কাব্য কোনো রকম ভনিতা না করে সোজা বলে দিল ও একটা মেয়েকে ভালোবাসে। তৌকির চৌধুরী স্বাভাবিকভাবেই নিলেন বিষয়টা। একজন একজনকে ভালোবাসতে পারে, এটাই স্বাভাবিক। আর তার ছেলে যে স্বীকার করেছে এটাতেই সে খুশি। কাব্য নিশ্চুপ হয়ে বসে আছে। তৌকির চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে বললেন, সত্যি কি তুমি জীবনসঙ্গী হিসেবে চাও তাকে? ভেবে বলো, আবার যেন পরে পস্তাতে না হয়। কাব্য উত্তরে বলল, বাবা আমি ভেবেই বলছি। তৌকির চৌধুরী রয়ে শয়ে বসে বললেন, ভালোই। মেয়েটা কোথায় থাকে, কি পরিচয়? কাব্য থমথমে গলায় বলল, বাবা মেয়েটা হিয়া ভাবির বান্ধবী। তৌকির চৌধুরী কপাল কোঁচকালেন, বললেন, কি তোমার ভাবির বান্ধবী? নেহা। ও, তোমার রিলেশন কত দিনের? রিলেশন নেই, ও কয়েকদিন ধরেই বলছে আমাকে ভালোবাসে। আমি গুরুত্ব দিচ্ছিলাম না। আজকে ভাবির সাথে দেখা করতে এসেছিল, তখন আমাকে বলল ওর নাকি বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। পরে ভাবলাম মেয়েটা যখন আমাকে ভালোবাসে তাহলে ওকে কেন ঠকাবো, তাই তোমাকে জানিয়ে দিলাম। তৌকির চৌধুরী ভাবুক গলায় বলল, তোমার কি মত সেটা বলো, এরপরে আমি দেখছি। আমি ভালোবেসে ফেলেছি, ওকে চাই। ঠিক আছে, দেখছি। মেয়েটার বাড়ির লোকেশন জেনে আমাকে মেসেজ দিয়ে রেখো। আচ্ছা। শ্রাবণ হুট করে হিয়াকে বলল রেডি হয়ে নিতে, বলেই ওয়াশরুমে চলে গেল। হিয়া শুয়ে পড়বে, এমন সময় ও রেডি হবে কেন সেটাই তো মাথায় ঢুকছে না। হিয়া শুয়ে পড়ল। শ্রাবণ ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো হিয়া আরামসে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। শ্রাবণ কাছে এসে বসে বলল, তোমাকে কি বললাম, শুয়ে পড়লে কেন? তাহলে কি করব? এই রাতের বেলা রেডি হয়ে কোথায় যাব? তোমায় নিয়ে লং ড্রাইভে যাব। কি, এই রাতের বেলা? তো মানুষ লং ড্রাইভে কখন যায়? বেশিরভাগ মানুষই তো রাতের বেলায় যায়। আমরাও যাব, রেডি হও। আমার ভালো লাগছে না আজকে, যাব না, কালকে যাব। কালকে তোমাকে নিয়ে কে যাবে? আজকে বলেছি মানে আজকেই। কিন্তু শ্রাবণ ধরা গলায় বলল, কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি রেডি হও। হিয়া বিছানা থেকে নামতে নামতে বলল, শাড়ি পরবো না। শ্রাবণের কপালদয় ভাঁজ পড়লো। বলল, কি পরবে? শাড়ি বাদে আপনি যা চুজ করে দেবেন তাই পরবো। শ্রাবণ উঠে এসে কাভার্ড খুললো। কি ড্রেস পরতে বলবে এই নিয়ে দোটানায় পড়ে গেল। এরপর নীল আর সাদার কম্বিনেশনে একটা আনারকলি বের করলো, সাথে নীল পাজামা আর নীল ওড়না। এটাই দিয়ে দিল হিয়াকে। হিয়া ঝটপট রেডি হয়ে নিল। চুলগুলো শ্রাবণের ইচ্ছে মতো বেনুনি করলো। শ্রাবণও রেডি হয়ে সাদা শার্ট আর কালো প্যান্ট পরলো। রাত তখন 10:30। এই সময় দুজনে রুম থেকে বেরিয়ে গেল। নিচে কেউ ছিল না। ওরা না বলেই চলে গেল, শুধু দারোয়ানকে বলে গেল। শ্রাবণ একটা বড়সড় মেলার মধ্যে নিয়ে এলো হিয়াকে। গাড়িটা পার্কিং এর জায়গায় রেখে লক করে হিয়াকে নিয়ে ভেতরে ঢুকলো। হিয়া তো মহা খুশি। এই খুশির শেষ নেই। অনেক বছর হয় এরকম মেলার মধ্যে যাওয়া হয়নি ওর। শ্রাবণ ওর হাতটা শক্ত করে ধরে আছে। হিয়া এইটা সেটা কত কিছু দেখছে। সবার প্রথমে সামনে পড়লো ফুচকার স্টল। শ্রাবণ আজ নিজ থেকেই বলল, বৌজান ফুচকা খাও। হিয়ার আর কি, কোনো কথা না বলে সাথে সাথে স্টলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মামা ফুচকা দিন। ফুচকা খাওয়া শেষে শ্রাবণ হিয়াকে নিয়ে মেলাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হিয়াকে হাওয়াই মিঠাই কিনে দিল, এরপরে আবার কুলফি আইসক্রিম কিনে দিল। ঘোরাঘুরি শেষে শ্রাবণ হিয়াকে নিয়ে গাড়ির কাছে চলে এলো। দুজনেই উঠে বসলো। হিয়া অনেকটাই টায়ার্ড হয়ে গেছিল। শ্রাবণ পানির বোতল এগিয়ে দিল। অল্প পানি খেয়ে হিয়া সিটে হেলান দিয়ে রইল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হিয়া ঘুমিয়ে পড়লো। শ্রাবণ একটা জায়গায় গাড়ি থামালো। হিয়ার এই ঘুম জড়ানো মুখশ্রীর দিকে তাকিয়ে রইল, চোখ ফেরাতে ইচ্ছা করছে না। শ্রাবণ ফোন বের করে হিয়ার দুটি ছবি তুলে রাখলো। এরপরেই হিয়া সজাগ হলো। শ্রাবণকে তাকিয়ে থাকতে দেখে অবাক হলো। আবার গাড়ি থেমে আছে দেখে তাও অবাক হলো। শ্রাবণ তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিল, ছুটে চললো বাড়ির দিকে। হিয়া বলল, এতক্ষণ কি করছিলেন? তোমার দিকে তাকিয়েছিলাম। ও, এখন একটু তাড়াতাড়ি চলুন তো। যাচ্ছি তো, আর কত তাড়াতাড়ি যাব? আরো তাড়াতাড়ি যান। শ্রাবণ সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হয়েছে বলতো? হিয়া মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি বলেই পেটের মধ্যে হাত গুজে নিল। শ্রাবণ সামনের দিকে দৃষ্টি নিয়ে বলল, বাইরে জিনিস খেয়ে পেট মোচড় দিয়েছে নাকি? হিয়া হেসে বলল, তেমন কিছু না। রাত 3টার দিকে শ্রাবণ যখন গভীর ঘুমে, হিয়ার চোখে তখনও ঘুম নেই, খিদে পেয়েছে। মেলা থেকে বাড়িতে এসে হিয়া 2বার বমি করেছে। একবারে এত জিনিস খাওয়া ঠিক হয়নি। এখন পেটটা খালি, তাই ঘুম আসছে না। কেমন যেন হাঁসফাঁস করছে। পেটে ক্ষুধা থাকলে কি আর ঘুম আসে? হিয়া শ্রাবণকে একটু একটু করে খোঁচা দিচ্ছে। শ্রাবণ নড়ে চড়ে উবু হয়ে শুলো। হিয়া শ্রাবণের পিঠের মাঝখানে মাথা রেখে বাঁকা হয়ে শুলো। শ্রাবণ ঘুম জড়ানো কণ্ঠে বলল, অমন করছো কেন? বিছানা থেকে ফেলে দিব কিন্তু। হিয়া শ্রাবণের কানের কাছে মুখ নিয়ে এসে শুলো। শ্রাবণ বলল, কি হয়েছে? হিয়া উত্তরে বলল, আবার জিজ্ঞেস করুন তাহলে বলবো। শ্রাবণ বলল, রাত কত হয়েছে দেখেছো? ঘুমাও। না, ঘুমাবো না। কেন, কি হয়েছে? বেশি জ্বালাতন করলে কিন্তু ঘুমাতেও দিব না। হিয়া শ্রাবণের কানের কাছে ফিসফিস করে বলল, শুনুন না। শ্রাবণ হালকা মাথা তুলে নরম গলায় বলল, খিদে পেয়েছে? শ্রাবণ উঠে বসতে বসতে বলল, জানি তো খিদেই পাবে, থাকো আসছি। শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। হিয়া শুয়েই রইল। শ্রাবণ কিচেনে এসে হাতের কাছে যা পেল বলতে চকলেট, বিস্কুট আর ফ্রিজ থেকে আইসক্রিম বের করলো। সেগুলো নিয়ে হাঁটা দিল সিঁড়ির দিকে। তৌকির চৌধুরী আবার পানি নিতে নামছিলেন। রুমের পানি শেষ হয়ে গেছে। তাই শ্রাবণের হাতে খাবার দেখে মুচকি হেসে বললেন, বাহ, তোমাদের ভালোবাসা যত দেখছি ততই অবাক হচ্ছি। শ্রাবণ হালকা হেসে একটা চকলেট বাবার হাতে দিয়ে বলল, আম্মুকে দিয়েও খুশি হবে, আসি বলেই চলে গেল। পেছনে তৌকির চৌধুরীর কথা শোনারও অপেক্ষা করলো না। শ্রাবণ রুমে এসে হিয়ার সামনে খাবারগুলো রেখে দরজা লাগিয়ে দিতে গেল।
হিয়া উঠে বসে চকলেট বিস্কুট আর আইসক্রিম দেখে হেসে উঠল। শ্রাবণ এসে শুয়ে পড়ল। হিয়া শ্রাবণের কাছে এসে গালে চুমু দিয়ে হেসে বলল, জীবনে যে রকম স্বামী আশা করেছিলাম আপনি তার থেকে দ্বিগুণ ভালো। শ্রাবণ হাসবে না অবাক হবে ভুলে গেল। হিয়ার খুশি ওর কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। হিয়া শ্রাবণের থ মেরে তাকিয়ে থাকা দেখে আবারও হেসে আরো একটু চুমু দিল। বলল, এত এত ভালোবাসা আপনার জন্য। শ্রাবণ হেসে বলল, এখন খেয়ে নাও বউজান, এরপরে যত চুমু দেওয়ার দিও। পরদিন সকালবেলা শ্রাবণ বিছানায় ঘুমিয়েই ছিল। হিয়া ডেকে তুলল। শ্রাবণ জিজ্ঞাসা করলে হিয়া বলল, আপনার ফোন পাচ্ছে, ধরে কথা বলো, বলো যে শ্রাবণ ঘুমিয়ে আছে। হিয়া বলল, মিরাজ কল দিয়েছে। আমি কি বলবো? শ্রাবণ মিরাজের কথা শুনে উঠে বসলো, ফোনটা নিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে মিরাজ বলল, কিরে কেমন আছিস? ভালো, তুই? ভালো। কল দিয়েছিস কেন? আরে একটা নার্স বলল আজকে নাকি আমাকে ডিসচার্জ করে দেবে, আমিও জেলখানা থেকে ছাড়া পেয়ে বাড়ি যাব, তাই ভাবলাম তোকে এই খুশি সংবাদটা দেই। যতই হোক তুই তো আমার শুভাকাঙ্ক্ষী। শ্রাবণ দাঁত চেপে বলল, তুই কিন্তু হসপিটালেই, আমার 2 মিনিট লাগবে না তোকে এমার্জেন্সিতে ঢোকাতে। তুইও না মজা বুঝিস না, তুই আমাকে মারলি, হসপিটালে পাঠালি, এখন আমি হসপিটালেই, তোকে আমার এই খবরটা দেওয়া খুব দরকার ছিল। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে, ভালো থাক আর ফোন রাখ। মিরাজ হেসে বলল, তুই ভালো থাকিস আর সাবধানে থাকিস। শ্রাবণ মুখের ওপরে কলটা কেটে দিল। ফোনটা রেখে বিরক্ত মুখশ্রী নিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হিয়া রুমে এসে কফিটা রেখে বিছানাটা গুছিয়ে আবার বের হয়ে গেল। শ্রাবণ কফিটা খেয়ে নিচে এলো। সোফায় এসে বসে হিয়ার কাজকর্ম দেখছিল। হিয়া আজকে নাস্তা সাজাচ্ছে টেবিলে। ফাহিমা বেগম দাঁড়িয়ে আছে, ওনাকে কোনো কাজই করতে দিচ্ছে না হিয়া। আজ সবাইকে নিজেই নাস্তা বানিয়ে খাওয়াবে। বলতে গেলে একদিকে খুশি, শ্রাবণ আর গম্ভীর হয়ে থাকতে পারলো না। ওর হিয়াকে দেখলেই কেমন যেন মনটা হালকা হয়ে যায়। হিয়া শ্রাবণকে এক পলক দেখে আবার কাজে মন দিল। শ্রাবণ হাই তুলে হিয়াকে বলল, মিসেস চৌধুরী, আজকে একটু চৌধুরী সাহেবের দিকে তাকানো যায় না? হিয়া মুস্কি হাসলো। এরপর বলল, মিসেস চৌধুরীর অত সময় নেই, খুব বিজি। শ্রাবণ অবাক হওয়ার ভঙ্গিমায় বলে উঠল, বাবা এত বিজি, আগে তো কখনো দেখিনি। যাক, ভেবেছিলাম শরবতওয়ালি শুধু শরবত বানাতেই জানে, এখন দেখছি সবই জানে, ভালোই হলো। তৌকির চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে শ্রাবণকে বললেন, তোমাদের পরিচয়টা বেশ ইউনিক, শরবত শরবত করতে করতে সংসার শুরু করে দিলে। বেলা তখন 9টা। নেহা একের পর এক কাব্যকে কল দিয়েই চলেছে। আজ ছেলের বাড়ি থেকে লোক আসবে দেখতে, এসে কাবিন করে রাখবে। নেহার মনে হচ্ছে ও আর কাব্যকে পেল না, তবুও অনেকটা জোর নিয়ে কাব্যকে কল করছে, যদি এর মাঝে কাব্য কিছু একটা করে। এদিকে কাব্য ফোনটা রেখে নিচে এসেছিল। এরপরে রিংটোন পেয়ে ফাহিমা বেগমকে ওপরে পাঠায় ফোন আনতে। তিনি ফোনটা নিয়ে আসেন কাব্যর কাছে। ফোনটা নিয়ে কাব্য দেখতে পেল নেহা কল দিয়েছে, রিসিভও করলো। কাব্য হ্যালো বলতে ওপাশ থেকে নেহা অস্থির কণ্ঠে বলে উঠল, আপনি ফোন কেন ধরছিলেন না? কখন থেকে কল দিয়ে যাচ্ছি, কি হয়েছে বলো? আমি আপনাকে বলেছিলাম না আমার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, আজকে ছেলের বাড়ি থেকে লোক আসবে, কাবিনও করে রাখবে, আমি এখন কি করব? কাব্য নেহার মন বুঝতে বলল, কি করবে, বিয়েটা করে ফেলো। নেহা কেঁদে কেঁদে বলল, আপনি জানেন না আমি কি চাই? জেনেও কেন বিয়ে করতে বলছেন? আমি আপনাকে চাই, অন্য কাউকে চাই না। কাব্যর মুখের কোণে হাসি ফুটে উঠল, সাথে সাথে বলল, এত হাইপার হয়েও না, ছেলের বাড়ির লোক কখন আসবে? দুপুরের পর। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি আমারই হবে। কাব্য নেহার সাথে কথা বলে তৎক্ষণাৎ তার বাবাকে জানিয়ে দিয়েছে। তৌকির চৌধুরীর কথা বলতে বলতে হন্তদন্ত হয়ে শ্রাবণের কেবিনে এলেন। শ্রাবণ ছোট ভাইয়ের জন্য চলে গেল নেহাদের বাড়িতে। বিকেল তখন 3টা। শ্রাবণ আর তৌকির চৌধুরী নেহাদের বাড়ির ঝামেলা শেষ করে অফিসেই চলে গেলেন। কাব্যকে জানিয়ে দেওয়া হলো চিন্তা না করতে, সব ওরাই সামলে নিয়েছে। আর দ্বিতীয়ত, কাব্য সুস্থ হলেই বিয়ে। হিয়াও এত কিছু জানতো না, শ্রাবণ অফিসে আসার পরেই জানিয়ে দিয়েছে, সাথে সাবিহা চৌধুরীকেও। সাবিহা চৌধুরী আর হিয়া মিলে কাব্যকে প্রায় জ্বালিয়ে মারছে। দুজনেই খেপাচ্ছে ছেলেটাকে, যখন যে ওর সামনে যাচ্ছে তখনই বলে যাচ্ছে। সন্ধ্যার পর অফিস থেকে তৌকির চৌধুরী আকাশ ফিরে এলেন। হিয়া ড্রয়িং রুমে বসেছিল। শ্রাবণকে আসতে না দেখে ওখানে বসেই মেসেজ দিল, আপনি কোথায়? বাবা আসলো, আপনি এলেন না, আসবেন কখন? শ্রাবণ মেসেজের নোটিফিকেশন দেখে ফোনটা হাতে নিল। হিয়ার মেসেজ দেখে ফোনটা গাড়ির ডেস্কে রেখে দিল। রাত তখন 9টা। হিয়া ব্যালকনিতে বসে বই পড়ছে আর বারবার ফোনটা নিয়ে মেসেঞ্জারে চেক করছে। শ্রাবণ এখনো আসেনি, আর এই পর্যন্ত না কোনো মেসেজ দিয়ে বলেছে, না কোনো কল। তার হুট করে কি হয় আল্লাহই জানে, তবে আজ আসুক, এর মজা বোঝাবে। কাজ থাকতেই পারে, তাই বলে কি একটা মেসেজ দেওয়া যেতে পারে না? এতই বিজি। হিয়া কিছুক্ষণ ব্যালকনিতে বই পড়ে। রুমে এসে রিডিং টেবিলে বসলো। আধা ঘন্টার মতো পড়াশোনা করে বিছানায় এসে শুয়ে পড়লো। রাত 10টা। রাতের খাবারটাও খায়নি হিয়া, ওইভাবেই শুয়ে আছে। সেই যে সকালে শ্রাবণকে দেখেছিল আর দুপুরে একবার কল দিয়ে খেয়েছে কিনা খোঁজ নিল, তারপর আর খোঁজ নেই। হিয়া উঠে বিছানা থেকে নামলো।
দরজা খুলে চলে গেল কাব্যর রুমের দিকে। কাব্য বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে ল্যাপটপে কি যেন করছিল। হিয়া দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আসবো? কাব্য হিয়ার দিকে তাকিয়ে বলল, আসো ভাবি, বলার কি আছে? হিয়া ভেতরে ঢুকে বলল, আপনার ভাইকে একটা কল দিন তো, এখনো বাড়িতে আসেনি। কাব্য ল্যাপটপ কোল থেকে নামিয়ে ফোন নিয়ে শ্রাবণের নাম্বারে কল দিল। রিং হলো কিন্তু ধরলো না। আরো 2বার কল দিল, তাও ধরলো না। হিয়া বলল, ধরছে না তাই না? হয়তো কোনো কাজ আছে। তাহলে আর কি, যদি কল ব্যাক করে বলবেন তাড়াতাড়ি চলে আসতে। আচ্ছা। হিয়া চলে এলো রুমে। ব্যালকনি খুলে দেখলো ঝিরঝির বৃষ্টিও নেমেছে। নিচের দিকে তাকিয়ে দেখলো শ্রাবণের গাড়িটা এসেছে নাকি, কিন্তু কোনো গাড়ি দেখতে পেল না। তাই রুমে ফিরে ব্যালকনির দরজা লাগিয়ে দিল। এরপর এগিয়ে এসে বিছানায় শুয়ে পড়লো চাদর মুড়ি দিয়ে। এর একটু পরেই শ্রাবণ বাড়িতে ফিরে এলো। পুরো ড্রয়িং রুমে চোখ বুলিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে এলো। কাব্য রুমে ঢুকলো। কাব্যর সাথে কথা বলে রিয়াকে কল দিতে বলল। কাব্য রিয়াকে কল দিয়ে ফোনটা শ্রাবণের কাছে দিল। রিয়া বলল, কাব্য ভাইয়া কেমন আছো? আমি কাব্য না, শ্রাবণ বলছি। ও ভাইয়া ভালো আছো? শোন, যার জন্য কল দেওয়া। হ্যাঁ বলো না। কালকে তোর বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসিস তো, কোনো দরকার? ঠিক আছে, যাব। শ্রাবণ কাব্যকে ফোনটা দিয়ে বের হয়ে গেল। নিজের রুমে ঢুকে দেখলো হিয়া শুয়ে আছে। শ্রাবণ সেদিকে তাকিয়ে স্যুটটা খুলে সোফায় রাখলো। পকেট থেকে ওয়ালেট, গাড়ির চাবি, ফোন ড্রেসিং টেবিলের উপর রাখলো। এরপরে কাভার্ডের দিকে এগিয়ে গেল। হিয়া শ্রাবণকে এক পলক দেখে চাদর দিয়ে মুখ ঢেকে শুলো। শ্রাবণ ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষ করে মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট পরে চুলগুলো মুছতে মুছতে বের হলো। হিয়ার পানে তাকিয়ে দেখলো এখনো ওঠেনি। তাহলে বেশ রাগ করে আছে বোঝাই যাচ্ছে। শ্রাবণ টাওয়েল রেখে বিছানায় হিয়ার পাশে এসে বসলো। হিয়াকে ঘেঁষেই বসেছে। হিয়া বুঝতে পেরে নড়ে চড়ে সরে গেল। শ্রাবণ আরেকটু ঘেঁষে বসলো। হিয়া যেই সরতে যাবে ঠিক তখনই শ্রাবণ হিয়ার উপর গায়ে এলিয়ে দিল। হিয়া নড়তেও পারছে না, আবার চাদর সরাতেও পারছে না। শ্রাবণ মিনিট 5 এভাবে থাকার পরে হিয়া না পেরে বলে উঠল, সরুন না, দম বন্ধ লাগছে। শ্রাবণ উত্তরে বলল, লাগুক, আরো লাগুক। তোমার শুয়ে পড়ার শখ আজকে মিটিয়ে দেব, তারপর উঠবো। সরুন না, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না তো। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে গম্ভীর গলায় বলল, নিতে হবে না। কি? নিঃশ্বাস নিয়ে কি করবে? সরুন, ভারী লোক। সরবো না, কেঁদে দেবো কিন্তু, কাঁদো, চিৎকার করবো কিন্তু। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, করো, আমার কি? দরজার বাইরে শব্দ যাবেই না। এভাবে যাওয়ার পরে শ্রাবণ উঠে বসলো। হিয়া চাদর সরিয়ে ধরফরিয়ে উঠে বসলো। এরপরে বড় বড় শ্বাস নিয়ে শ্রাবণের পিঠে কিলঘুষি দিতে শুরু করলো। শ্রাবণ পেছন ফিরে হিয়ার হাতটা ধরে বিছানায় শুয়ে নিজে তার উপর উঠে পড়লো। হিয়া তখনও বড় বড় শ্বাস নিচ্ছিল। শ্রাবণ এর মধ্যে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সরুন না, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না তো। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে গম্ভীর গলায় বলল, নিতে হবে না। কি? নিঃশ্বাস নিয়ে কি করবে? সরুন, ভারী লোক। সরবো না, কেঁদে দেবো কিন্তু, কাঁদো, চিৎকার করবো কিন্তু। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, করো, আমার কি? দরজার বাইরে শব্দ যাবেই না। এভাবে যাওয়ার পরে শ্রাবণ উঠে বসলো। হিয়া চাদর সরিয়ে ধরফরিয়ে উঠে বসলো। এরপরে বড় বড় শ্বাস নিয়ে শ্রাবণের পিঠে কিলঘুষি দিতে শুরু করলো। শ্রাবণ পেছন ফিরে হিয়ার হাতটা ধরে বিছানায় শুয়ে নিজে তার উপর উঠে পড়লো। হিয়া তখনও বড় বড় শ্বাস নিচ্ছিল। শ্রাবণ এর মধ্যে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। হিয়া আরো ঘন ঘন শ্বাস ছাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর শ্রাবণ হিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে কপালে ঠোঁট রেখে শ্বাস ছাড়লো। আর হিয়া শ্রাবণের বুকে ঠোঁট ছুঁয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে। এদিকে কাব্য দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। ফোনটা স্ক্রল করতে করতে নেহাকে কল দিতে ইচ্ছে করলো। সন্ধ্যার পরে কথা হয়েছে, এখন আবারও কথা বলতে ইচ্ছা করছে। রাতও অনেক, তাই কাব্য মেসেজ দিল, নেহা আছো কি? নেহা রাতের খাবার খাচ্ছিল। সারাদিন কিচ্ছুটি খায়নি। ভেবেছিল সবাই কাব্যর কথা জানতে পারলে হয়তো বকবে, কিন্তু কেউ বকেনি, উল্টো ভালোই বলছে। এ সময় নেহার বাবা যখন জানতে পারলো তার মেয়ে খায়নি, তখন নিজেই খাবার নিয়ে মেয়ের রুমে হাজির হয়। মেয়েকে নিজেই খাইয়ে দিচ্ছেন। নেহা মেসেজের নোটিফিকেশন পেয়েছে, তবে তার বাবার সামনে ফোনটা আর হাতে নিল না। খাওয়া শেষে তার বাবা চলে যেতেই নেহা ফোনটা হাতে নিল। মেসেজে রিপ্লাই দিল, হ্যাঁ আছি, বলুন। কি করছিলে? খাবার খাচ্ছিলাম। ও, এত রাতে? আপনি কি করছেন? শুয়ে আছি। ও, শরীর কেমন এখন? ভালো। এরপরে কাব্য কল দিল নেহাকে। খাবার টেবিলে এসে বসলো শ্রাবণ। হিয়া খাবার বেড়ে দিয়ে নিজেও বসে পড়লো। দুজনেই মুখোমুখি বসেছে। হিয়া গুমট বেঁধে খাচ্ছিল, শ্রাবণ কথা বলার বাহানা খুঁজছিল। শ্রাবণের অর্ধেক জীবন কেটে যাবে হিয়ার রাগ ভাঙাতে ভাঙাতে। না, এভাবে আর হচ্ছে না, এবার কিছু না কিছু বলতেই হবে। কথাটা মনে মনে বলল শ্রাবণ। এরপর হেসে বলল, বলছি বৌজান, এভাবে রাগ করে থাকবে? এসে তো রাগ ভাঙালাম, চুমু দিলাম, ডাকলাম, তাও এমন ফুলে থাকতে হবে? হিয়া মাথা তুলে থমথমে মুখে তাকিয়ে রইল। যতই চায় রাগ করে থাকতে, ততই যেন রাগ চলে যায়। শ্রাবণ তখনও হেসে বলল, কথা বলো, হাসো।
হিয়া হালকা মাথা নাড়িয়ে বলল, পারবো না, খেতে দিন। শ্রাবণ মুহূর্তেই কি যেন ভেবে ফট করে উঠে দাঁড়িয়ে বলল, খাবো না, চলে গেলাম, থাকো তোমার রাগ নিয়ে। হিয়া খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণের কাছে এসে বাম হাত দিয়ে শ্রাবণকে বসিয়ে হেসে বলল, আরে একটু হাসিনি বলে চলে যাবেন? বসুন, হাসবো, কথা বলবো। শ্রাবণ মনে মনে বলল, তোমার মতো মানুষকে কিভাবে ভালো করতে হয় তা আমার জানা আছে। হিয়া বিড়বিড় করে বকতে বকতে নিজের জায়গায় এসে বসলো। থেকে থেকে শ্রাবণের দিকে তাকাচ্ছে আর হাসছে। না হলে আবার উঠে চলে যাবে, শুধু খাওয়াটা হোক, রুমে গিয়েই আবার মর্জি ধরবে। শ্রাবণ খাবার খেয়ে উঠে দাঁড়িয়ে হিয়াকে বলল, বৌজান, যদি ভেবে থাকো আবার মর্জি ধরবে তাহলে সত্যি সত্যি নাজেহাল অবস্থা করে ছাড়বো। চুপচাপ খেয়ে উপরে আসবে, আমার যেন আর নিচে আসতে না হয়। হিয়া হাসার চেষ্টা করে বলল, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। কতক্ষণ লাগবে? 15 মিনিট। ঠিক আছে, জাস্ট 15 মিনিট। হিয়া রুমে এসে দেখলো শ্রাবণ লাইট নিভিয়ে শুয়ে পড়েছে, সাথে ফোন স্ক্রল করছে। হিয়া দরজা লাগিয়ে দিয়ে ডিম লাইটের আলোতে দেখে দেখে ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পরে বের হয়ে সোজা বিছানায় এসে শুলো। এরপর নিজেও ফোন বের করলো। শ্রাবণ হিয়ার পায়ে খোঁচা দিল। হিয়া ফোন রেখে কাত হয়ে শুলো। শ্রাবণ নিজের ফোনটা রেখে হিয়াকে জ্বালাতন করতে লাগলো। হিয়া শ্রাবণের দিকে ঘুরে বলল, এত খোঁচাখুচি করবেন না তো। শ্রাবণ উঠে বসে জোর গলায় বলল, তুমি যখন করো তখন কিছু না, আর আমি করলেই দোষ। হিয়া বসে এরপরে বলল, আমি কখন করলাম? কেন ভুলে গেলে? ওই দিন রাতে যে জ্বালালে খিদে পেয়েছিল বলে। হিয়া আমতা আমতা করে বলল, ও ওইটা এমনি খোঁচাখুচি করেছিলাম। তাহলে অস্বীকার করলে কেন? হিয়া বুঝে গেছে ওর মর্জি ধরলেও লাভ হবে না। হিয়া শ্রাবণকে আর কথা বলতে দিল না। খানিকটা জোর খাটিয়ে শ্রাবণকে শুয়ে নিজেও তার বুকের উপর শুলো। শ্রাবণ হতবম্ব হয়ে গেল। সাথে সাথে বলল, তোমার মতলব কি বলো তো? হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, আমার কল ধরেননি কেন? একটা কাজে গিয়েছিলাম। কি কাজ? ওই মিরাজের একটা ব্যবস্থা করে এলাম। কি কি করলেন আবার? সকালে থ্রেড দিচ্ছিল, তাই একটু দেখা করে এলাম। হিয়া মনে মনে বলল, আপনি যে কেমন করে দেখা করে এলেন সেটা আমার বোঝা হয়ে গেছে। নিশ্চয়ই আবার মেরেছেন, না হলে অন্য কিছু। শ্রাবণ হিয়াকে চুপচাপ থাকতে দেখে বলল, তুমি কল দিয়েছিলে আমি দেখেছি, এরপরে ফোনটা গাড়িতে রেখেই চলে গিয়েছিলাম। ও। শ্রাবণ মুখে এক ঝিলিক হাসি ফুটিয়ে বলল, কালকে অফিসে যাব না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। মিথ্যে বলছেন? সত্যি বলছি। অফিস কি হবে? কালকে এতটা কাজ নেই, তাই যাব না। হিয়া মাথা তুলে বলল, সত্যি? শ্রাবণ হিয়ার মাথা নিজের বুকে ঠেকিয়ে বাঁকা হেসে বলল, সত্যি, কালকে কাজ করব না, শুধু আপনার সাথে খোঁচাখুচি করব। আজ সকালটা একটু অন্যরকম হিয়ার কাছে। প্রতিদিনের মতো আজও একই সময়ে ঘুম ভাঙলো। চোখ মেলে সামনে শ্রাবণকে দেখে মুচকি হাসলো। শ্রাবণের এলোমেলো সিল্কি চুলে হাত বুলিয়ে দিতে দিতে শয়তানি করে বলল, কি যে শ্যাম্পু করে, এত স্মেল কেন? মাতাল ধরানো স্মেল, আমায় তো একটু দিতেও পারেন। নিজের কথায় নিজেই হেসে উঠল। আবার পরক্ষণে শ্রাবণ উঠে যাওয়ার ভয়ে চুপ করে গেল। শ্রাবণকে সরিয়ে উঠে বসলো। শ্রাবণের দিকে আরো একবার তাকিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হিয়া চলে যেতেই শ্রাবণ চোখ মেলে তাকিয়ে হেসে উঠল। এতক্ষণ জেগেই ছিল, হিয়ার কথাগুলো শুনেছে, অতঃপর উবু হয়ে শুলো। হিয়া ফ্রেশ হয়ে হাত মুখ মুছতে মুছতে বের হলো। শ্রাবণ উবু হয়ে শুয়ে আছে দেখে হিয়া স্বস্তি ফেললো। এরপরে টাওয়েলটা রেখে রুম থেকে বের হয়ে গেল। শ্রাবণ চট করে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সেও রুম থেকে বেরিয়ে গেল। হিয়া কিচেনে এসে আজকেও নিজের মতো করে নাস্তা বানাচ্ছে। ফাহিমা বেগম এসেছেন। যখন সে নাস্তা অর্ধেক বানিয়েছে তখন হিয়া আসে। এরপর জোর করেই হিয়া তাকে বাগানে পানি দিতে পাঠিয়ে দিয়ে নিজেই নাস্তা বানানো শুরু করলো। শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে সোফায় বসলো। হিয়া শ্রাবণকে দেখে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, আজ এত তাড়াতাড়ি উঠলো, কি ব্যাপার? হিয়ার এমন করে তাকানো দেখে শ্রাবণ ভুরু উঠিয়ে বলল, এভাবে কি দেখছো শুনি? হিয়া মাথা নাড়িয়ে বলল, কই কিছু না। শ্রাবণ ইশারা করে বলল, এদিক আসো, আসছি, দাঁড়ান। হিয়া কফি বানিয়ে নিয়ে এলো। শ্রাবণ কফি মগটা টি টেবিলে রেখে হিয়াকে পাশে বসতে বলল। হিয়া বসলো, তবে একটু দূরে। শ্রাবণ টেনে কাছে এনে বলল, আরে দূরে বসছো কেন, কাছে আসো। কেউ নিচে চলে আসবে, দূরে বসুন, আসুক। শ্রাবণ হিয়াকে জড়িয়ে ধরে বসলো। হিয়া হাসফাস করতে করতে এদিক ওদিক তাকালো আর বলল, কি করছেন, ছাড়ুন না, বাবা মা এসে পড়বে, কি ভাববে? শ্রাবণ হিয়ার গালে চুমু দিয়ে বলল, কেউ দেখবে না, আর যারা দেখবে তারাই লজ্জা পেয়ে চলে যাবে। তাই বলে এইখানে জড়িয়ে ধরে বসে থাকবেন? থাকবো, সবখানে থাকবো, তোমার সমস্যা? তাহলে চুপচাপ বসে থাকো। আজ সারাদিন সারা রাতই বাড়িতে থাকবো, যতক্ষণ থাকবো ততক্ষণই তোমাকে জড়িয়ে ধরে থাকবো, থাকুন। তবে কেউ দেখলে আপনি লজ্জা পাবেন না? বউ নিয়ে আবার কি লজ্জা? যে আমাদের রোমান্স দেখবে সেই লজ্জা পাবে। আপনার সাথে না কথায় পারা যাবে না। এর একটু পরে কাব্য আস্তে আস্তে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। 2 সিঁড়ি নিচে নামার পরে দেখলো তার বড় ভাই আর ভাবি কি সুন্দর করে সময় কাটাচ্ছে। কাব্য আবার ওপরে উঠে এলো। সাবিহা চৌধুরী এগিয়ে এসে বললেন, কি হয়েছে বাবা, চলে আসলে কেন? নিচে যেতে পারছো না? না আম্মু, তেমন কিছু না। তাহলে চলো। না আম্মু, যাবো না, রুমে যাব। ঠিক আছে। সাবিহা চৌধুরী কাব্যকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে কাব্য মায়ের হাত ধরে বলল, আম্মু নিচে যেও না এখন। কেন? কাব্য একটু ইতস্ত হয়ে বলল, ভাইয়া আর ভাবি নিচে আছে, এখন যেও না। সাবিহা চৌধুরী বুঝতে পেরে মুচকি হেসে বললেন, ও ঠিক আছে, পরেই যাচ্ছি।
সাবিহা চৌধুরী চলে গেলেন, সাথে কাব্যও চলে গেল। রুমে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনে দেখলো ওর বন্ধু মেসেজ দিয়েছে, সেটা দেখতে অনলাইনে ঢুকলো। চ্যাট করতে করতে নেহার মেসেজ পেল, গুড মর্নিং। কাব্য লিখলো, গুড মর্নিং, কেমন আছো? ভালো, আপনি? ভালো। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? করো। আপনি প্রতিদিন এত সকালে ওঠেন নাকি? খুব একটা ওঠা হয় না। ও ঠিক আছে, আমি গেলে প্রতিদিন উঠিয়ে দেব। কাব্য হেসে লিখলো, ঠিক আছে, তোমাকে উঠাতে হবে না, আমি উঠিয়ে দেব। উফ, ভুলেই গিয়েছিলাম, রাতে তো ঘুমাতেই দেব না, সকাল এমনি এমনি হবে। নেহা মেসেজটা পড়ে লজ্জায় লাল হয়ে গেল, কি লিখবে বুঝতে পারছে না। দুপুরের দিকে শ্রাবণ শাওয়ার নিতে ওয়াশরুমে যাবে, ঠিক তখনই দেখলো হিয়া ওয়াশরুমে। টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় চাপড় মেরে হিয়াকে উদ্দেশ্য করে বলল, বের কি হবে আজকে? তোমার কতক্ষণ লাগবে? আর 10 মিনিট। ঠিক আছে। শ্রাবণ রুম থেকে বেরিয়ে কাব্য রুমে গেল। এখন কাব্যের ফোন দিয়ে রিয়াকে কল দেবে, তবুও নিজের মোবাইল দিয়ে কল দেবে না। ব্লক দিয়ে রেখেছে তো রেখেছেই। এই মুহূর্তে কাব্যকে বলল রিয়াকে কল দিতে। কাব্য তাই করলো। রিয়াকে কল দিয়ে ফোনটা দিল, একবার রিং হয়ে কেটে গেল। আবারও কল দিল, তখন ধরলো। রিয়া বলল, হ্যালো কাব্য ভাইয়া, বলো। কাব্য, আমি শ্রাবণ বলছি। হ্যাঁ ভাইয়া বলো, তোকে না বলেছিলাম আসবি না? আসলে ভাইয়া বাবা অফিস থেকে বাড়িতে আসেনি, আর আম্মু আজকে যাবে না বলছে। দুজনকে বলেছি, বললো কালকে যাবে। কালকে আসি ভাইয়া। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে আসিস। আচ্ছা, আর ভাইয়া একটা কথা বলবো। কি? কোনো সিরিয়াস ব্যাপারে কথা বলবি কি? মানে কি জন্য যাবো যদি বলতে, এলেই শুনতে পাবি। ঠিক আছে। শ্রাবণ কল কেটে দিয়ে ফোনটা কাব্যকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে এসে দেখলো হিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। শ্রাবণ রুমের দরজা লাগিয়ে দিল। এরপর হিয়ার পেছনে এসে বলল, আমি না থাকলে তো রুমে এসে শাড়ি পরো, আর আজ আছি বলেই ওয়াশরুম থেকে পরে এলে, বাহ। হিয়া পেছন ফিরে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে আপনি না থাকলে আমি যে রুমে এসে শাড়ি পরি সেটা জানলেন কি করে? আমি তো বলিনি। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তুমি বললেই কি আর না বললেই কি, আমার কাছে সব খবর আসে। কি করে বুঝবে না? চুল মুছে নিচে যাও, খাবার বারো, আমি আসছি। শ্রাবণ ওয়াশরুমে ঢুকবে। হিয়া এগিয়ে এসে শ্রাবণের হাত ধরে বলল, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। শ্রাবণ পেছন ফিরে বলল, কিসের প্রশ্ন? আমি কি করি না করি আপনি কি করে জানলেন? না বলে যেতে দেব না। না দিলে আমি এখানেই থাকি, সমস্যা নেই। না প্লিজ বলুন। শ্রাবণের মাথায় বদবুদ্ধি চাপলো। মনে মনে বলল, হিয়ার সাথে একটু মজা করলে মন্দ হয় না। শ্রাবণ ফট করে হিয়ার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কাউকে বলো না যেন। আমার আগে একটা বউ ছিল, সে মরে ভূত হয়ে এই ঘরেই থাকে। তুমি কখন কি করো না করো সব আমায় বলে দেয়। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সত্যি? হিয়া সরে গিয়ে বলল, সরুন, মিথ্যে বলছেন। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর হিয়াকে বলল, এখন বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আমার আগের বউ যখন তোমার ঘাড় মটকাবে তখন বিশ্বাস করো। হিয়া মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই প্রশ্নের উত্তর একজনের কাছেই পাওয়া যাবে, আর সে হলো কাব্য। কাব্যকে জিজ্ঞাসা করবে এই ঘরে কি আছে না আছে, এরপরে শ্রাবণকে ভূত বানিয়ে দেবে। সন্ধ্যার দিকে শ্রাবণ রুম থেকে হিয়াকে জোরে জোরে ডাকছিল। হিয়া ড্রয়িং রুমে সাবিহা চৌধুরীর সাথে বসে টিভি দেখছিল। শ্রাবণের এমন ডাকে হিয়া খানিকটা ছিটকে উঠল, সাথে সাবিহা চৌধুরীও। ওই কখনো তো এমন করে ডাকে না। সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, হিয়া যাও তো, দেখো তো কি জন্য ডাকছে। হিয়া উঠে চলে গেল। ওপরে শ্রাবণের রুমের সামনে এসে দাঁড়াতেই দেখলো শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে আছে। হিয়া একটু ঘাবড়ে গেল, বলল, কি হয়েছে, ডাকছেন কেন? শ্রাবণ ধরা গলায় বলল, ডাকবো না তো কি করব, ডাকার মতো কাজ করেছো বলেই তো ডাকছি। কি করেছি? শ্রাবণ রুমের ভেতরে গিয়ে রাগী কণ্ঠে বলল, কি করেছো, এখানে এসো। হিয়া রুমের ভেতরে চলে গেল, আর যা দেখলো সত্যি অবাক হয়ে গেল। শ্রাবণ সাথে সাথে দরজা লাগিয়ে দিল। হিয়া শ্রাবণের কথায় রুমে ঢুকে দেখলো মেঝেতে পানি পড়ে আছে অনেক। একটু আগেই তো দেখেছিল রুমটায় কোনো পানি ছিল না, হঠাৎ পানি কোথা থেকে এলো? শ্রাবণ বিছানায় এসে বসলো। হিয়া কপালে ভাঁজ ফেলে বলল, পানি কিভাবে পড়লো? শ্রাবণ কাঁধ ঝাড়া দিয়ে বলল, আমি কি জানি, আমিও তো রুমে দেখি পানি পড়ে আছে। কি? কিন্তু আমি বের হওয়ার সময় তো কোনো পানি দেখলাম না, তাহলে কে ফেললো? এই বলে হিয়া এগিয়ে এসে বলল, সত্যি করে বলুন, পানি কি করে এলো? আপনি ফেলেছেন? শ্রাবণ নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি পানি কেন ফেলবো বলো, হয়তো তুমি ফেলে চলে গেছো। হিয়া কথা বাড়ালো না। রুমের দরজা খুলে সিঁড়ির কাছে এসে ফাহিমা বেগমকে ডাকলো। এদিকে শ্রাবণ পায়ের ওপরে পা তুলে বিড়বিড় করে বলল, আমাকে রেখে নিচে টিভি দেখা, এখন দেখো কেমন লাগে। ফাহিমা বেগম সেই পানি এসে মুছে দিয়ে গেল। এরপর হিয়া রুমে এলো। শ্রাবণ বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল। হিয়া বিছানার এক কোণে বসলো। শ্রাবণ শুধু শুধুই বালিশ ছুঁড়ে মারলো। হিয়া বালিশটা নিয়ে উল্টো শ্রাবণের দিকে ছুঁড়ে মারলো। শ্রাবণও ছুঁড়ে মারলো। দুজনেই বেশ ঝগড়া করতে শুরু করলো, শ্রাবণ ইচ্ছে করে আর হিয়া রেগে গিয়ে। এমন সময় দরজা নক করলেন তৌকির চৌধুরী। বাইরে থেকে বললেন, শ্রাবণ একটু বাইরে আসো তো। শ্রাবণ হিয়ার দিকে বালিশটা ছুঁড়ে দিয়ে বলল, থাকো, আসছি। এই বলে শ্রাবণ দরজা খুলে দাঁড়ালো। হিয়া বালিশটা নিয়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণের পেছনে ছুঁড়ে মারলো। শ্রাবণের পায়ে কিছু একটা বিঁধে যায়, যার কারণে বসে পড়ে। আর দুর্ভাগ্যবশত বালিশটা তৌকির চৌধুরী ক্যাচ করে ফেলেন।
শ্রাবণ দ্রুত উঠে গিয়ে পেছনে ফিরে হিয়ার দিকে তাকায়। হিয়া বরফের মতো ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে। এ কি করে ফেললো সে? লজ্জা ভয়ে হিয়ার একাকার অবস্থা। অতঃপর হাসার চেষ্টা করে বলল, আসলে বাবা, বালিশটা ওই যে ওনাকে ছুঁড়ে মেরেছি, আপনাকে মারিনি। তৌকির চৌধুরী হেসে ফেললেন। শ্রাবণ চট করে তার বাবার থেকে বালিশটা নিয়ে হিয়াকে দিয়ে দিল আর তার বাবাকে নিয়ে যেতে যেতে বলল, তুমি কি যেন বলবে? চলো। চলো। হিয়া নিজের কপাল নিজেই চাপড়াচ্ছে। এই শ্রাবণের পাল্লায় পড়ে কখন যে কি করে ফেলে ও নিজেই জানে না। তৌকির চৌধুরী আর শ্রাবণ কথা বলতে বলতে বাড়ির বাইরে চলে গেল। এর একটু পরে হিয়া নিচে আসে। কাব্য আসে। কাব্য এসে সাবিয়া চৌধুরীর পাশে বসলো আর বলল, আম্মু একটা কথা বলবো? বলো। বলছি যে নেহার তোমাকে পছন্দ হয়েছে তো? সাবিয়া চৌধুরী তাকালেন ছেলের দিকে। হিয়াও তাকালো। কাব্য থমথমে মুখে জিজ্ঞাসা করলো, কি হলো, বলছো না যে? সাবিয়া চৌধুরী বললেন, এ কেমন কথা বলছো? আমার খুবই পছন্দ। কথাটা শুনে কাব্য মলিন হেসে চুপ করে রইল। হিয়া সাবিয়া চৌধুরীর পাশে বসে কাব্যকে বলল, তুমি কি ভাবছো কেউ তোমাদের সম্পর্ক নিয়ে খুশি নয়, তাই তো? এরকম কিছুই না, সবাই খুশি। তোমাদের মেনেও নিয়েছে। রাতে হিয়া ঘুমোতে যাওয়ার আগে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। ড্রেসিং টেবিলের ওপরে দেখলো টাওয়েলটা সুন্দর করে ভাঁজ করে রাখা। বেশ অবাক হলো, টাওয়েলটা তো ওয়াশরুমে থাকে, এখানে কি আনলো? নিশ্চয়ই শ্রাবণ। হিয়া টাওয়েলটা হাতে নিতেই শ্রাবণ লাইট নিভিয়ে দিল। হিয়া মুখ মুছতে মুছতে বলল, লাইট অফ করলেন কেন? বিদ্যুৎ অপচয় হচ্ছে। কি? হঠাৎ আপনি এত ভালো হলেন কি করে? শ্রাবণ হেসে বলল, যেমন আগে ছিলাম। ও, এখন এত কথা বাদ দিয়ে লাইট অন করুন, কিচ্ছু দেখতে পাচ্ছি না। শ্রাবণ সাথে সাথে লাইট জ্বালিয়ে দিল। হিয়া টাওয়েল রেখে পেছন ফিরে আয়নায় তাকাতেই চিৎকার দিয়ে উঠল। ওর মুখটা কালি দিয়ে ভর্তি, যা টাওয়েলের মধ্যে শ্রাবণী দিয়ে রেখেছিল। হিয়ার এই অবস্থা দেখে শ্রাবণ ঠোঁট টিপে হাসতে হাসতে এগিয়ে এলো। হিয়া পেছন ফিরে বলল, এই টাওয়েলে আপনি কালি দিয়ে রেখেছিলেন তাই না? তাই না নয়, সত্যিই দিয়ে রেখেছিলাম। কেন? শ্রাবণ রসিকতা করে বলল, আমার ইচ্ছে হয়েছে বউকে একটু অন্যভাবে দেখতে, তাই। সবসময় মুখটা তো সাদাই দেখি, আজকে না হয় একটু কালো মুখটা দেখলাম। হিয়া রাগে গটগট করে ওয়াশরুমে ঢুকলো। মুখটা ভালো করে ক্লিন করে এসে টিস্যু দিয়ে মুছলো। শ্রাবণ ততক্ষণে শুয়ে পড়েছে। হিয়া লাইট নিভিয়ে বিছানায় এসে মনে মনে বলল, খচ্চর লোক, অসভ্য লোক, শয়তান লোক একটা। আমাকে সারাদিন যেভাবে জ্বালিয়েছেন, শুধু আজকে একটু ঘেঁষে দেখুন, খবর আছে। হিয়া শুয়ে পড়তেই শ্রাবণ হিয়ার কাছে আসলো। হিয়া কারেন্টের গতিতে কাত হয়ে শুলো। শ্রাবণ হিয়ার ঘাড়ে থুতনি ঠেকিয়ে আদুরে গলায় বলল, বৌজান, এই বৃষ্টির মাঝে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু আদর করি। হিয়া উঠে বসলো। ল্যাম্প লাইট জ্বালিয়ে বলল, খবরদার কাছে আসবেন না, এলে কিন্তু। শ্রাবণ সুর টেনে বলল, কি করবে বৌজান, বলো না। সরুন, আমি থাকবো না আপনার সাথে এই রুমে, আপনার সাথেও থাকবো না। কেন? আমি আবার কি করলাম? কাছে যেতে দেবে না? সারাদিন শয়তানি করার সময় মনে ছিল না, এখন কেন কাছে আসবেন? শ্রাবণ হিয়ার কোনো কথা শুনলো না, ওকে জাপটে ধরে শুলো। তারপর বলল, শয়তানি শয়তানির জায়গায় আর আদর আদরের জায়গায়, এতে কাছে না যাওয়ার কি আছে? এখন আসছে, কোনো আদর টাদর করতে হবে না। বেশি কথা বললে কিন্তু এখন ধাক্কা দেব। দিন। শুধু তো বলেনি, দিতে তো আর দেখি না। কথা শেষ হতে না হতেই শ্রাবণ সত্যিই ধাক্কা দিল হিয়াকে। জিনিসটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে হিয়া পুরো শকড। সাথে সাথে কোমরে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল, উফ, মরে গেলাম। শ্রাবণ উঠে হিয়ার কাছে এলো। কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে হিয়াকে ধরে বলল, কি হলো বৌজান, ব্যথা পেয়েছো? দেখি, ওঠো ওঠো। শ্রাবণ হিয়াকে ধরে ওঠাতে পারল না, মূলত হিয়াই উঠতে পারল না। আচমকা ধাক্কা খাওয়ায় ব্যথা পেয়েছে। হুট করে শ্রাবণ যে এরকম করবে তার কল্পনাতেই ছিল না। শ্রাবণ হিয়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে বলল, আমার কিন্তু দোষ নেই, তুমি কিন্তু আমাকে ফেলে দিতে বলেছ, তাই ফেলে দিয়েছি। হিয়া নাক টেনে বলল, বুঝেছি, আর বলতে হবে না। আপনি তো আমায় ভালোবাসেন না, তাই বলেছি আর ধাক্কা দিলেন। শ্রাবণ একটু হেসে বলল, খুব ব্যথা পেয়েছো না বৌজান? হিয়া উবু হয়ে শুয়ে ঝাড়ি মেরে বলল, না, পাইনি। কালকেই বাপের বাড়ি চলে যাব, থাকবো না আপনার কাছে। শ্রাবণ হিয়ার কোমর থেকে শাড়ি সরাতে হাত দিতে হিয়া উফ সূচক শব্দ করে উঠল। শ্রাবণ তার বৃদ্ধাঙ্গুলি কপালে ঘষতে ঘষতে বিড়বিড় করলো, কথা শুনলে কি আর ধাক্কা খেতে? এখন ব্যথা পেলে সেটা নিজের দোষেই। শ্রাবণ বিছানা থেকে নেমে ব্যথার মলম আনতে গেল। মলমটা নিয়ে এসে হিয়ার পাশে বসলো। হিয়া গুমোট বেঁধে আছে। শ্রাবণ মলমটা আলতো হাতে মেসেজ করে দিল। মলম দেওয়া শেষে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এলো। এরপরে বিছানায় এসে ল্যাম্প লাইট নিভিয়ে শুয়ে পড়লো। বাইরে বৃষ্টি হচ্ছে, বাজও পড়ছে। হিয়া এখন আপনা আপনি শ্রাবণের বুকে মাথা রেখে শুলো। শ্রাবণ বলল, আরো তেরামি করবে? শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, কেন? তুমি তেরামি না করলে আমি কাকে পোষ মানাবো? কার সাথে এমন করব? হিয়া শ্রাবণের গলায় মুখ গুজে কামড় বসালো। শ্রাবণ শুয়ে নিল। ও যে হিয়াকে ব্যথা দেয় সেগুলোর কাছে এই কামড় কিছুই না। হিয়া অতঃপর শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরলো। শ্রাবণ আবারও আদুরে গলায় বলল, একটু আদর করি। হিয়া আশফাস করে বলল, মানে বলছিলাম কি আজকে না। হিয়ার কথা শ্রাবণ অব্দি গেল না। আরো একটা নতুন ভোর। হিয়ার ঘুম ভাঙেনি। শ্রাবণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সাবিহা চৌধুরী ড্রয়িং রুমে এসে দেখলেন হিয়া আজকে নিচে আসেনি।
ফাহিমা বেগম একাই কাজ করছেন। শ্রাবণের ফোন বেজে উঠল, যার পর নাই ঘুম ভেঙে গেল দুজনেরই। শ্রাবণ হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। কল রিসিভ করার আগে টাইম দেখল, সকাল 8:30 বেজে গেছে। আর কলটা তার বাবাই করেছে। কলটা রিসিভ করে বলল, হ্যাঁ বলো, বের হচ্ছ না কেন? যাবে না আজকে? আসছি। কথাটা বলেই ফোনটা রেখে দিল। হিয়া শ্রাবণকে ছেড়ে অন্যদিকে শুলো। শ্রাবণ হিয়ার চুল সরিয়ে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, বৌজান থাকো, আসছি, না হলে লেট হবে। হিয়া মিনমিন করে বলল, আমার একা একা ভালো লাগে না, মায়ের সাথে কতক্ষণই বা কথা বলবো। শ্রাবণ হেসে বলল, একটা বাচ্চা এনে দিলে মন্দ হবে না, সারাদিন ওকে নিয়ে থাকতে পারবে। হিয়া তালে তালে বলল, ভালোই হবে, কিন্তু কোথা থেকে এনে দেবেন? কেন, তুমি দেবে আমায়? হিয়া হেসে চাদর দিয়ে মুখ ঢেকে বলল, ইস সরুন, একটুও লজ্জা নাই। শ্রাবণ উঠে বসে বলল, লজ্জা থাকলে বাবা হতে পারবো না। দুপুরে অফিসে লাঞ্চের সময় শ্রাবণ কেবিনেই বসেছিল। তৌকির চৌধুরী দুটি কফি মগ নিয়ে ঢুকলেন, একটা শ্রাবণের দিকে দিল, আরেকটা নিজে খেলো। তৌকির চৌধুরী বসে বললেন, শ্রাবণ, একটা সিরিয়াস বিষয়ে কথা ছিল কাব্যকে নিয়ে। যেহেতু তুমি ওর বড় ভাই গার্ডিয়ানও, সেহেতু তোমাকে জানানো দরকার। আমি একা একা কোনো সিদ্ধান্ত নিতে চাইছি না। শ্রাবণ কফিতে চুমুক দিয়ে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ বলো। সকালে কাব্য কিছু কথা বলেছিল তার বাবাকে, সেগুলোই এখন তৌকির চৌধুরী শ্রাবণের সাথে আলোচনা করবেন। শ্রাবণ বলল, কাব্য কি করতে চায় এখন? তৌকির চৌধুরী কফি মগটা রেখে গভীর শ্বাস ছেড়ে বললেন, সকালে বলল যে ও নাকি অফিসে জয়েন করবে। এত আগে কেন? ওর তো গ্রাজুয়েশনই কমপ্লিট হয়নি, কয়েকটা মাস আছে। আমিও তাই বলেছি, কিন্তু বারবার বলছে যে ও এই মাস থেকেই কাজে লেগে পড়বে। শ্রাবণ ভাবুক গলায় বলল, বুঝতে পেরেছি ওর ব্যাপারটা। বিয়ে করবে তো, একটা দায়িত্ব আছে না? কিন্তু ওর কি কোনো অভাব আছে? ও পড়াশোনাটা কমপ্লিট করুক, এরপরে যা ইচ্ছা তাই করবে। তাও ঠিক, তবে আমার কথা শুনবে না। ওকে বুঝিও তুমি। ঠিক আছে, বাড়িতে ফিরে বোঝাবো। এর একটু পরে শ্রাবণ হিয়াকে কল দিল। হিয়ার সাথে মিনিট 5 কথা বলে আবার কাজ করবে। হিয়া মাত্রই গোসল করে খেয়ে শুয়েছিল। শ্রাবণের ফোন পেয়ে উঠে ব্যালকনিতে চলে গেল। নিজেই আদুরে গলায় ডাক দিল, হ্যালো জামাইজান, কি করছেন? আপনার জামাইজান তার বউজানকে মিস করছে। মিস করা ছাড়া আর কি করছে সে? লাঞ্চ টাইমে বসে আছে। তুমি কি করছো? আমিও বসে আছি। খেয়েছেন কিছু? তুমি? কখন আসবেন? রাতে। অনেক রাতে আসবেন? অনেক রাত নয়, এই 9টা বাজবে। আবার বেশিও বাজতে পারে। তোমার কিছু লাগবে? কিছু খাবে? তাহলে কিছুই লাগবে না। শ্রাবণ হেসে বলল, আমাকেও না? হিয়া মুস্কি হেসে বলল, লাগবে। কি লাগবে? আপনাকে একটা কিস দাও। রাতে আসবেন তখন দেব। এখনই দাও একটা। রাতেই দেব। ঠিক আছে, দেখবো নে কতগুলো দাও। যদি না পাই না, বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। হিয়া হেসে বলল, আপনি ফেলে দেওয়ার আগেই চুমু দেব। আপনাকে ফেলে দেওয়ার কোনো সুযোগই দেব না। শ্রাবণ ভুরু উঠিয়ে বলল, আচ্ছা দেখা যাবে। হিয়া নিজেই খিলখিল করে হেসে উঠল। শ্রাবণ বলল, হাসবেন না বৌজান। এসে যদি চুমু না পাই আর যদি আমাকে চেয়ে নিতে হয়, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আসুন, চুমু দেব। শ্রাবণ বুকে হাত দিয়ে বলল, উফ, এভাবে বলো না, এখন তো আসতে পারবো না। তাহলে আর কি করার? ও হ্যাঁ, শোনো, রিয়া এসেছিল? কই না তো। ও। শ্রাবণ আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। রাত 8টার দিকে শ্রাবণ আর তৌকির চৌধুরী বাড়িতে ফিরে এলো। তৌকির চৌধুরী ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে গা এলিয়ে দিলেন, আর শ্রাবণ স্যুটটা হাতে নিয়ে সোফায় বসলো। প্রতিদিনের মতো হিয়া তো ড্রয়িং রুমে থাকে, আজ নেই দেখে তাকে আশেপাশে তাকিয়ে খুঁজলো। কলিং বেল তো দিয়েছে, তাহলে কি শুনতে পায়নি নাকি কোনো কাজ করছে? শ্রাবণ টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। গ্লাসের সবটুকু পানি খেয়ে সাবিহা চৌধুরীকে বলল, আম্মু, হিয়া কোথায়? রুমে আছে, শরীরটা ভালো না। শ্রাবণের কপালে ভাঁজ পড়লো। সাথে সাথে উঠে দাঁড়ালো। ধীর পায়ে সিঁড়ির কাছে যেতে যেতে বলল, খেয়েছে কিছু? অনেক জোর করার পরে খেয়েছে, এখন মনে হয় শুয়ে আছে। শ্রাবণ থমথমে গলায় বলল, দুপুরে তো ভালোই কথা বলেছিল, এর মাঝে আবার কি হলো? এর উত্তরে সাবিহা চৌধুরী এগিয়ে এসে কিছু বলার আগেই শ্রাবণ পায়ের গতি বাড়িয়ে উপরে চলে গেল। রুমে এসে দেখলো হিয়া শুয়ে আছে, বলতে ঘুমিয়েই গেছে। শ্রাবণ কোনো শব্দ করলো না। এগিয়ে এসে হিয়ার কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা, কিন্তু জ্বর আসেনি। শ্রাবণ ভাবলো হয়তো দুর্বলতা থেকে এভাবে শুয়ে ঘুমিয়ে গেছে। শ্রাবণ ওয়াশরুমে ঢুকলো। সারাদিনের কাজের চাপে শরীরটা ক্লান্ত থাকায় লম্বা একটা শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেও দেখলো হিয়া বিভোরে ঘুমাচ্ছে। শ্রাবণ টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে গেল। নিচে এসে রাতের খাবার খেয়ে রুমে ফিরল। এরপরে দরজা লাগিয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে এসে বিছানায় হিয়াকে ঘেঁষে বসলো। খানিকক্ষণ পরেই হিয়ার ঘুম ভেঙে যায়। পাশে শ্রাবণকে দেখে জড়িয়ে ধরে শুয়ে রইল। শ্রাবণ নিরেট কণ্ঠে বলল, পেট ব্যথা? হিয়া মাথাটা নিচু করে বলল, আপনি জানলেন কি করে? আমার বউয়ের কখন কি হয় সব জানা আছে আমার। হিয়া লজ্জা পেয়ে শ্রাবণের কোলে মাথা রেখে বলল, ভালো লাগছে না কিছুই, একটু জড়িয়ে ধরুন না। আর একটু কাজ আছে বউজান, হয়ে এসেছে প্রায়। হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরে রইল। শ্রাবণ প্রজেক্টর কিছু কাজ রেডি করে ল্যাপটপটা রেখে বিছানায় এসে শুয়ে পড়ল। হিয়াকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হিয়া থেকে থেকে মাথা তুলে শ্রাবণকে দেখছে। শ্রাবণ হিয়ার কপালে চুমু দিয়ে বলল, শুনেছি মেয়েদের এই টাইমে নাকি অনেক কিছু খাওয়ার ক্রেভিংস জাগে।
তো কিছু খাবে, এনে দেব? না, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, শুধু আপনাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করছে। আচ্ছা বৌজান, শোনো না। বলুন। শ্রাবণের মুখে বাঁকা হাসি খেলে গেল। বলছি যে এই কয়দিন তোমার কাছে তো যাওয়া যাবে না, তাই না? হিয়া লজ্জায় পুরো লাল, কান দিয়ে শুধু ধোঁয়া বের হচ্ছে। অতঃপর শ্রাবণের বুকে কিল মেরে বলল, অসভ্য লোক কোথাকার, একটুও লজ্জা নেই। রাত তখন 10টা। কাব্য ব্যালকনিতে এসে চেয়ারে বসলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এ সময় নেহাকে কল দিল। হ্যালো নেহা, কি করছো? শুয়ে পড়েছি। আপনি কি করছেন? বসে আছি। খেয়েছো? আপনি? আচ্ছা, তুমি কি ফ্রি আছো কালকে? আছি। কেন? দেখা করো কালকে। ঠিক আছে, তোমার কোথাও আসতে হবে না, রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা, তাহলে কখন আসবেন? তুমি কখন বের হতে চাও, বিকালে না সকালে? বিকেলে। বেশ, তাই হবে। কেটে গেল সপ্তাহখানিক। এর মাঝে হিয়াও 2 দিন ওর বাবার বাড়িতে থেকে এসেছে। অন্যদিকে কাব্য সুস্থ হয়ে উঠেছে, বিয়ের ডেটও দেওয়া হয়েছে, পরশু বিয়ে। সাবিহা চৌধুরী সব গোছগাছ শুরু করে দিয়েছেন। তবে সবার থেকে হিয়ারই বেশি আনন্দ লাগছে। বিয়েটা বড় করে হচ্ছে না, আবার ছোট করেও হচ্ছে না। কাব্য নিজেই বলেছে আগে প্রতিষ্ঠিত হোক, তখন ধুমধাম করে বিয়ে করবে। আজ দুপুরে তৌকির চৌধুরী বাড়িতে এলেন, একটা ফাইল রেখে গেছেন। হিয়া ড্রয়িং রুমে বসে সাবিহা চৌধুরীর সাথে কাজ করছিল। তৌকির চৌধুরী ড্রয়িং রুমে এসে বসলেন আর সাবিহা চৌধুরীর কাছে ফাইলটা চাইলেন। তিনি ফাইলটা রুম থেকে নিয়ে এসে বসলেন। হিয়া বলল, বাবা খাবার বাড়বো? এখন খেতে গেলে অনেক লেট হয়ে যাবে মা। হিয়া বলল, তাহলে খাবার প্যাক করে দেই? সাবিহা চৌধুরী বললেন, ঠিক বলেছ। সাবিহা চৌধুরী আর হিয়া দুইজনে মিলে কিচেনে এসে খাবার একটা টিফিন ক্যারিয়ারে রেডি করে দিল। হিয়া এগিয়ে এসে তৌকির চৌধুরীর সামনে দাঁড়িয়ে আবদার করে বলল, বাবা আমাকে সাথে নিয়ে যাবেন? বিশ্বাস করুন আর কোনোদিন যেতে চাইবো না। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। আবার দুজনেই হেসে উঠল। তৌকির চৌধুরী বলল, ঠিক আছে যাও, রেডি হয়ে এসো। আজকে শ্রাবণকে জানাবো না, না জানিয়েই নিয়ে যাব, দেখবো ওর রিয়াকশন। হিয়া খুব খুশি হয়ে ওপরে চলে গেল। ঝটপট রেডি হয়ে এলো, একটা সুন্দর শাড়ি পরে। শাড়িটা পার্পেল কালার। রেডি হয়ে তৌকির চৌধুরীর সাথে চলে গেল। তিনি আগেই ছেলেকে বলবেন না। গাড়িটা এসে থামলো অফিসে। তৌকির চৌধুরী হিয়াকে নিয়ে গেলেন সোজা শ্রাবণের কেবিনে। দুর্ভাগ্যবশত শ্রাবণ সেখানে ছিল না, মিটিং রুমে ছিল। তৌকির চৌধুরী হিয়াকে বসতে বলে চলে গেল মিটিং রুমে। মিটিং রুমে শ্রাবণ তার বাবাকে ঢুকতে দেখে বলল, এত দেরি করলে যে? ওই আসলে দেরি হয়ে গেল, মিটিংটা শেষ নাকি? না, তুমি আসলে না বলে টাইম পরে দিয়েছি, আরো 20 মিনিট পরে শুরু হবে। ও। তৌকির চৌধুরী চেয়ারে বসে বললেন, তোমার কেবিনে একজন কথা বলতে এসেছে। বলতে পারো সেটাও একটা ইম্পর্টেন্ট মিটিং, আবার ইম্পর্টেন্ট পার্সন, দেখা করে এসো। শ্রাবণ কপাল কুঁচকে বলল, আমার রুমে কেন, এখানে নিয়ে আসতে। আরে বাবারে, কি বললাম তোমাকে, তোমার ইম্পর্টেন্ট পার্সন এবং ইম্পর্টেন্ট মিটিং। শ্রাবণ উঠে চলে গেল। কিছু একটা আঁচও করতে পারছে। এদিকে হিয়া পুরো রুমটা দেখছে। একটা ডেস্ক, বুকশেলফ, বড় একটা মানি প্লান্ট গাছ, সাথে সোফা ও টি টেবিল, বেশ পরিপাটি। বুকশেলফে কতগুলো পুরস্কার, সম্মাননা, সার্টিফিকেট। হিয়া সেগুলোই দেখছিল। শ্রাবণ দরজা খুলে ভেতরে ঢুকলো। হিয়া পেছনে ফিরে তাকালো। শ্রাবণ হেসে বলল, তো ম্যাডাম আপনি এখানে, আপনাকে স্বাগতম। হিয়া এগিয়ে এলো। শ্রাবণ হিয়ার হাতটা ধরে নিয়ে গিয়ে ওর নিজের চেয়ারটায় বসতে বলল। হিয়া মাথা নাড়িয়ে বলল, ছি ছি, এটা আপনার চেয়ার, আমি কেন বসবো? আরে ম্যাডাম বসতে বলেছি, বসুন। হিয়াকে জোরপূর্বক বসিয়ে দিয়ে শ্রাবণ হেসে হেসে বলল, আমি আগেই টের পেয়েছিলাম তুমি আসবে। কেমন করে টের পেলেন? শ্রাবণ মস্করা করে বলল, আমার আগের বউটা এসে বলল তুমি রেডি হচ্ছ। এরপরে আরো শিওর হতে কামালকে কল দিলাম। সে বলল ম্যাডাম অফিসে আসবে। তাও বিশ্বাস হচ্ছিল না। এখন চোখের সামনে দেখেই বিশ্বাস হলো। আপনার আগের বউটা আমার খবর জানে কি করে? ও ভূত, সব জায়গায় যেতেও পারে, আর তোমার খবর তাড়াতাড়ি আমায় দিতেও পারে। হিয়া তখনও কথাটা ভেবেই যাচ্ছে। ও কোথায় যায়, কি করে, শ্রাবণ সব জেনে যায় কিভাবে? এই মুহূর্তে শ্রাবণ রনি আর একজন স্টাফকে ডাকলো। দুজনেই কেবিনে ঢুকলো। শ্রাবণ হিয়াকে দেখিয়ে বলল, ও হচ্ছে তোমাদের ম্যাডাম, মিসেস শ্রাবণ। রনি বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ভালো। শ্রাবণ রনিকে বলল, একটা মিটিং আছে, এইদিকে যেন কেউ না আসে, আর কি কি লাগবে সব যেন বলার আগেই পায়। স্টাফ ছেলেটা বলল, ঠিক আছে স্যার, ম্যাডামের কোনো সমস্যা হবে না এবং হতেও দেব না। রনি স্টাফকে নিয়ে বাইরে গেল, বুয়াকে দিয়ে কফি, হালকা নাস্তার ব্যবস্থা করতে। শ্রাবণ হিয়ার কাছে এসে ঝুঁকে দাঁড়ালো। হিয়ার ঠোঁটে শব্দ করে একটা চুমু দিয়ে বলল, থাকেন, আসছি, এসে আপনার সাথে ইম্পর্টেন্ট একটা মিটিং করছি। হিয়া মুস্কি হেসে বলল, এখন যান, দেরি হচ্ছে। শ্রাবণ হিয়ার সাথে কথা বলে মিটিং রুমে চলে যায়। হিয়া শ্রাবণের চেয়ারটা ছেড়ে সোফায় এসে বসলো। ওর এত সাহস নেই যে ওই চেয়ারে বসে থাকার। একটু পরে একজন মহিলা স্টাফ এসে হিয়াকে কফি, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, সাথে টুকটাক কথাও বলে গেল। বিকাল হয়ে গেল। শ্রাবণ তাড়াতাড়ি মিটিং শেষ করে ফিরে এলো হিয়ার কাছে। হিয়া উঠে দাঁড়িয়ে বলল, আপনার মিটিং শেষ? শ্রাবণ দরজা লক করে এগিয়ে এসে মাথা নাড়িয়ে বলল, আসল মিটিং এখনো শেষ হয়নি। তাহলে যান, কোথায় যাব? মিটিংটাই তো আপনার সাথে। হিয়া বলে বসলো, আপনার জন্য খাবার এনেছি। শ্রাবণ ইচ্ছা করে একটু গাছাড়া ভাব নিয়ে বলল, তো কি করব?
হিয়া কপালে ভাঁজ ফেলে বলল, কি করব মানে? খাবেন? খাবো না কেন? আমি এত কষ্ট করে নিয়ে এলাম, যদি কষ্ট করে খাইয়ে দিতে পারো তাহলে খাবো। হিয়া উঠে শ্রাবণের কাছে এসে হাত ধরে টেনে নিয়ে বসালো। এরপরে টিফিন ক্যারিয়ার থেকে খাবার প্লেটে ঢেলে খাইয়ে দিতে লাগলো। শ্রাবণ 2 লোকমা খাওয়ার পর জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছো? বাড়ি থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, তোমার এই অফিস ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। খাওয়া শেষ হলে তোমাকে নিয়ে যাব, সবার সাথে পরিচয় করাবো, বলবো মিসেস শ্রাবণ। কেমন হবে? হিয়া হেসে বলল, খুব ভালো হবে। সন্ধ্যাবেলা তৌকির সাহেব আর সাবিহা চৌধুরী চলে গেলেন হিয়ার বাবার বাসায়। পরশু তো ছোট ছেলের বিয়ে, ফোন করে আগেই আসতে বলেছেন। তাও আবার ওনারা দুজন গিয়ে ওনাদের বলে আসবেন, না বলে আসলেও ভালো দেখায় না। পরদিন সকালেই বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল। আজকে ছোট করে হলুদ সন্ধ্যা হবে। রাতে আবার কাব্য, শ্রাবণ আর ওদের বন্ধুরা মিলে নেহাদের বাসায় যাবে। বলা যায় ট্রেন্ড হয়ে গেছে গায়ে হলুদের রাতে মেয়ের বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেওয়া। এই বাড়িতে মেয়ে বলতে হিয়া আর রিয়া। রিয়া পার্লার থেকে সেজে এসেছে, আর হিয়া নিজে নিজেই কাঁচা হলুদ শাড়ি আর তার সাথে ম্যাচিং করে অর্নামেন্টস। তবে দেখে মনে হচ্ছে যেন পার্লার থেকে সেজে এসেছে। শ্রাবণ পরেছে সাদা রঙের পাঞ্জাবি আর গলায় লাল রঙের ওড়না, সব ছেলেরাই তাই পরেছে। শ্রাবণ এত কাজের মাঝে ফোনটা রাখতে রুমে ফিরল। হিয়া সেজে গুজে সব জিনিস গুছিয়ে রাখছিল। শ্রাবণ হিয়াকে দেখে অবাক হয়ে দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে বলছি আমি কি ভুল করে এই ঘরে ঢুকে পড়লাম নাকি? হিয়া শ্রাবণকে খেয়াল করে তাকিয়ে বলল, অন্যের বউয়ের ঘরে ঢুকে পড়েছেন। এখন আমার স্বামী এসে দেখলে আপনাকে ইচ্ছা মতো কেলাবে। শ্রাবণ ভুরু কুচকে বলল, তাই নাকি? শ্রাবণ এগিয়ে এলো, হিয়াকে ধরে বলল, বিয়ে বাড়িতে অনেক লোক, কিন্তু অনেক ছেলেও আছে, তাই বিনীতভাবে অনুরোধ রইল তাদের থেকে দূরে থাকার। হিয়া শ্রাবণের পাঞ্জাবির বোতাম ঠিক করে দিতে দিতে বলল, আপনার কাছেও অনুরোধ রইল, মেয়েদের থেকে দূরে থাকবেন। যদি দেখেছি ওইখানে মেয়েদের সাথে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে ওইখানে খবর করে ছাড়বো। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তোমার কথাই থাকবে। এখন চলো। দাঁড়ান 1 মিনিট। হিয়া বিছানা থেকে সব জুয়েলারি, মেকআপ সব ঠিকঠাক করে রেখে চলে গেল শ্রাবণের সাথে। ওরা দুজন বের হতেই রিয়া টিপটিপ পায়ে শ্রাবণের রুমে ঢুকলো। ভেতর থেকে দরজাও লাগিয়ে দিল। অনেকটাই রাত হলো শ্রাবণের ফিরতে। সবাই টায়ার্ড। কাব্য নিজের রুমে চলে গেল, আর বাকি সব কাজিনরা ওদের বন্ধুরা গেস্ট রুমে। শ্রাবণ গাড়িটা পার্ক করে ঢুকলো। হিয়া ড্রয়িং রুমে বসেছিল, হাতে শুকিয়ে যাওয়া মেহেদি তুলছিল। শ্রাবণ ওর পাশে এসে বসে মুখ বেঁকিয়ে বলল, যার বিয়ে তার খবর নাই, আর তোমার সাজগোজের শেষ নাই। হিয়া মুখ ফুলিয়ে নিল। সাবিহা চৌধুরী ছেলের পিঠে হালকা চাপড় মেরে বলল, তোমার এত ওর সাজগোজ নিয়ে মাথা ব্যথা কেন? বাড়িতে তো এই একটাই মেয়ে, ও সাজবে না তো কে সাজবে? হিয়া মাথা নাড়িয়ে বলল, মা ঠিক বলেছেন। শ্রাবণ উঠিয়ে দাঁড়িয়ে বলল, ঠিক ভুল পরে, এখন রুমে চলো। আল্লাহ রাতটা দিয়েছে, একটু ঘুমাই, চলো। এগুলো বাদ দাও এখন, আবার কালকে। হিয়া ধপ করে দাঁড়িয়ে বলল, প্রতিদিন যখন অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করেন তখন ঘুম ধরে না, আর আজকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আজকে ঘুমে তলিয়ে যাচ্ছে। তলিয়ে যাচ্ছি। যাবে? হিয়া মুখ ভেঙচি দিয়ে সিঁড়ির দিকে গেল। ওদের এমন ঝগড়া দেখে সাবিহা চৌধুরী হেসেই দিলেন। শ্রাবণ রুমে এসে এক টানে পাঞ্জাবিটা খুলে সোফার দিকে ছুঁড়ে মারল আর বলল, কি ছাতার মাথা মানুষ এগুলো পরে? হিয়া বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল হাত ধুতে। হাত ধুয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলো। একে একে চুলগুলো ভালো করে আঁচড়ে নিল, জুয়েলারিগুলো খুলে রাখলো। শ্রাবণ টি শার্ট আর হাফ প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলো। এরপর দরজা লাগিয়ে বিছানায় এসে বসলো। বিছানার সাইডে টেবিলে থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে শুয়ে পড়লো। হিয়া মেকআপ রিমুভ করে উঠে কাভারের কাছে এলো। এখন আরেকটা শাড়ি বের করলো। শ্রাবণ উঠে বসে বলল, থাক, এখন আর শাড়ি পরতে হবে না। হিয়া শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, তাহলে কি পরবো? শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, শাড়ি না পরেও আসতে পারো, আমি না করব না। হিয়া চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, অসভ্য লোক কোথাকার। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, আরে একদিন শাড়ি না পরে নাইটিও তো পরে আসতে পারো, বলা যায় একদিন সারপ্রাইজ দিলে। হিয়া ঝাড়ি মেরে বলল, আপনার না ঘুম পাচ্ছে, ঘুমান। শ্রাবণ আগের ন্যায় শুয়ে বলল, বউ থাকলে কি আর ঘুম আসে? শুধু বউ স্বপ্নে ঘোরে। বলে, আমাকে একটু জড়িয়ে ধরো। হিয়া চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হলো সফট জর্জেটের একটা শাড়ি পরে। খুব টায়ার্ড লাগছে, তাই লাইট নিভিয়ে এসে পানি খেয়ে শুয়ে পড়লো। শ্রাবণ ফোন স্ক্রল করছিল। হিয়া ফোনটা টান দিয়ে নিয়ে অফ করে বালিশের নিচে রাখলো। এরপরে বরাদ্দকৃত জায়গা শ্রাবণের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। সকাল হতেই হিয়া এই শাড়ি পাল্টে অন্য একটা শাড়ি পরে নিল। বাড়ি ভর্তি মানুষ, এই শাড়ি পরে যাওয়া যাবে না। শ্রাবণ ওঠেনি, আর মনে হয় না 10টার আগে উঠবে। রাতে বলে দিয়েছে ওকে যেন কেউ ডাক না দেয়। হিয়া রুম থেকে বেরিয়ে দরজা লক করে চলে গেল। সকাল 9টার দিকে রিয়া নিচে নামলো। ড্রয়িং রুমে তৌকির চৌধুরী আর হামিদ শিকদার বসে কথা বলছিলেন। হিয়া চা এনে দিল। রিয়া সবার সামনে হিয়াকে বলল, আপু, শ্রাবণ ভাইয়া ওঠেনি? না, ওঠেনি। ও। রিয়া চলে গেল ওপরে। উদ্দেশ্য শ্রাবণকে ডেকে তুলবে। যেই ভাবা সেই কাজ। ও শ্রাবণের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। শ্রাবণ হিয়া এসেছে ভেবে আবার চোখ বন্ধ করে রাখলো। রিয়া এসে দেখলো শ্রাবণ উবু হয়ে শুয়ে আছে। এদিকে হিয়ার মনে কেমন একটা খুঁতখুত লাগছে, তাই ওপরে চলে এলো।
রিয়া শ্রাবণের কাছে এসে বসলো। শ্রাবণ দেখে ফেলেছে এটা রিয়া, তাই আবারও ঘুমের ভান ধরে রইল যাতে ও চলে যায়। কিন্তু রিয়া গেল না, বরং কাপা কাপা হাতে শ্রাবণের পিঠে হাত রেখে ডাকলো, ভাইয়া উঠবে না ভাইয়া? শ্রাবণ চোখ খুলে তাকালো, এরপর উঠে বসলো। কপাল কুঁচকে বলল, তুই এখানে কিছু বলবি না? মানে নিচে সবাই বসে কথা বলছে, সেখানে তোমাকে দেখতে পেলাম না, তাই এলাম। এসে দেখলাম তুমি ঘুমিয়ে আছো, তাই ডাকলাম। শ্রাবণ কিছু বলবে, ঠিক তখনই হিয়া হুড়মুড় করে রুমে ঢুকলো। এসে শ্রাবণকে সজাগ দেখে অবাক হলো, আর এর থেকেও বেশি অবাক হলো রিয়াকে ওর পাশে বসে থাকতে দেখে। রিয়া হিয়াকে দেখে হেসে বলল, আপু এসে দেখলাম শ্রাবণ ভাইয়া ঘুমাচ্ছে, সবাই নিচে কথা বলছে, মজা করছে, আর ভাইয়া সেখানে নেই, তাই ভাইয়াকে ডেকে তুললাম। হিয়া দাঁত চেপে সোফার কাছে এসে ওর আর শ্রাবণের জামা কাপড়গুলো নিয়ে বাস্কেটে রাখলো। এরপর একটা ওড়না দিয়ে খুব জোরে জোরে সোফা ঝাড়তে লাগলো। এক এক বাড়ি যেন সোফায় দিচ্ছে না, মনে হচ্ছে সেগুলো রিয়াকেই দিচ্ছে। শ্রাবণ তৎক্ষণাৎ বিছানা থেকে নামতে নামতে রিয়াকে বলল, তুই যা, আমি আসছি। ঠিক আছে। রিয়া চলে গেল। শ্রাবণ তড়িৎ পায়ে ওয়াশরুমে চলে গেল। হিয়া রাগে হিড়হিড় করে বিছানা গুছিয়ে রাখলো। ইচ্ছে করছে এই শ্রাবণকে তুলে একটা আছাড় মারতে। রাতে বলল যে সকালে যেন ওকে কেউ না ডাকে, আর সকালে অন্য মেয়ের ডাকে ঠিকই উঠে পড়লো। কতটা খচ্চর লোক। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে টাওয়ালটা বিছানায় রাখলো। হিয়া বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। শ্রাবণ এগিয়ে এসে মুখে হাসি রেখে বলল, বলছি কি হয়েছে, রেগে আছো কেন? হিয়া কিছু বলল না, অন্যদিকে তাকিয়ে রইল। শ্রাবণ বিড়বিড় করে বলল, এই রে হয়ে গেছে। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে আবার অন্যদিকে তাকিয়ে রইল। শ্রাবণ আরো কাছে এসে বলল, বৌজান সরি, আর হবে না তো। শ্রাবণ এই প্রথমবার মনে হয় সরি বলল হিয়াকে। এর আগে বলেছে কিনা ও বলতে পারবে না, তবে বেশিরভাগ এইবারই প্রথম বলল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে বলল, সরি বলছেন কেন? তুমি রাগ করেছো বলে? আমি রাগ করিনি, জেলাস হচ্ছে আমার। শ্রাবণ হেসে বলল, ও তাহলে রাগ করোনি? তাহলে আমার সরিটা ফেরত দাও। হিয়া নাক মুখ কুঁচকে বলল, সরি ফেরত দেবো মানে? শ্রাবণ সোজা হয়ে বসে বলল, রাগ করনি তাহলে শুধু শুধু সরি বললাম যে। হিয়া বিছানা থেকে নেমে যেতে যেতে বলল, আমাকে বলল যে ডেকো না, আর ঠিকই পরের ডাকে উঠে বসেছিল। দেখবেন আজ সারাদিন একটা কথাও বলবো না, বলেই চলে গেল। শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তোমাকে কথা বলানো আমার কাছে কোনো ব্যাপারই না। তবে রিয়া কেন এসেছিল এই ঘরে? ও যে আমাকে ডাকতে আসেনি এটা তো শিওর। এর একটু পরে হিয়া কফি নিয়ে এলো শ্রাবণের জন্য। শ্রাবণের সামনে ধরে রাখলো, তবুও কথা বলল না। শ্রাবণ হিয়াকে কথা বলাতে বলল, এটা কার জন্য? হিয়া কিচ্ছু বলল না। কফিটা জোরপূর্বক শ্রাবণের হাতে দিয়ে ড্রেসিং টেবিলের কাছে চলে এলো। এ সময় সাবিহা চৌধুরী নক করে রুমে ঢুকলেন। তিনি এসে অস্থির কণ্ঠে হিয়াকে বললেন, হিয়া তোমাকে যে নতুন বইয়ের গহনা দিয়েছিলাম সেগুলো দাও তোমা। হিয়া দিচ্ছি বলে চাবি নিয়ে কাভার্ড খুললো। সামনেই গহনাগুলোর বাক্স রেখেছিল, সেটা দেখতে পাচ্ছে না। ওর নিজের গয়নার বাক্স আছে, কিন্তু নতুন বাক্সটা পাচ্ছে না। সাবিহা চৌধুরীকে তৌকির চৌধুরী ডেকে উঠায় তিনি বললেন, হিয়া তুমি এগুলো নিয়ে আমার ঘরে একটু এসো তো, আমি যাচ্ছি। ঠিক আছে মা, যাচ্ছি। সাবিহা চৌধুরী চলে যেতেই হিয়া দরজাটা লাগিয়ে দিয়ে কাভার্ডের কাছে এলো। পুরোটা কাভার্ড খুঁজে দেখলো, কিন্তু সেই বাক্সটা পেল না। তড়িৎ পায়ে ড্রেসিং টেবিলে এসে খুঁজলো, সেখানেও নেই। সাইড টেবিলেও রাখিনি। হিয়া ঘামতে শুরু করলো, অথচ এসি অন। শ্রাবণ এগিয়ে এসে বলল, কি হয়েছে, কি খুঁজছো? হিয়া থমথমে কণ্ঠে বলল, মা নতুন বইয়ের গহনাগুলো আমার কাছে দিয়েছিল, আমি সেগুলো এখানে রেখেছিলাম, কিন্তু পাচ্ছি না। সব জায়গায় খুঁজলাম। কি বলছো, শিওর তুমি পাচ্ছ না? ভালো করে খুঁজে দেখো তো, তোমার গয়নার মধ্যেও তো যেতে পারে। যায়নি, ওইটার বাক্সই তো আলাদা। সেটাই বেশ কিছু গহনা, আমি কি হারিয়ে ফেললাম? বলেই আবার কাঁদতে লাগলো। শ্রাবণ বলল, তুমি শান্ত হও, আমি দেখছি। আগে বলো চাবি কই রেখেছিলে? চাবি যেখানে থাকে সাইড টেবিলের ড্রয়ারে ছিল। শ্রাবণ ভাবুক কণ্ঠে বলল, তাহলে চুরি হয়েছে, হারায়নি। শ্রাবণ আবার খুঁজলো, সাথে হিয়াও। হিয়া শেষে সোফায় এসে বসে মাথাটা নিচু করে ধরে কাঁদছে। শ্রাবণ ফোনটা নিয়ে বিছানায় বসে রুমের হিডেন সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করলো। শ্রাবণ সিসিটিভি ফুটেজ চেক করতে করতে হিয়াকে বলল, গয়নাগুলো কবে রেখেছিলে? কালকের আগের দিন। এরপরে আর কি ওই কাভার্ড খুলেছিলে? না, ওইটা আর খোলা হয়নি। শ্রাবণ ফুটেজটা ভালো করে খেয়াল করলো। ফুটেজটা টেনে টেনে দেখতে লাগলো। মিনিট 15 পরে উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে ভরে হিয়ার কাছে এসে দাঁড়ালো। হিয়াকে সোজা করে ধরে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদবে না, আমি দেখছি। তুমি আম্মুকে গিয়ে বলো যে আপনার ছেলে গয়নাগুলো নিয়ে আসছে। কিন্তু গয়না তো নেই, কি করে নিয়ে যাবেন? আমি যেভাবে নিয়ে যাই, তুমি এখন কান্না থামিয়ে আম্মুর কাছে যাও। হিয়া যেতে চাইলো না। শ্রাবণ হিয়াকে দাঁড় করিয়ে চোখ মুছে জোরপূর্বক দরজার বাইরে পাঠালো। হিয়া যেতে গিয়েও ফিরে এসে শ্রাবণকে ধরে বলল, আমি বলতে পারবো না, আমার ভয় হচ্ছে, আপনি চলুন। শ্রাবণ চোখ গরম করে তাকালো। হিয়া আমতামতা করে চলে গেল। এতগুলো গয়না কি করে হারিয়ে গেল না চুরি গেল ওর মাথাতেই ধরছে না। ও সাবিহা চৌধুরী রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে ঢোকারও সাহস হচ্ছে না। সাবিহা চৌধুরী হিয়াকে দেখে বললেন, কি হলো, ভেতরে আসো, ওখানে দাঁড়িয়ে কেন? হিয়া ভেতরে ঢুকলো। তৌকির চৌধুরী সোফায় বসে ফোনে কথা বলছেন। হিয়া গিয়ে বিছানায় বসে সাবিহা চৌধুরীকে বলল, মা গয়নার বাক্স আপনার ছেলের কাছে, উনি নিয়ে আসছে। সাবিহা চৌধুরী হেসে বললেন, ও শ্রাবণ নিয়ে আসছে, ঠিক আছে। আর হ্যাঁ, দেখো তো কোন শাড়িটা পরবো আজকে।
হিয়া একটা শাড়ি সিলেক্ট করে বলল, এটা পরবেন, এটাতেই মানাবে। আর আপনি যেটাই পরেন না কেন সেটাই ভালো লাগে মা, এখন আপনাকে বেশ স্মার্ট লাগে। জানেন, আমার না এক এক সময় মনে হয় আপনার বিয়েই হয়নি। হিয়া গড়গড় করে কথাগুলো বলে দিল। সাবিহা চৌধুরী আর তৌকির চৌধুরী দুজনেই কথাগুলো শুনে হতবাক। তৌকির চৌধুরী গলা খাকারি দিয়ে ব্যালকনিতে চলে গেল। হিয়া কপালে ভাঁজ ফেলে আস্তে করে বলল, মা ভুল কিছু বলে ফেলেছি কি? সাবিহা চৌধুরী ফিক করে হেসে হিয়ার গালে হাত রেখে বললেন, পাগড়ি একটা। শ্রাবণ রুম থেকে বেরিয়ে রিয়ার রুমে এলো। রিয়া ব্যাগ থেকে জামাকাপড় বের করছিল। শ্রাবণ রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রিয়া সোজা হয়ে দাঁড়ালো। শ্রাবণের এভাবে দরজা লাগিয়ে দেওয়া দেখে একটু অবাক হলো বই কি। শ্রাবণ এগিয়ে এসে স্পষ্ট কণ্ঠে বলল, গয়নাগুলো কোথায় রে? রিয়া কপাল কুঁচকে বলল, কিসের গয়না? শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল, নাটক বন্ধ করে ইমিডিয়েট গয়নাগুলো বের করে দে। কিসের গয়না ভাইয়া? শ্রাবণ তপ্ত শ্বাস ফেলে ঠাস করে থাপ্পড় মারল রিয়ার গালে। রিয়া তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল। শ্রাবণ এগিয়ে এসে তির্যক কণ্ঠে বলল, কি ভেবেছিস কিচ্ছু জানতে পারবো না? এত সোজা আমার ঘরে ঢুকে চুরি করা? রিয়া ছলছল চোখে তাকিয়ে রইল। ওর এত নিখুঁতভাবে কাজও যে শ্রাবণ ধরে ফেলবে সেটা অসম্ভব মনে হচ্ছে। গয়নাগুলো ওই সরিয়ে ফেলেছে, সেটা শ্রাবণ কি করে জানলো? ও আর হিয়া তো কালকে রুম থেকে বেরিয়ে যাওয়ার পরেই রিয়া তাদের রুমে গিয়েছিল, তাহলে শ্রাবণ জানলো কি করে? শ্রাবণ ফোন বের করে ফুটেজটা দেখায়, যা দেখে রিয়া লজ্জায় অনুশোচনায় গয়নাগুলো বের করে আনলো। এখন লুকিয়েও কোনো লাভ হবে না। শ্রাবণ গয়নার বাক্সটা নিয়ে রিয়াকে বলে গেল, বাড়িতে বিয়ে তাই কিছু বললাম না, ভেবে নিস না তোকে বাচ্চা বলে ছেড়ে দেব। এর আগের বারও মিরাজের সঙ্গে থেকে কি চাল চেলেছিলি ভুলে যায়নি। তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ভালো হয়ে যা। বলে 1 সেকেন্ডও দাঁড়ালো না, রুমের দরজা খুলে চলে গেল। অতঃপর সাবিহা চৌধুরী রুমে এলো। হিয়া শ্রাবণের হাতে গয়নাগুলো দেখে উঠে দাঁড়ালো। শ্রাবণ গয়নাগুলো বিছানায় রেখে তার মাকে বলল, আম্মু এগুলো আমি অন্য জায়গায় রেখেছিলাম, তাই নিয়ে আসতে দেরি হলো, দেখো তো সব ঠিক আছে কিনা। সাবিহা চৌধুরী বললেন, ও তুমি রেখেছিলে, এতে আবার দেখার কি আছে? শ্রাবণ বলল, তবুও দেখে নাও। আর হিয়া চলো তো একটা কাজ আছে। হিয়া শ্রাবণের সাথে চলে গেল। রুমের বাইরে আসতেই হিয়া শ্রাবণকে ধরে আস্তে করে বলল, এগুলো আপনি রেখেছিলেন? হুম। তাহলে যে বললেন মাকে? তা না বলে কি বলতাম, যে চুরি হয়েছিল? না, কিন্তু কোথায় পেলেন এগুলো? পেয়েছি একটা জায়গায়। কোথায় বলুন না। আর জানলেনই বা কি করে? শ্রাবণ গাছাড়া ভাব নিয়ে বলল, বলবো না, তোমাকে বললে আমার প্রথম বউ রাগ করবে। ওই তো বললো গয়নাগুলো কোথায় ছিল। হিয়া রেগে গিয়ে বলল, তাহলে আমার কাছে কি? যান, আপনার প্রথম বউর কাছেই যান, আসতে হবে না আমার কাছে। আর একটু আগে বলেছিলাম না যে সারাদিন কথা বলবো না, আমি সত্যি কথা বলবো না। শ্রাবণ বলল, তাহলে তখন বললে কেন? তখন বিপদে পড়েছিলাম বলে বলেছি, তা না হলে বলতামই না। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ঠিক আছে বলো না, বলতেও হবে না। হিয়া গটগট করে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, সত্যি বলবো না, থাকুন দেখি কতক্ষণ থাকতে পারেন। হিয়া চলে গেল। শ্রাবণের উত্তর শোনার অপেক্ষা করলো না। ওইদিকে পাশে দাঁড়িয়ে তৌকির চৌধুরী সব শুনলেন। শ্রাবণের কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, কোনো সিরিয়াস বিষয় নিয়ে ঝামেলা হলো নাকি? শ্রাবণ হালকা হেসে বলল, না, দেখবে একটু পরে এসে কথা বলবে। তৌকির চৌধুরী বললেন, মনে হয় না আসবে। শ্রাবণ বাঁকা হেসে বলল, আরে বেশি না, 10 থেকে 15 মিনিট পরেই দেখো আসবে। তৌকির চৌধুরী কৌতূহল নিয়ে বললেন, বেশ, দেখাই যাক। তৌকির চৌধুরী শ্রাবণকে নিয়ে রুমে ঢুকলেন। সাবিহা চৌধুরী শাড়ি রেখে সব জিনিস গুছিয়ে নিচে চলে গেলেন কাজে। হিয়া রুমে এসে শাড়ি বের করলো। 2টো শাড়ির অপশন রয়েছে, একটা গোলাপি আর একটা লাল। শ্রাবণ আজকে আবার সাদা পাঞ্জাবি পরবে। হিয়া দোটানায় পড়ে গেল কোনটা পরবে। শ্রাবণকে যে জিজ্ঞাসা করবে তাও তো পারবে না, রাগ করে এসে পড়েছিল তখন। এখন কথা বলতে গেলে শ্রাবণী তেরা তেরা কথা শুনিয়ে দেবে, কিন্তু আরেকদিকে কোন শাড়ি পরবে সেটাও তো জানা দরকার। যা কথা শোনানো শোনাবে, পরে দেখা যাবে, আগে এই শাড়ির ঝামেলাটা ঠিক করা দরকার। হিয়া রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ এখন ওর বাবার ঘরেই রয়েছে। হিয়া রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। শ্রাবণ ওর বাবার সাথে কথা বলছিল। হিয়া দরজা ধরে দাঁড়ালো। তৌকির চৌধুরী ওকে খেয়াল করে শ্রাবণকে ইশারা করে ওদিকে তাকাতে বলল। শ্রাবণ হিয়াকে দেখে মুচকি হাসলো। তৌকির চৌধুরী মুখে হাসি বিদ্যমান রেখে হিয়াকে বললেন, হিয়া কিছু বলবে? হিয়া হেসে বলল, না, আসলে ওনাকে। শ্রাবণ উঠে চলে এলো। হিয়া শ্রাবণকে বলল, একটু চলুন তো। শ্রাবণ যেতে যেতে বলল, চলো। হিয়া আগে আগে গেল। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তার বাবার দিকে তাকিয়ে হেসে চলে গেল। বরাবরের মতো তৌকির চৌধুরী ওদের দুজনের বন্ডিং দেখে মুগ্ধ, আর দোয়া করলেন এভাবেই যেন সারা জীবন ওদের মাঝে এই ভালোবাসা বেঁচে থাকে। রাত 10টার দিকে নেহাকে নিয়ে সবাই চৌধুরী বাড়ি এলো। সাবিহা চৌধুরী ছেলের বউকে বরণ করে নিলেন। অন্যদিকে হামিদ শিকদার আর মাহিমা বেগম চলে গেছেন। কালকে আবার সকালে হামিদ শিকদারকে কোর্টে যেতে হবে বলে সবাই জোর করলো, কিন্তু কালকের কাজটা খুব গুরুত্বপূর্ণ থাকায় চলে যেতে হলো তাদেরকে। বিয়ের সব নিয়ম কানুন শেষ হওয়ার পর সাবিহা চৌধুরী কাব্য আর নেহাকে নিয়ে গেলেন ওপরে, কাব্যর রুমের সামনে। এদিকে হিয়া রিয়া কাব্যর রুমের সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণ আবার একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। হিয়া রিয়া রুমের পথ আটকে দাঁড়িয়ে রইল। কাব্য আর নেহা দুজনকে যেতে দিল না, বলল, বাসর ঘর সাজিয়েছি কষ্ট করে, টাকা না দিলে কিন্তু যেতে দেব না। শ্রাবণ কথা বলা শেষ করে এগিয়ে এলো। এসে সাবিহা চৌধুরী আর কাব্যর পেছনে এসে দাঁড়ালো, আর হিয়াকে বলল, তুমি হলে ঘরের মানুষ, ঘরের মানুষকে টাকা দিলেও চলে আবার না দিলেও চলে।
হিয়া শ্রাবণের হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে দাঁড় করালো আর বলল, ঘরের মানুষ বাদ, আজকে আপনি আমার দলে। কাব্য ভুরু কুসকে বলল, বাবা ভাইয়া দল পাল্টে ফেললে? শ্রাবণ হিয়াকে ধরে হেসে বলল, পাল্টাতেই হলো, তাড়াতাড়ি টাকা বের কর, আজকে আমিও ছাড়ছি না। কাব্য বিড়বিড় করে আওড়ালো। সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে আপন কে পর হলো রে। শ্রাবণের ডাকে ওর ধ্যান ভাঙলো। কিরে, টাকা বের কর। কাব্য বলল, কত ভাবি? হিয়া 2 হাত উঁচু করে ধরে বলল, বেশি না, মাত্র 10,000। কাব্য ওয়ালেট বের করে 10,000 টাকা বের করে হিয়াকে দিয়ে হেসে বলল, ভাবি খুশি তো? খুব খুশি, এবার যাও, আর তোমাদের বাসরাতের জন্য দোয়া রইল। শ্রাবণ রসিকতা করে বলল, দেবর আর বান্ধবীর জন্য বেশি বেশি দোয়া করো। নেহা বেশ লজ্জা পেল। এরপর হিয়া দরজা খুলে ওদেরকে ভেতরে ঢুকতে দিল। টুকটাক কথা বলল। নেহা লজ্জায় হিয়াকে ধরে আছে। শ্রাবণ হিয়াকে নিয়ে যাবে, এই সময় নেহা হিয়াকে ধরে মিনমিন করে বলল, আরেকটু থাক না। হিয়া নেহার হাতে হাত রেখে বলল, অনেক রাত হয়েছে রে, তোরা রেস্ট কর, এখন যাই রে, আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু লাগে তাহলে জানাস, আমি আছি। নেহা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। হিয়া চলে এলো। কাব্য রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। নেহা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই আছে। কাব্য হাত বাড়িয়ে বলল, এখানে আসো। নেহা এগিয়ে আসতেই কাব্য ওর হাত টান দিয়ে পাশে বসালো। এদিকে হিয়া রুমে এসে শাড়ি খুলে নর্মাল একটা শাড়ি পরে মেকআপ রিমুভ করছে। শ্রাবণ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। এরপরে হিয়া ঢুকলো ওয়াশরুমে। শ্রাবণ ততক্ষণে রুমের লাইট নিভিয়ে ল্যাম্প লাইট জ্বালিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। শরীরটা বেশ টায়ার্ড লাগছে। ফোনটা হাতে নিতেই দেখলো ফোনে চার্জ নেই, তাই চার্জ দিয়ে এসে বসলো। হিয়া বের হলো, হাত মুখ মুছে পানি খেয়ে শ্রাবণের পাশে এসে শুয়ে পড়লো। শ্রাবণ হিয়ার পেটের ওপর মাথা রেখে শুলো। এরপর ওপরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। হিয়া শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শ্রাবণ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা ভেবে দেখেছো কি হিয়া? এই হিয়া, হিয়া কি হলো, ঘুমিয়ে গেলে নাকি হিয়া? হিয়ার কোনো উত্তর নেই, বেচারি ঘুমিয়ে গেছে। শ্রাবণ উঠে বসে হিয়ার দিকে তাকালো। তারপর হিয়ার কপালে চুমু দিয়ে সোজা হয়ে বসে লাইটটা নিভিয়ে দিল। এরপর হিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুলো। হিয়ার কপালে, গালে, ঠোঁটে, চোখে ছোট ছোট চুমু দিয়ে হেসে বলল, আমার ব্যক্তিগত শরবতওয়ালি। সকাল 7টা। হিয়ার ঘুম ভাঙতেই টের পেল অনেক দেরি হয়ে গিয়েছে উঠতে। পরক্ষণে ফোনটা হাতে নিয়ে দেখলো 7টা 13 বাজে। সত্যি দেরি হয়ে গেছে। রাতে ভেবেছিল ভোরেই উঠবে, কিন্তু তার হলো কই। হিয়ার পাশে আবার শ্রাবণও নেই। যা দেখে মনে মনে ভাবলো, কই, প্রতিদিন তো আর এত আগে ওঠে না, আর উঠলেও জাগিয়ে তোলে। আজ এত আগে উঠেই কোথায় চলে গেছে? একবার ডাকতেও তো পারতো। হিয়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলো, তখনও দেখলো শ্রাবণ আসেনি। হিয়া ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে এসে দেখলো নেহা দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমে তখন কেউ ছিল না। নেহা হিয়াকে দেখে স্বস্তি ফেলে এগিয়ে এলো। হিয়া হেসে বলল, বিয়ের পর সংসার জীবনের প্রথম দিন, অনেক অনেক শুভেচ্ছা বান্ধবী। নেহা হেসে বলল, ধন্যবাদ বান্ধবী। ও ভুলে গিয়েছিলাম, এখন তো আমরা যা। নেহা হিয়ার হাত ধরে বলল, যা, আগেও যেমন বান্ধবীর মতো থেকেছি এখনো তাই থাকবো। হিয়া আশেপাশে তাকিয়ে রসিকতা করে বলল, তা না হয় থাকবো, তো আমার দেব রাতে কিরকম ভালোবাসা দিল যে এখনো নিচেই এলো না। নেহা লজ্জা পেয়ে হেসে বলল, যা, তোর মুখে দেখি কিচ্ছু আটকায় না। এখন বড় যা হয়েও মজা করতে পারবো, আবার বান্ধবী হিসেবেও। এমন সময় সাবিয়া চৌধুরী নামলেন সিঁড়ি বেয়ে। দুজনকে হাসতে দেখে তিনি বললেন, তোমাদের হাসি ঠাট্টায় কি আমাকে নেওয়া যাবে? হিয়া হেসে বলল, আপনাকে নেওয়া যাবে না, এটা আমাদের পার্সোনাল বিষয় মা, বড়দেরকে বলা যাবে না। সাবিয়া চৌধুরী কাছে এসে দাঁড়িয়ে বললেন, তাই নাকি? হিয়া নেহার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, এই যা, সালাম কর। নেহা হিয়ার কথায় সাবিয়া চৌধুরীকে সালাম করলো। সাবিয়া চৌধুরী নেহাকে ধরে বললেন, থাক থাক মা, সালাম করতে হবে না। সাবিয়া চৌধুরী নেহার সাথে টুকটাক কথা বলে কিচেনে চলে গেলেন। সাথে নেহাও গেল। ফাহিমা বেগম একটু পরে আসবেন আজকে। আর হিয়া রান্না করার জন্য ফ্রিজ থেকে সবজি বের করছে। একটু পরে কাব্যও নিচে এলো। হিয়া শয়তানি করে কিচেন থেকে জিজ্ঞাসা করলো, ভাইয়া ভালো আছো? বেচারা লজ্জায় শেষ। ঘাড়ে হাত রেখে বলল, ভাবি ভালো। মিনিট 20 পরে ফাহমিদা বেগম এলেন। তিনি কিচেনে ঢুকেই হিয়াকে নিয়ে কয়েক কদম দূরে গেলেন। কেউ তেমন ভাবে খেয়াল করলো না। হিয়া বেশ অবাক হলো। অতঃপর জিজ্ঞাসা করলো, আন্টি কিছু বলবেন নাকি? ফাহিমা বেগম আস্তে করে বললেন, তোমাকে একটা লোক বাগানে যেতে বলেছে, দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। হিয়া নাক মুখ কুঁচকে বলল, কে সে? উত্তরে ফাহিমা বেগম বললেন, আমি তো চিনতে পারিনি মা, তুমি গিয়ে একটু দেখে এসো। হিয়া চিন্তিত হয়ে উঠল। ওকে আবার কোন লোক এসে ডাকবে? ও কিচেনে এসে হাতটা ধুয়ে বাড়ির বাইরে চলে গেল। একটু তাড়াহুড়ো করে হেঁটে বাগানে এলো। হিয়া ফাহিমা বেগমের কথায় বাগানে গেল। এই সকালবেলা কোন লোকই বা ওর খোঁজে আসবে এটাই মাথায় ঢুকছে না। নিশ্চয়ই শ্রাবণী ডেকেছে, না হলে কার এত বড় সাহস ওকে ডাকা? হিয়া কথাগুলো ভাবতে ভাবতে বাগানে এলো। যা ভেবেছিল তাই, এই শ্রাবণেরই কাজই এটা। ওই বাগানে দাঁড়িয়ে আছে। হিয়া শ্রাবণের কাছে এসে বলল, আমায় ডেকেছেন? শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, অযথা তোমায় ডাকতে যাবো কেন? হিয়া কোমরে হাত রেখে বলল, তাহলে যে আন্টি বললো বাইরে একটা লোক ডাকছে, এখানে এসে তো আপনাকেই দেখতে পাচ্ছি। শ্রাবণ বলল, ওয়েট ওয়েট, কি বললে?
একটা লোক ডাকছে মানে? ফাহিম আন্টি বলল। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি সেই লোকটার সাথে দেখা করতে এসেছো? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তাহলে আমার কাছে কি, যাও না দেখা করো। এসছে দেখা করতে, ওসব বাদ, আপনি ডেকেছেন কিনা সেটা বলুন। না। তাহলে কে ডাকলো? কোনো দরকার আছে কি আমার কাছে তার? শ্রাবণ হিয়ার মাথায় গাট্টা মেরে বলল, গাধা, আমিই ডেকেছি। হিয়া মাথায় হাত দিয়ে বলল, এই জন্যই তো বলি, আপনি ছাড়া কে ডাকবে? কারো সাহসী নেই মিসেস শ্রাবণকে অহেতুক ডাকার। শ্রাবণ হাত দুটো পেছনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে গভীর গলায় বলল, যদি এই শ্রাবণ না থাকে তাহলে কি কেউ ডাকলে চলে যাবেন? হিয়ার মুখটা কয়েক সেকেন্ড কালো হয়ে গেল, হাসিটাও ভুলে গেল। এই কথায় যে হিয়ার মনটা খারাপ হয়ে গেছে সেটাও বুঝতে পারলো। এই মুহূর্তে শ্রাবণ ওর মন খারাপ দূর করতে ওকে ধরে হেসে বলল, আরে পাগলি, এমনি মজা করেছি। হিয়া অভিমানী কণ্ঠে বলল, সরুন, ধরবেন না আমায়। এমন মজার কথা আমি শুনতে চাই না। আপনাকে ছাড়া কখনো আমি কাউকে কল্পনাই করতে পারবো না। কথাগুলো বলতে বলতে হিয়া প্রায় কেঁদেই দিল। শ্রাবণ হিয়ার বুকে মাথা ঠেকিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে মলিন হেসে বলল, আরে বলেছি না মজা করেছি, আর করবো না, সরি তো। এতগুলো সরি? হিয়া মাথা তুলে তাকিয়ে নাক টেনে বলল, হয়েছে, এখন ভেতরে চলুন। শ্রাবণ হেসে বলল, আরে এত মিথ্যা বলে ডাকলাম কি চলে যাওয়ার জন্য? মানে? শ্রাবণ হিয়ার কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, আজ একটু হাঁটাহাঁটি করা যাক। হিয়া শ্রাবণের হাত সরিয়ে দিয়ে বলল, ভেতরে কাজ আছে, আপনি একা হাঁটুন। শ্রাবণ হিয়ার হাতটা শক্তপোক্ত করে ধরে গেট দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, চুপচাপ চলো, ওরা কাজ করে নেবে। কিন্তু কাউকে তো বলে আসিনি। বলতে হবে না, তুমি তোমার মেন গার্ডিয়ানের সাথে যাচ্ছ, আর কার পারমিশন নিতে হবে শুনি? তবুও তো বলে আসা উচিত ছিল। বেশি কথা বলো না। যদি আরেকটা কথা শুনি না, তাহলে লোক জড়ো করে বলবো তুমি আমার বাচ্চা কিডন্যাপ করে ঘুরে বেড়াচ্ছ। হিয়া চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে চলুন। শ্রাবণ হিয়ার হাতটা ধরে হাঁটা দিল যেই পর্যন্ত যাওয়া যায়। হিয়া চিন্তা বাদ দিয়ে শ্রাবণের হাত ধরে রইল। এই মানুষটা থাকলে ওর কোনো চিন্তাই থাকে না। ও এক এক সময় নিজেকে খুব লাকি মনে করে। আর লাকি হবেই বা না কেন? সেই প্রথম দিন ভুল করে জামাইজান বলে মেসেজ দিয়েছিল। এরপরে সেখান থেকে শ্রাবণ ওর জীবনটাই বদলে দিয়েছে। ভালোবাসায় আগলে রেখেছে, কখন কি লাগবে, কোথায় যেতে হবে, কি করলে ভালো হবে, কি পড়লে ভালো লাগবে, সব দিক দিয়েই শ্রাবণ ওকে দেখে দেখে রাখছে, প্রোটেক্ট করছে। হিয়া কথাগুলো মনে মনে আউড়িয়ে শ্রাবণের হাত আঁকড়ে ধরে বলল, অনেক ভালোবাসি আপনাকে। শ্রাবণ হাসলো, আবার শয়তানিও মাথায় এলো। বলল, এখন কি পাবলিক প্লেসে ভয় পেয়ে বলছো ভালোবাসি? তাহলে ঠিক আছে। আপনি এত ভালো কেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, কারণ আমি তোমার হাতে শরবত খেয়েছিলাম। হিয়া শ্রাবণের হাতে অনেক জোরে চিমটি কেটে বলল, মজা বাদ দিন, সিরিয়াস হন। শ্রাবণ উফ শব্দ করে বলল, আরে আস্তে, সিরিয়াস হচ্ছি, বলো। হিয়া শ্রাবণের হাতটা আগের মতোই শক্ত করে ধরে বলল, আপনি সব সময় সাথে থাকবেন, যেভাবে প্রথম দিনের মতো আগলে রাখছেন সেভাবেই থাকবেন। আল্লাহ আমায় যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমার সাথে সাথে থাকবেন। শ্রাবণ জড়ানো গলায় বলল, ইনশাল্লাহ, যতদিন বেঁচে রব আপনার সাথেই থাকবো। শ্রাবণ যেতে যেতে বলল, কিছু খাবে? সকালে তো কিছু খেয়ে বের হওনি। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর যখন হিয়াকে দেখতে পাওয়া গেল না, তখন সাবিহা চৌধুরী ফাহিমা বেগমকে জিজ্ঞাসা করলেন, আপা, হিয়া কই গেল? উত্তরে ফাহিমা বেগম বললেন, আপনার বড় ছেলে ডাক পাঠিয়েছিল আমাকে দিয়ে, হিয়া হয়তো ওর সাথেই আছে। ও, তাহলে তো চিন্তাই নেই। সোফায় বসেছিলেন তৌকির চৌধুরী। তিনি একথা শুনতেই হেসে বললেন, সাবিহা, ওদের সাথে একটু মজা করলে মন্দ হয় না কিন্তু। সাবিহা চৌধুরী কপালে ভাঁজ ফেলে বললেন, কি মজা করবে ওদের সাথে? আরে দেখোই না কি করি। এই বলে তিনি ফোন বের করে শ্রাবণের নম্বরে কল দিলেন। আপা, হিয়া কই গেল? উত্তরে ফাহিমা বেগম বললেন, আপনার বড় ছেলে ডাক পাঠিয়েছিল আমাকে দিয়ে, হিয়া হয়তো ওর সাথেই আছে। ও, তাহলে তো চিন্তাই নেই। সোফায় বসেছিলেন তৌকির চৌধুরী। তিনি একথা শুনতেই হেসে বললেন, সাবিহা, ওদের সাথে একটু মজা করলে মন্দ হয় না কিন্তু। সাবিহা চৌধুরী কপালে ভাঁজ ফেলে বললেন, কি মজা করবে ওদের সাথে? আরে দেখোই না কি করি। এই বলে তিনি ফোন বের করে শ্রাবণের নম্বরে কল দিলেন। শ্রাবণরা তখন বাড়ির দিকে ফিরে আসছিল। এমন সময় তার বাবার কল পেয়ে ধরল। তৌকির চৌধুরী গুমট বাঁধানো কণ্ঠে বললেন, শ্রাবণ, কোথায় আছো? এই আশেপাশেই। কেন? হিয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। শ্রাবণ না বোঝার ভান করে বলল, ওমা, কি বলছো? হিয়াকে পাচ্ছ না? কোথায় গিয়েছে? তোমার সাথেই তো। শ্রাবণ বলল, কই, আমার সাথে তো নেই, আমি তো একাই এসেছি একটা কাজে। তৌকির চৌধুরী ভেবাচেকা খেয়ে গেলেন। শ্রাবণ এমন ভাবে কথাটা বলেছে যে তিনি বিশ্বাস করতে বাধ্য। অতঃপর ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, মজা করো না। তোমার কাজের আন্টি বলল তুমি নাকি ডেকেছো হিয়াকে, সেখানেই গিয়েছে। কই, না তো, আসেনি। আমি আন্টিকে দিয়ে ডাক পাঠানোর পরে ওয়েট করেছি হিয়ার জন্য, কিন্তু ও তো আসেনি, তাই আমি একাই চলে এসেছি। মিথ্যা বলছো না তো? তোমার সাথে মিথ্যা বলবো কেন হিয়াকে নিয়ে? আমি এতক্ষণ মজা করেছিলাম হিয়াকে নিয়ে, আর তুমি বলছো তোমার সাথে যায়নি। তাহলে গেল কোথায়? আর ইউ সিরিয়াস বাবা? আমি দেখছি ও কোথায়, তুমি চলে আসো। শ্রাবণ হেসে ফোনটা কেটে দিল আর মনে মনে বলল, আমার সাথে মজা করতে এসেছিলে, এখন তোমাদেরকেই ডাবল মজা ফেরত দিলাম। 5 মিনিট পরেই শ্রাবণ হিয়াকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তৌকির চৌধুরী স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, ভাগ্যিস ফিরে এসেছো। আর হিয়া তো তোমার সাথেই, একদম ভয় পাইয়ে দিয়েছিলে।
হিয়া মুখ টিপে হেসে চলে এলো কিচেনে। দুপুরে শ্রাবণ রেডি হচ্ছিল, বাইরে যাবে। হিয়া বিছানায় বসে হাতে নেল পলিশ লাগাচ্ছিল। শ্রাবণ আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে ওকে। ইদানিং একটু বেশি হাসি খুশি, আর শ্রাবণের থেকে একটু প্রশংসা পেতে এটা সেটা করতেই থাকে। নেল পলিশ দেওয়া শেষ হলে ও নিজেই বিছানা থেকে নেমে এলো। শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে হাতটা দেখিয়ে বলল, কেমন হয়েছে? ভালো। শুধু ভালো? সুন্দর। থ্যাংক ইউ জামাইজান। শ্রাবণ অমনি কোনো পূর্ব সংকেত ছাড়াই হিয়ার ঠোঁটে ঠোঁট রাখলো। হিয়ার চোখ বড় বড় হয়ে উঠল। শ্রাবণকে ছাড়াতে চাইলো, কিন্তু শ্রাবণ কি ছেড়ে দেওয়ার পাত্র? শ্রাবণ হিয়ার কোমরে হাত রাখলো। এর কিছুক্ষণ পরে ছেড়ে দিল শ্রাবণ। হিয়া বড় বড় করে শ্বাস নিয়ে বিছানায় এসে বসলো। শ্রাবণকে শুনিয়েই বলল, বলি সবসময় এমন করতে হবে কেন? কেউ এসে দেখলে কি মনে করবে? বলবে যে আমরা সবসময় রোমান্টিক মুডেই থাকি। শ্রাবণ হা করে তাকিয়ে রইল হিয়ার দিকে। বেশ পাকা পাকাই কথা বলতে পারে। শ্রাবণ ওয়ালেট নিয়ে পকেটে ভরে এগিয়ে এসে ভুরু উঁচিয়ে বলল, বাবা তুমি আবার রোমান্টিক মুড সম্পর্কেও জানো? হিয়া লজ্জাই পেল। শ্রাবণ হিয়ার দিকে ঝুঁকে এলো আর বলল, যে যাই বলুক আই ডোন্ট কেয়ার। ঘর আমার, বউ আমার, তাই আমি চাইলে সারাদিন এই ঘরে আর আমার বউকে চুমু খাবো। হিয়া আমতামতা করে বলল, আপনার না দেরি হচ্ছে, কোথায় না যাবেন? শ্রাবণ হিয়ার পাশে বসে ফুস করে শ্বাস ছেড়ে বলল, যাবো না, মুড নেই। কেন, কি হলো? রেডি হলেন, যাবেন না কেন? ভালো লাগছে না, এই বুকের ভেতর কেমন যেন লাগছে। হিয়া উঠে দাঁড়িয়ে শ্রাবণকে ধরে মোলায়েম কণ্ঠে বলল, কেমন লাগছে? খুব খারাপ লাগছে কি? শ্রাবণ একটু নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, খুব খারাপ লাগছে। হিয়া অস্থির কণ্ঠে বলল, মাকে ডাক দেই? মা না হয় ডাক্তারকে ফোন দেবে। মা আর ডাক্তার এসে ভালো করতে পারবে না। মানে খুব খারাপ লাগছে নাকি? শ্রাবণ নিজের বুকে হাত দিয়ে বলল, বুকে ব্যথা করছে। হিয়া অস্থির হয়ে শ্রাবণের বুকে হাত রেখে বলল, হুট করে এমন লাগছে কেন? একটু বসুন, আমি মাকে ডেকে আনছি। মা ডাক্তারকে কল দিয়ে আসতে বলবে। শ্রাবণ খপ করে হিয়ার হাত ধরে বলল, ডাক্তারের ব্যথা ঠিক করতে পারবে না, পারবে শুধু একজনই। কে সে? শ্রাবণ ফিক করে হেসে বলল, আমার সর্বতোয়ালি। শ্রাবণ যে মজা করছে এটা হিয়ার বুঝতে বাকি রইল না। বেশ বুঝেছে এই লোকটার মতলব। অমনি পাশ থেকে হিয়া একটা বালিশ নিয়ে শ্রাবণকে মারতে শুরু করলো। মারতে মারতে বলল, আপনি সবসময় মজা করেন, এখন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? আমি আজকে সত্যি মাকে বলে দেব। এদিকে মিরাজ এই কয়দিনে ভালোই সুস্থ হয়েছে। এতদিনে শ্রাবণকেও কিছু বলেনি। সেই যে হসপিটালেই লাস্ট কথা হয়েছিল, এর মধ্যে আবার কালকে রাতে খবর পেল শ্রাবণের ভাই কাব্য বিয়ে করেছে। মিরাজ এখন ভালোই হাঁটাহাঁটি করতে পারে। পিঠের আঘাতটা গুরুতর ছিল না বলেই হয়তো আরো বেশি সুস্থ বোধ করছে। তবে ও এটা মানছে, শ্রাবণ সেই তুলনায় ওকে মারেনি। ও যে শ্রাবণকে মেরেছিল তখন খুব গুরুতরভাবেই মেরেছিল। প্রায় 2.5 মাসের মতো হসপিটালে ছিল, আর মিরাজ তো কয়েকদিনেই বাড়ি চলে এসেছে। মিরাজ অনেক ভাবনা চিন্তা করে পরে ঠিক করলো আজ সন্ধ্যায় শ্রাবণদের বাড়িতে যাবে। বাহানা হিসাবে বেছেও নিল কাব্য রিসেপশন পার্টি। ও চৌধুরী বাড়িতে আসবে কাব্যকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাতে। কিন্তু ওর আসার একটাই কারণ, সেটা হলো শ্রাবণের সাথে কথা বলা। কাব্যর বিয়ের রিসেপশন অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বাড়ির বাগানেই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। কাব্য আর নেহা দুজনেই রেডি হয়ে ড্রয়িং রুমে বসেছিল। শ্রাবণ আর হিয়া এলে ওদের সাথে যাবে, দুই জুটি একসাথেই যাবে। আর বাড়ির সবাইও চলে গেছে। নেহাদের বাড়ি থেকেও লোকজন এসে ওখানে বসে আছে। কাব্য আর নেহা দেরি করছে শ্রাবণের জন্য, ওদের সাথে যাবে। হিয়া সিঁড়ি দিয়ে নামছে, পেছনে শ্রাবণ হিয়ার আঁচলের মাথাটা ধরে আছে। যা হিয়া বুঝতে পারেনি, টেরও পায়নি। ওদের সিন দেখে কাব্য বলেই উঠল, ভাবি আপনি কিন্তু খুব অন্যায় করছেন, আমার এই ভাইটাকে সবসময় খাটাচ্ছেন। হিয়া কপাল কুঁচকে বলল, কই খাটিয়েছি? বলে পেছন দিকে তাকালো, দেখলো শ্রাবণ ওর দিকে তাকিয়ে হাসছে। অতঃপর চোখ পড়লো ওর শাড়ির আঁচলটা ধরে আছে, এবং কাব্যর বলা কথাটাও বুঝে গেল। শ্রাবণ শাড়ির আঁচল ছেড়ে দিল। কাব্য নেহাকে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাবি, ভাইয়া চলো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। শ্রাবণ বলল, এই দিনটাই তোর, তুই আমাদের জন্য অপেক্ষা করছিস কেন? কাব্য হেসে বলল, ভাইয়া সবার সামনে যেতে কেমন যেন লজ্জা লাগছিল, তাই তোমাদের সাথে যাব ভাবছিলাম। শ্রাবণ কাব্যর কাঁধে হাত রেখে রসিকতা করে বলল, প্রথম প্রথম তো তাই লজ্জা লাগছে, কয়েকদিন যাক, এরপরে কত কিছুই করবি। কাব্য আর নেহা দুজনই লজ্জা পেল। কাব্য মুস্কি হেসে বলল, কি সব বলছো ভাইয়া, এখন চলো তো, দেরি হচ্ছে, সবাই ওয়েট করছে। চল। ওরা সবাই ড্রয়িং রুম ছেড়ে চলে যাবে এমন সময় তৌকির চৌধুরী ও সাবিহা চৌধুরী এলেন। ওদের পেছনে মিরাজ। তৌকির চৌধুরীকে কেমন একটা লাগছে বলতে তিনি মিরাজের আশাটা মোটেও সহজভাবে নিচ্ছেন না। মিরাজকে তার এক চুল পরিমাণও বিশ্বাস হয় না, এই ছেলে খুব ডেঞ্জারাস। হিয়া মিরাজকে দেখে ঘাবড়ে গিয়ে শ্রাবণের হাতটা শক্ত করে ধরল। শ্রাবণও কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে মিরাজের আসার কারণ কি। মিরাজ এগিয়ে এসে কাব্যর দিকে একটা গিফট দিয়ে হেসে অভিনন্দন জানালো, তোমাকে বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা, দোয়া করি দাম্পত্য জীবনে সুখী হও। কাব্য শ্রাবণের দিকে তাকালো, ইশারাতে বোঝালো গিফটটা নেবে কিনা। শ্রাবণ চোখ দিয়ে ইশারা করে গিফটটা নিতে বলল। কাব্য গিফটটা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে আছে। মিরাজ শ্রাবণের দিকে এগিয়ে এলো। শ্রাবণও ওর আসার উদ্দেশ্যটা বুঝতে পারল না।
মিরাজ শ্রাবণের হাতে হাত মিলিয়ে বলল, সরি রে, ইনভাইট ছাড়াই চলে এসেছি। আর আমরাই তো। শ্রাবণ বলল, আরে সমস্যা নেই, চল তাহলে। মিরাজ অনীহা জানালো, না শ্রাবণ, সময় নেই আজকে, এই পাশ দিয়ে যাচ্ছিলাম, খবর পেলাম কাব্যর রিসেপশন, তাই ভাবলাম দেখা করে যাই। এক সময় তো কত কাছের লোকই ছিলাম। শ্রাবণ গভীর শ্বাস ছেড়ে বলল, তা তো ছিলামই। মিরাজ শ্রাবণকে সাথে নিয়ে বাইরে আসতে আসতে বলল, এটা একটা বাহানা মাত্র, আমি এসেছি তোর সাথে কথা বলতে। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, কি কথা বলতে এসেছিস? মিরাজ আরো নরম হলো, হেসে বলল, আরে সিরিয়াস হচ্ছিস কেন ভাই? তোকে মারতে চাইছি না, আসলে ভুলটা আমারই। শুরু থেকে যদি তোর সাথে না লাগতাম ভালোই হতো। তোর সাথে লেগে শেষে এসে দেখলাম ভালোবাসাকেও হারিয়ে ফেললাম। আমার ঈশাও আমার সাথে নেই, আর সত্যিকারের ভালো তুই বেসেছিলি রে। যাক, সেসব কথা। এখন তোকে যেটা বলতে এসেছি, তোর তো বিশাল বিজনেস, ট্যালেন্টও আছে, তাই এতদূর চলে আসতে পেরেছিস। এখন কথা হলো, একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই তোর সাথে। শ্রাবণ ওর সাথে কোনো কাজ করতে চায় না, ওর সাথে কাজ করা মানেই নতুন কোনো একটা ঝামেলায় জড়ানো। এখন ও পরিবার আর ওর ভালোবাসার হিয়াকে নিয়ে বেশ ভালো আছে, বাড়তি কোনো ঝামেলায় ইনভলভ হতে চাইছে না। এই মুহূর্তে মুখের ওপর নাও করে দেওয়া যাবে না, অন্য একটা বাহানা দিতে হবে। শ্রাবণ বলল, এখন তো বিয়ের রিচুয়াল চলছে, মা বাবা ফ্রি হলে ওদের সাথে কথা বলে তোকে জানাচ্ছি। ঠিক আছে, জানাস। আর সময় নেই রে, আজ আসি। থাক, কিছু হবে না। না সত্যি সময় নেই রে। মিরাজ চলে গেল। শ্রাবণ ফিরে এলো বাড়িতে। তৌকির চৌধুরী চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মিরাজ কি বলল? ও কিছু না। হিয়া শ্রাবণের পাশে এসে দাঁড়িয়ে বলল, উনি কি চলে গেছেন? এরপরে তৌকির চৌধুরী, শ্রাবণ, হিয়া, কাব্য, নেহা বেরিয়ে গেল। হিয়া যেতে যেতে শ্রাবণকে আস্তে করে বলল, আচ্ছা, ওই মিরাজ যে এসেছিল, উনি কি কোনো থ্রেট দিয়ে গেল নাকি? থ্রেট কেন দেবে? না মানে উনি তো আপনার সাথে থ্রেট দেওয়া ছাড়া আর কোনো কথাই বলে না, তাই ভাবলাম আবারও থ্রেট দিয়ে গেল কিনা। শ্রাবণ হিয়ার এই টেনশন দূর করতে বলল, ও এসেছিল অফিস সংক্রান্ত কথা বলতে, আর কাব্যকে শুভেচ্ছা জানাতে। বলতে গেলে আগে ওদের সাথে ভালোই সম্পর্ক ছিল, এরপরে ওর জন্যই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়। ও, এবার বুঝলাম। এই যে শুনছেন, একটু এদিকে আসুন তো। এই যে, রাত ৩টা। শ্রাবণের ঘুম ভাঙলো হিয়ার ডাকে। চোখ বন্ধ করে পাশে হাত চেয়ে হিয়াকে খুঁজলো, কিন্তু ওর অস্তিত্ব পেল না। সাথে সাথে উঠে বসলো। ওয়াশরুমের দরজা খোলা, ভেতর থেকে ডাকছে। শ্রাবণ তাড়াহুড়ো করে নেমে ওয়াশরুমে গেল। দেখতে পেল হিয়া পড়ে আছে, ওঠার চেষ্টা করছে আর পা পিছলে পড়ে যাচ্ছে। শ্রাবণ তৎক্ষণাৎ হিয়াকে ধরে বলল, এই কি হয়েছে তোমার, পড়ে আছো কেন? হিয়া ব্যথাতুর কণ্ঠে বলল, পড়ে গিয়েছি, একটু ধরে উঠান। শ্রাবণ হিয়াকে পাজা কোলে তুলে নিয়ে বলল, কি করে পড়লে? তুমি না ঘুমিয়েছিলে? ওয়াশরুমে এসেছিলাম, এর আগে মনে হয় সাবান নয় শ্যাম্পু পড়েছিল, সেটাই পিছলে পড়েছি। তো ভালো করে ডাকবে না? এই যে শুনছেন, এটা আবার কেমন ডাক? শ্রাবণ কথাটা একটু রাগ করেই বলল। হিয়া কিছু বলার সাহস পেল না। শ্রাবণ ওকে সোফায় বসিয়ে রাগী কণ্ঠে বলল, যদি শুনতে না পেতাম তখন কি করতে? সারা রাত ওখানে পড়ে থাকতে? আর আমার কি নাম নেই? শ্রাবণ বলতে কি হয়? হিয়া চুপচাপ রইল। শ্রাবণ কাবার থেকে শাড়ি বের করে হিয়াকে দিল। হিয়া শাড়ি নিয়ে উঠতে যাবে, ঠিক তখনই শ্রাবণ আদেশ করে বলল, কোথাও যাবে না, এখানে চেঞ্জ করবে। হিয়া মাথাটা নিচু করে মিনমিন করে বলল, না মানে আপনার সামনেই। শ্রাবণ হেয়ালি কণ্ঠে বলল, তোমার এমন কিছু আছে যা আমি দেখিনি? প্রতিদিনই তোমাকে শাড়ি পরতে দেখি, কেমন করে দেখেন? চেঞ্জ করার সময় তো সচরাচর তো রুমে থাকেন না। ও তুমি বুঝবে না, চেঞ্জ করো তাড়াতাড়ি, ঘুমাবো, খুব সকালে উঠতে হবে। কোথাও যাবেন নাকি? অফিসে যাব, মিটিং আছে। ও। হিয়া অন্যদিকে দাঁড়িয়ে শাড়িটা খুলতে নিল। যতই শ্রাবণ ওর শাড়ি পরা দেখুক, তাও হিয়া ওর সামনে লজ্জা পায়। শ্রাবণ ততক্ষণে বিছানায় এসে শুয়ে পড়ল। হিয়া শাড়ি পরে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বিছানায় এলো। তখন খুব জোরে পড়ে ব্যথা পেয়েছে কোমরে। হিয়া শুয়ে পড়ল। শ্রাবণ ল্যাম্প লাইট নিভিয়ে হিয়াকে জড়িয়ে ধরে বলল, কালকে সকাল সকাল ডাক দিও, একটা মিটিং আছে। মিটিং শেষে আবার ঠিক করবে বিজনেস ট্রিপে যাওয়া। বেশি সম্ভব কালকেই চট্টগ্রাম যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক হবে। এরপরে মনে হয় দুপুরে চট্টগ্রাম রওনা দেব। কই, আপনি তো এই কয়দিনে বলেননি? মনে ছিল না বৌজান। তা না হয় বুঝলাম, তবে আপনাকেই যেতে হবে? বাবা যাবে না? না, ওখানে বাবার তেমন কোনো কাজ নেই। কয়দিন থাকবেন? এই ধরো 20 থেকে 25 দিন তো লাগবেই, আবার পুরো মাসও লাগতে পারে। হিয়া অবাক কণ্ঠে বলল, তাই এতদিন? কমালে হয় না? কিভাবে থাকবো আপনাকে ছাড়া? দূর পাগলি, আগেই এত চিন্তা করছো? কাজেই তো যাচ্ছি, মাত্র কয়েকটা দিন, উড়ে উড়ে চলে যাবে। না গেলে হয় না? আমি না গেলে কাজ চলবে না, আমাকেই যেতে হবে। সাথে আমার যাওয়া যাবে না? না। তাহলে কেমন হলো? একা একা থাকতে পারবো না আমি। শ্রাবণ গম্ভীর গলায় বলল, আমি সাময়িক সময়ের জন্য কোথাও গেলে তোমাকে একা থাকতে হবে। আশেপাশের সব মানুষই যে ভালো তা নয়, এমনও তো লোক আছে যে তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। তোমাকে মানুষ চিনতে হবে, বুঝতে হবে কে ভালো কে খারাপ। এই চৌধুরী বাড়ির মর্যাদা তোমাকেই ধরে রাখতে হবে, সাথে যেন কোনো সম্মানহানি না হয় সেই খেয়ালটাও রাখতে হবে। বুঝেছো? বুঝেছি। তাহলে কি করতে হবে তোমাকে? ভালোভাবে থাকতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। এই চৌধুরী বাড়ির সম্মান রক্ষা করতে হবে। গুড।
মাথায় ঢুকেছে তাহলে। এখন কথা বাদ দিয়ে ঘুমাও, আর ওই রিয়ার আশেপাশে থাকবে না, এমনকি ওর সাথে দরকার ছাড়া কোনো কথাও বলবে না, ঠিক আছে? আর তুমি শুনলে অবাক হবে, ওই গয়নাগুলো সেদিন রিয়া সরিয়ে দিয়েছিল। কি বলছেন, সত্যি? সত্যি। ওকে তো আমি ভালো মনে করেছিলাম, কিন্তু ও এমন একটা কাজ করতে পারলো। শ্রাবণ নরম কণ্ঠে শুধালো। তাই তো বললাম, আশেপাশের মানুষ দেখে শুনে বিবেচনা করে তারপর মিশবে। ও এখনো বাড়িতে আছে, মনে হয় আরো 2-1 দিন থাকবে, তাই যা বললাম ঠিক তেমন করে চলবে। হিয়া বলল, ঠিক আছে, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই চলবো, তবে তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি বেশি দিন অপেক্ষা করে থাকতে পারবো না, বাপের বাড়ি চলে যাব, তখন বউ ছাড়া থাকবেন, ভালো লাগবে? যাও, আমার সমস্যা নেই। বিয়ে তো মাত্র একটা করেছি, আরো 3টা বাকি আছে। কি বললেন, বিয়ে করতে চাইছেন? আরে না, আমার তো বউ আছে, একটাই সামলাতে গিয়ে কত কিছু করি, আর 3টা করলে জীবন তেনা তেনা হয়ে যাবে। যদি বিয়ের কথা শুনি তাহলে সত্যি চলে যাব। ঠিক আছে, আর বলবো না, প্রমিস। এখন চুপচাপ ঘুমাও। হিয়া মুচকি হেসে শ্রাবণকে শক্ত করে ধরে ঘুমিয়ে পড়লো। আরো একটি নতুন ভোর। হিয়া ফজরের নামাজ পড়ে রুম থেকে বের হলো। শ্রাবণকে এখনই ডাকবে না, আর একটু পরে ডাকবে। রাতেই বলে দিয়েছে সকাল সকাল ডাক দিতে, আবার এত সকালে ডাকও দেওয়া যাবে না। তাই নিচে এসে কিচেনে ঢুকলো, শ্রাবণের জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করলো। শ্রাবণ চট্টগ্রামে যাবে বলে রাত থেকে ওর মনটা খারাপ। এরই মাঝে বাড়ির কলিং বেল বেজে উঠলো। হিয়া হাত ধুয়ে কিচেন থেকে বেরিয়ে সদর দরজা খুলে দিল। ফাহিমা বেগম এসেছে। হিয়া তার সাথে কথা বলতে বলতে কিচেনে এলো। সাবিহা চৌধুরীও এলেন, তিনি ড্রয়িং রুমে বসেছিলেন। হিয়া তার জন্য কফি নিয়ে এলো, কফিটা হাতে দিয়ে পাশেই বসলো। কিছুক্ষণ যাওয়ার পর সাবিহা চৌধুরী লক্ষ্য করলেন হিয়াকে। তিনি বললেন, কি হয়েছে হিয়া, মন খারাপ মনে হচ্ছে? হিয়া মলিন হেসে বলল, কই না তো। ও। নেহাও নামলো সিঁড়ি দিয়ে, মনে মনে বলল, এই রে, আজকে মনে হয় দেরি হয়ে গেল উঠতে। হিয়া কি সুন্দর আগিয়ে উঠে যায়, এই আমি উঠতে পারি না। সাবিহা চৌধুরী নেহাকে ডাকলেন। নেহা এগিয়ে গেল, হিয়ার পাশে এসে বসলো। হিয়া টুকটাক কথা বলে চলে এলো ওপরে। রুমে এসে শ্রাবণের পাশে বসলো। শ্রাবণের চুলের হাত বুলিয়ে দিয়ে নরম গলায় ডাক দিল, শুনছেন, উঠবেন না, সকাল হয়ে গেছে। শ্রাবণ চোখ পিটপিট করে তাকালো। হিয়ার মুখটা দেখে মুচকি হেসে উঠে বসলো। এরপর টুকটাক কথা বলতে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হিয়া উঠে বিছানা গুছিয়ে আবার বের হলো শ্রাবণের জন্য কফি আনতে। শ্রাবণ ফ্রেশ হয়ে বের হতে হতে হিয়া কফি নিয়ে হাজির। শ্রাবণ কফি হাতে নিতেই ওর ফোন বেজে উঠল। রনি ফোন দিয়েছে। ও ফোনটা রিসিভ করে কফি খেতে খেতে চলে গেল ব্যালকনিতে। হিয়াও রুম থেকে বেরিয়ে গেল। এদিকে রনি জানালো ওরা মিটিংটা শেষ করে চট্টগ্রামে রওনা হয়ে যাবে। তাহলে শ্রাবণের আর সময় কই, অফিস থেকেই চলে যেতে হবে। শ্রাবণ রুমে ফিরে এসে লাগেজ গুছিয়ে নিল। এরপর কাভার্ড খুলে একটা ছোট্ট বক্স বের করলো, যার মধ্যে একটা ছোট্ট হিডেন ক্যামেরা ছিল। একটা রুমে লাগানোই রয়েছে, যার কর্নায় পুরো রুমটাই দেখা যায়। আর নতুন এটা গিয়ে ব্যালকনির কর্নারে লাগিয়ে দিল, এমন ভাবে লাগিয়ে দিল বোঝার উপায় নেই। এরপরে রুমে ফিরে এসে রেডি হয়ে বের হলো, হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে। সকাল তখন 7:30। হিয়া আর নেহা টেবিলে খাবার রেডি করে রেখেছে। তৌকির চৌধুরী, সাবিহা চৌধুরী আর শ্রাবণ এসে বসলো। তিনজনে ব্রেকফাস্ট করে উঠলো। কাব্য আপাতত কিছু খেলো না, ও সবাইকে অফিসে নামিয়ে দিতে যাবে, তারপর এসে খাবে। খাওয়া শেষে তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী আগে বেরিয়ে গেলেন, সাথে কাব্য। হিয়া কিচেনে ছিল। এই সময় শ্রাবণের সামনে আসার সাহস হচ্ছে না, চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে, যা শ্রাবণকে দেখাতে চায় না। কিন্তু শ্রাবণ হিয়ার সাথে কথা বলেই বেরোবে। হিয়া যতই হাসি খুশি দেখাক না কেন, রাতের পর থেকে যে ওর মনটা ভালো নেই ও জানে, কিন্তু ওরও তো কিছু করার নেই, কাজের সূত্রে যেতেই হবে। এই মুহূর্তে হিয়াকে খুশি করে যাওয়াটাই ওর মূল কাজ। কিন্তু এই মেয়ে তো ওর কাছেই আসছে না, দূরে দূরে ঘুরছে, সকাল থেকেই কাছে পায়নি। এখন অফিসে গিয়ে মিটিংটা শেষ করেই রওনা দেবে, যার কারণে বাড়িতেও আসতে পারবে না। শ্রাবণ হাতের ঘড়ির দিকে তাকিয়ে তড়িৎ পায়ে এগিয়ে গেল কিচেনে। নেহা খাবার টেবিল মুছছিল। শ্রাবণ ফাহিমা বেগমকে কিচেন থেকে সরাতে বলল, আন্টি, রুমের ড্রেসিং টেবিলে আমার ওয়ালেট আছে, একটু নিয়ে আসুন তো। এক্ষুনি নিয়ে আসছি। ফাহিমা বেগম চলে যেতেই শ্রাবণ হিয়ার কাছে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। হিয়ার মুখে তখনও হাসি নেই। ও হাত ধুয়ে পেছনে ফিরল। শ্রাবণ হিয়ার কোমরে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, মন খারাপ করে থেকো না, তোমার মন খারাপ থাকলে আমার বুকের ভেতরে হাহাকার সৃষ্টি করে। নেহা ঘাড় ঘুরিয়ে কিচেনে তাকিয়ে ওদের দেখে কাজ রেখে ভেতরে চলে গেল। দুজনে মন খোলাসা করে একটু কথা বলুক। শ্রাবণ হিয়ার 2 গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, প্লিজ একটু হাসো, মন খারাপ দেখলে আমার ভালো লাগে না। হিয়া শ্রাবণের বুকে মাথা রেখে কেঁদেই দিল, বলল, আমার কিছু ভালো লাগছে না, ভালো থাকতে হবে, এখন একটু হাসো। হিয়া মাথা তুলে চোখের পানি নিয়ে মলিন হাসলো। শ্রাবণ হিয়াকে নিয়ে কিচেন থেকে বের হলো। ফাহিমা বেগম সিঁড়ি দিয়ে নামতে নামতে শ্রাবণকে বললেন, বাবা, তোমার ওয়ালেট তো পেলাম না। শ্রাবণ হেসে বলল, আন্টি, খাবার টেবিলে রেখেছিলাম। ও। শ্রাবণ চলে যাওয়ার আগে হিয়াকে বোঝানোর কণ্ঠে বলল, তাহলে থাকো, হ্যাঁ, আমি আসছি। আচ্ছা। শ্রাবণ আরো একবার হিয়ার কপালে চুমু খেলো। হিয়া শ্রাবণকে শক্ত করে ধরে আছে। সদর দরজা পর্যন্ত একসাথে এসে দাঁড়ালো। শ্রাবণকে ছেড়ে দিয়ে জড়ানো কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফিরে আসবেন, ঠিক আছে, দেখে শুনে থেকো। আর এমনিতেও তো টাইমলি খাবার খাও না, টাইমলি খাবার খাবে।
আর যেন কারো থেকে না শুনি তুমি খাবার খেতে অনিয়ম করেছো। আচ্ছা খাবো টাইমলি, তাকাও আমার দিকে। হিয়া মাথা তুলে তাকালো। শ্রাবণ আরো কিছু কথা বোঝালো যেন ও না কান্নাকাটি করে, কিন্তু হিয়ার চোখ বেয়ে পানিই পড়ছে। আর পড়বেই বা না কেন, বিয়ের পর থেকেই তো শ্রাবণের সাথে থেকেছে, একটু আলাদা হয়নি, এমনকি বাবার বাড়িতেও গিয়ে থাকেনি, সবসময় শ্রাবণের সাথে সাথেই থেকেছে। আর সেখানে প্রায় 1 মাস কেমন করে আলাদা থাকবে, নিয়েও তো যাবে না, নিয়ে গেলেও তো এত মন খারাপ হতো না। ওদিকে তৌকির চৌধুরী গাড়ির কাছ থেকে ডাকলেন শ্রাবণকে। শ্রাবণ হাত উঠিয়ে বলল আসছি, অতঃপর হিয়াকে ছাড়িয়ে নিল। হিয়ার ঠোঁটে চুমু দিয়ে বলল আসছি ম্যাডাম, ভালো থাকবেন, এসে কিন্তু ভরপুর ভালোবাসা পাবেন। হিয়া নাক টেনে বলল ঠিক আছে, সাবধানে যাবেন, একটু পরপর কল দেবেন। শ্রাবণ হেসে বলল ঠিক আছে, ভেতরে যাও, আপনি যান, তারপরে যাচ্ছি। শ্রাবণ হেসে চলে গেল গাড়ির কাছে। গাড়িতে ওঠার আগেও পেছন ফিরে হিয়ার মুখটা দেখে গভীর শ্বাস ছেড়ে গাড়ির ভেতরে ঢুকলো। হিয়া নির্বাক হয়ে তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা গেল। গাড়িটা গেট পেরিয়ে যেতেই দারোয়ান যখন গেটটা লাগিয়ে দিল, ঠিক তখনই হিয়ার কেমন বুক চিরে কান্না এলো। পেছনে ফিরে ভিতরে ঢুকে গেল। নেহাও তখন ভেতর থেকে বের হলো। হিয়াকে দেখে বলল কি রে, নাস্তা করবি না? হিয়া ছোট্ট করে উত্তর দিল না, পরে, বলে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। রুমে এসে দরজা চাপিয়ে বিছানায় এসে বালিশে মুখ গুজে কান্না শুরু করে দিল। কাব্য অফিসে এসে ওদের নামিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠবে, ঠিক তখন শ্রাবণ ওকে ডেকে বলল এই শোন। হ্যাঁ ভাইয়া বলো। শ্রাবণ হালকা করে শ্বাস ছেড়ে বলল আমি 1 মাস বাড়িতে থাকবো না, হিয়াকে একটু দেখে রাখিস তো, কখন কি করে না করে খেয়াল রাখিস বোনের মতো। কাব্য হেসে বলল ভাইয়া চিন্তা করো না, ভাবি তো আমার বোন, আর বোনের কোনো অসুবিধা হতে দেব না আমি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি আম্মু বাবা নেহা সবাই আছি তো। তাহলে আর কি, বাড়িতে কেউ নেই, ওরা একা আছে, তুই বাড়ি চলে যা। যাচ্ছি। কাব্য গাড়িতে উঠবে, তখন শ্রাবণ আবারও ডাকলো এই আরেকটু শোন তো। হ্যাঁ বলো। শ্রাবণ ওয়ালেট বের করে একটা কার্ড বের করলো। সেটা এটিএম কার্ড, এটা কাব্যর নামেই। কার্ডটা শ্রাবণ কাব্যর দিকে এগিয়ে দিল। কাব্য হাতে নিয়ে বলল এটা কার? তোর? কিন্তু আমার তো আছে। শ্রাবণ কাব্যর কাঁধে হাত রেখে বলল তোর ভবিষ্যতের জন্য তোর নামে জায়গা সহ ফ্ল্যাট কিনে রেখেছি, সেটা কেউ জানে না, এখন ভাড়া দিয়ে রেখেছি, সেখানে থেকে যে ভাড়া আসে সব এই অ্যাকাউন্টে যায়, সেই হিসাবে এটা তো তোর। কাব্য অবাক হলো বই কি, বলল কিন্তু ভাইয়া এগুলো। শ্রাবণ কাব্যকে থামিয়ে দিয়ে বলল আরে রাখতো, আমি এসব তোর জন্যই করেছি, এগুলো নিয়ে চলতে থাক, আশা করি কোনো অসুবিধা হবে না, সাথে পড়াশোনাটা কমপ্লিট কর, নেহাকে নিয়ে ঘোরাঘুরি কর, লাইফটাকে এনজয় কর, এরপরে অফিসে জয়েন করবি। কাব্য কথা বলার ভাষাই হারিয়ে ফেললো। ওর অজান্তে কত কিছুই না করেছে, বলতে গেলে প্রায় কান্নাই করে দেবে ও। এমন ভাই পাওয়া সৌভাগ্যের ব্যাপার। বাবা মায়ের পরেও যে ওকে নিয়ে আলাদা করে একজন ভাবে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে এত কিছু করে রেখেছে, ভাবতে ওর কান্না চলে এলো। শ্রাবণ হেসে বলে এখন বাড়ি যা, দেরি করিস না। এই বলে শ্রাবণ পেছন ফিরে চলে যাবে, ঠিক তখন কাব্য ওর হাত ধরলো। শ্রাবণ পেছন ফিরতেই ও জড়িয়ে ধরলো। শ্রাবণ কিছু বলতে পারলো না, শুধু কাব্যর পিঠে হাত রেখে বলল যা করে দিয়েছি তা দিয়ে ভালো মতনই থাকতে পারবি, শুধু সেগুলো ধরে রাখবি, আর আমি তো আছি। কাব্য তখনও বাকরুদ্ধ, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। অবশেষে কাব্য শ্রাবণকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তুমি যা করেছো আমার জন্য, আর এখনো পর্যন্ত যা করছো, এই আমার কাছে অনেক অনেক পাওনা। দোয়া করি তুমি অনেক দূর এগিয়ে যাও, আল্লাহ তোমাকে সব দিক দিয়েই দেখ। শ্রাবণ হাসলো। এই মুহূর্তে ওর ফোনটাও বেজে উঠলো। রনি ফোন দিয়েছে। শ্রাবণ ফোনটা হাতে তাড়াহুড়ো করে বলল কল চলে এসেছে, যেতে হবে রে, তুই আর দেরি করিস না, বাড়িতে ফিরে যা। কাব্য মাথা নাড়ালো। শ্রাবণ কল রিসিভ করে লিফটের দিকে এগিয়ে গেল। কাব্য সেই পানে তাকিয়ে রইল। ওর পা এগোচ্ছে না, এতটা ইমোশনাল হয়ে গেছে। কোন রকম গাড়িতে উঠে স্বাভাবিক হয়ে ড্রাইভ করে বাড়িতে ফিরল। নেহা ড্রয়িং রুমে ছিল ওর অপেক্ষায়, হিয়া নিচেই নামেনি। কাব্যর চোখ মুখ তখনও ফ্যাকাশে। ও নেহাকে দেখে এগিয়ে এসে বলল ভাবি কোথায়? হিয়া রুমে রয়েছে। খেয়েছে কিছু? না। ভাইয়া বেরিয়ে যাওয়ার পরে তো আর নিচেই নামেনি, ডেকেছি কিন্তু কোনো উত্তর দেয়নি। ও চলো দেখি। কাব্য নেহাকে নিয়ে ওপরে এলো। এর সাথে সাথে কাব্য শ্রাবণের দেওয়া ফ্ল্যাট কার্ড সব কথা নেহাকে বলল। নেহাও স্তব্ধ, বলল যে সত্যি ভাগ্য করে এরকম ভাই পেয়েছেন। কাব্য আর নেহা শ্রাবণের রুমের দিকে এগিয়ে এসে টোকা দিল। দরজাটা চাপানো, হালকা করে হিয়াকেও দেখা যাচ্ছে, শুয়ে আছে। কাব্য গলা খাকারি দিয়ে বলল ভাবি আসবো? হিয়া কিছু বলল না। কাব্য নেহাকে ঢুকতে বলল আগে। ও ছেলে হয়ে আগে ঢুকবে কি করে? নেহা হিয়ার কাছে এসে ডাকলো। হিয়া তখনও কোনো কথা বলল না। অতঃপর কাব্য এসে বিছানায় বসে বলল শুনলাম খাওনি, ওঠো, সকালের খাবার খাবে। হিয়া ভারী গলায় বলল খাবো না এখন। কাব্য বলল কেন? অনেক বেলা হয়েছে তো। ভালো লাগছে না ভাইয়া, পরে খাবো। নেহা হিয়ার পাশে বসে ফট করে বলল তুই না খেয়ে আছিস বলে কাব্য আর আমিও খাইনি, এখন ওঠ, খিদে পেয়েছে আমাদের। এই কথা শুনে হিয়া মাথা তুলল। কাব্য বলল ভাবি চলো না, তুমি না গেলে আমরাও কিন্তু খাবো না। হিয়া ভাবলো এবার আর না করা যাবে না, দুজনই না খেয়ে আছে। ও উঠলো। উঠে বসতেই কাব্যর চোখ মুখ দেখে বলল কান্না করছিলে তাই না? হিয়া নিচু গলায় বলল
নেহা হিয়াকে ধরে উঠে দাঁড়ালো, এরপর জোর করেই নিয়ে যেতে যেতে বলল, বড় ভাবিকে রেখে খাবো কি করে, চল খিদে পেয়েছে। দুপুরের দিকে রনি 2 দিন আগে চট্টগ্রামে যাওয়ার প্লেনের টিকিট কেটে রেখেছিল। কাব্যর বিয়েতে ছিল বলে শ্রাবণ এসবের মধ্যে ছিল না, রনি সব অ্যারেঞ্জ করেছে। শ্রাবণ প্লেনে উঠল, সাথে ছিল রনি ও তাদের আরো 5 জন অফিস মেম্বার। একটু পরেই প্লেন ছাড়বে। এই সময় শ্রাবণের মনে পড়ছে হিয়ার কান্না জড়িত মুখটা। ব্যস্ততার কারণে কলও দিতে পারেনি, তাই মেসেজ দিল। এদিকে হিয়া শাওয়ার নিয়ে মনমরা হয়ে শুয়ে আছে, কিচ্ছু ভালো লাগছে না। তখনই হঠাৎ করে টুং করে মেসেজ এলো। হিয়া যখন দেখলো শ্রাবণের মেসেজ, অমনি ধপ করে উঠে বসলো। মেসেঞ্জারে ঢুকে দেখলো শ্রাবণ মেসেজ দিয়েছে। কি করছো? হিয়া লিখলো, কিছু করছি না, আপনি কি করছেন? প্লেনে উঠছি, একটু পরেই ছাড়বে। ও। শ্রাবণ হিয়ার সাথে মেসেজ করতে করতেই ওর ফোনটা অফ হয়ে যায় চার্জ না থাকার কারণে। শ্রাবণ বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, দেখ চার্জ যাওয়ারও সময় পেলি না, এই সময় যেতে হলো। পাশে এসে বসলো রনি। শ্রাবণের কথা শুনতে পেয়ে বলল, স্যার এনি প্রবলেম? তোমার ভাবির সাথে কথা বলবো, চার্জ নেই ফোনে, তোমার ফোনটা দাও। এই নিন স্যার। শ্রাবণ রনির ফোন দিয়ে হিয়াকে কল দিল। হিয়া কল রিসিভ করতে শ্রাবণ বলল, আমার ফোনে চার্জ নেই, এটা আমার অ্যাসিস্ট্যান্ট রনির নাম্বার। এছাড়া কোনো সময় আমাকে ফোনে না পেলে এই নাম্বারে কল দিও। এখন প্লেনটা ছাড়বে, তুমি টেনশন করো না, আম্মুকে বলে দিও। ঠিক আছে, সাবধানে থাকবেন, আমাকে নিয়ে চিন্তা করবেন না। ভালো থেকো, রাখছি। শ্রাবণ কথা বলে ফোনটা রনিকে দিয়ে দিল। রনি বলল, স্যার ম্যামকে তো সাথেও নিয়ে আসতে পারতেন, সব ব্যবস্থা তো ছিলই। না, ও বাড়িতেই থাক। ওখানে যাচ্ছি, কার মনে কি তা তো বলতে পারি না। এমনকি চারদিকে শত্রুরও অভাব নেই, সবাই শুধু ওপরে ওপরে ভালো, ভেতর থেকে সবার মনেই হিংসা। কাকে ভালো মনে করবো বলো তো? ওকে সাথে নিয়ে এলে আরো চিন্তা বাড়তো, বই কমতো না। রনি মাথা নাড়িয়ে বলল, জি স্যার, ঠিক বলেছেন। ম্যানেজার কোথায়? ও কোথায় স্যার? ম্যানেজার ওনার সিট চেঞ্জ করে আরেকটু পেছনে নিয়েছেন। শ্রাবণ পেছন দিকে তাকিয়ে বলল, ও উনি তো আবার জানালা ছাড়া বসতে পারেন না। বিকেলের দিকে হিয়া রুম থেকে বের হলো। নিচে এসে 1 কাপ কফি বানিয়ে ড্রয়িং রুমে এসে টিভিটা অন করে বসলো। আধা ঘন্টা এভাবেই বসে টিভি দেখলো। ফাহিমা বেগম এলেন রান্না করতে। ও আজকে আর কিচেনে গেল না, মনমরা হয়ে ওখানে বসে রইল। রাতে খাওয়া দাওয়া শেষ করে কাব্য নিজের রুমে আসলো। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছিল। আরেকদিকে নেহা শুয়ে শুয়ে শুধু ওকেই জ্বালাতন করছিল। কাব্য ওর দিকে তাকিয়ে বলল, কাজ করছি তো। নেহা হেসে বলল, তো করুন, না করেছি কি? না করনি, কিন্তু এমন জ্বালাতন করছো কেন? ভালো লাগছে না। কাব্য ল্যাপটপ চাপিয়ে বলল, তো কি করলে ভালো লাগবে শুনি? একটু কথা বলুন, একটু হাসুন। কাব্য ল্যাপটপটা সরিয়ে নেহার দিকে অগ্রসর হলো। নেহা সরে গিয়ে বলল, এখন না। কাব্য নেহাকে নিজের কাছে টেনে এনে বলল, এখনই। কাব্য ওর দিকে তাকিয়ে বলল, কাজ করছি তো। নেহা হেসে বলল, তো করুন, না করেছি কি? না করনি, কিন্তু এমন জ্বালাতন করছো কেন? ভালো লাগছে না। কাব্য ল্যাপটপ চাপিয়ে বলল, তো কি করলে ভালো লাগবে শুনি? একটু কথা বলুন, একটু হাসুন। কাব্য ল্যাপটপটা সরিয়ে নেহার দিকে অগ্রসর হলো। নেহা সরে গিয়ে বলল, এখন না। কাব্য নেহাকে নিজের কাছে টেনে এনে বলল, এখনই। কাজ করছিলাম, ভালো লাগছিল না, এখন সরে গেলে তো হবে না। নেহা লাজুক হাসলো। কাব্য নিচু হয়ে নেহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আবার মাথা তুলে বলল, ভালোভাবে ছিলাম, ভালো লাগছিল না, এখন তো আমাকেও একটু জ্বালাতন করতে দাও। এদিকে হিয়া রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে সাবিহা চৌধুরীর সাথে কিছুক্ষণ বসে টিভি দেখে রুমে এলো। দুপুরের পরে শ্রাবণও আর কল দেয়নি, হিয়াও দেয়নি। হিয়া ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। বাইরে মেঘলা মেঘলা আবহাওয়া। ও ফোনটা হাতে নিয়ে শ্রাবণকে কল দিল। এদিকে শ্রাবণ বিছানায় বসে হিডেন ক্যামেরার ফুটেজে তারই বৌজানকে দেখছিল। সাথে সাথে কল পেয়ে রিসিভ করে বলল, কেমন আছেন বৌজান? ভালো, আপনি? ভালো। ঠিকভাবে পৌঁছেছেন? খেয়েছো? আপনি? খেয়েছি। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, তো কি করছো এখন? কিছু না, শুয়ে পড়লাম। ও, আপনি কি করছেন? এই বসে আছি। কাজ নেই? কালকে সকাল থেকে শুরু হবে। ও, শুনুন না। বলো, শুনছি। মিস করছি আপনাকে। কতখানি? অনেক। শ্রাবণ আরো বলল, কতখানি? অনেকখানি। শ্রাবণ হেসে বলল, অনেক অনেক বললেও কাজ হবে না। আমি তো আসতে পারবো না, 1 মাস পরে আসবো ইনশাল্লাহ। সত্যি দূরে থাকবেন তাই না? শুনুন, একটু তাড়াতাড়ি ফিরে আসবেন, হ্যাঁ? আর এসে যদি অফিসে যান তাহলে আপনার খবর আছে। বলি, আমাকে সাথে নিলে কি এমন হতো? অনেক ক্ষতি হতো। এখানে আমারই তো লাইফ রিস্ক আছে, সেখানে তোমাকে নিয়ে কি করে আসতাম বলো? হিয়া থমথমে কণ্ঠে বলল, মানে কি রিস্কে রয়েছেন? শ্রাবণ কপাল কুঁচকে বলল, ওই বিজনেস করতে গেলে কিছু কিছু লোকের সাথে শত্রুতা হয়, তা তো তোমার অজানা নয়, সেভাবেই একটু রিস্ক। তাহলে চলে আসুন, রিস্কে থাকতে হবে না। শ্রাবণ হেসে বলল, তাই বললে কি সামনে এগোতে পারবো? বিশাল বড় একটা প্রজেক্ট, ফেলে চলে যাওয়া যাবে না। হিয়া উঠে বসে বলল, বাবা, কাব্য ভাই ওনাদের সাথে নিয়ে যেতেন, ওনারাও থাকতো আপনার সাথে, কোনো রিস্ক থাকতো না। আরে তুমি চিন্তা করো না তো, এই জন্যই কিছু বলতে চাই না তোমাকে। হিয়া অভিমান ভরা কণ্ঠে বলল, তা বলবেন কেন? শুধু বাড়িতে আসুন, হাত পা ভেঙে বিছানায় শুয়ে রাখবো। উনি ওখানে রিক্সে থাকবে আর আমি এখানে নাচবো।
শ্রাবণ বলল, কিচ্ছু হবে না আমার, আল্লাহ ভরসা। আচ্ছা একটু লাইনে থাকুন তো, বৃষ্টি নামছে, আসছি। ঠিক আছে যাও। হিয়া কলটা কেটে ফোনটা বিছানায় রেখে ব্যালকনিতে গেল দরজা লাগাতে। ব্যালকনির পর্দাগুলো ভালোভাবে দিয়ে দরজা লাগিয়ে বিছানায় এলো। শ্রাবণ স্পষ্ট দেখলো হিয়াকে। হিয়া রুমে এসে সোফায় থাকা ভালো জামা কাপড়গুলো ভাঁজ করে কাবার্ডে তুলে রাখলো। বিকালে তুলে রাখতো, কিন্তু অলসতা করে রাখেনি। এর মাঝে ওর চোখ এলো সোফার কোণে পড়ে থাকা শ্রাবণের শার্টটা। সকালে খুলে রেখে গেছে। হিয়া সেটা হাতে নিয়ে বাস্কেটে রাখতে গিয়েও রাখলো না। তৎক্ষণাৎ সেটা পরে নিয়ে বিছানায় এলো। শ্রাবণের শরীরের স্মেল আছে এটায়। ও সেই স্মেলটা নিয়ে মুচকি হাসলো, সাথে লম্বা একটা স্বস্তির শ্বাস ছাড়লো। শ্রাবণ ওর কাজ দেখে হাসলো, বিড়বিড় করে বলল, বউজান তো দেখি তাহলে হাই লেভেলে মিস করছে। হিয়া বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে পুনরায় বিছানায় চলে এলো। শ্রাবণ বিরক্তি প্রকাশ করে আওড়ালো, ওর এখন লাইটটা কি করতে বন্ধ করতে হবে? ওকে তো দেখাই যাচ্ছে না। শ্রাবণ যদি এখন কিছু বলতে যায় তাহলে হিয়া বলবে, আমি যে এইভাবে আছি আপনি কিভাবে জানলেন? শেষে শ্রাবণকে বলতেই হবে রুমে ক্যামেরা লাগানো আছে। ও কোনো মতেই এটা বলবে না, কারণ বলে দিলে ও হিয়ার বাচ্চামো ছেলে মানুষই পাগলামো কিচ্ছু দেখতে পারবে না। এর থেকে আপাতত কিছু না বলাই ভালো। শ্রাবণ ফোনটা হাতে নিয়ে কল দিল হিয়াকে। হিয়া কলটা রিসিভ করে বলল, অনেক রাত হয়ে আসছে, ঘুমাবেন না? ঘুম পাচ্ছে না তো? তোমার ঘুম পাচ্ছে না? একটু পাচ্ছে। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ো ফোন রেখে। ফোন দেখো না। ঠিক আছে দেখবো না। গুড নাইট। গুড নাইট জামাইজান। সকাল 7টা। হিয়ার আজ একটু দেরি করে ঘুম ভেঙেছে। খুব তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে এসে দেখলো নেহা ফাহিমা বেগমের সাথে কিচেনে রান্না করছে। হিয়া এগিয়ে যেতেই নেহা রসিকতা করে বলল, ভাবি আজ আপনার ছুটি, আজ কিচেনে আসা নিষেধ আপনার, আজকে একটু আমি কাজ করব। হিয়া হেসে বলল, ঠিক আছে ছোট যা, কাজ করো, আমারই ভালো হলো। আমি এমনি শুয়ে বসে থেকে কুল পাই না, তার মধ্যে তুমি এলে, আমি তো আরো কাজ করব না। হিয়া রসিকতা করতে করতে সোফা এসে বসলো। নেহার কথাই রইল, ও আজ কিচেনে ঢুকবে না। ঘণ্টাখানিক পরে তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী রেডি হয়ে নিচে নামলেন। নেহা সাবিহা চৌধুরীকে ফর্মাল ড্রেসে আজ প্রথম দেখলো। কালকে শাড়ি পরেই গিয়েছিল। নেহা ফাহিমা বেগমকে আস্তে করে বলল, আন্টি আমার শাশুড়িকে দেখে বোঝাই যাচ্ছে না ওনার এত বয়স আর দুটো ছেলেও আছে। আপাকে দেখলে বোঝা যায় না, আমিও প্রথম প্রথম তাই ভেবেছি, কিন্তু শ্রাবণ আর কাব্যকে দেখে সেই ভাবনাটা ভেঙে গেছে। সাবিহা চৌধুরী আর তৌকির চৌধুরী হালকা নাস্তা করে চলে গেলেন অফিসের উদ্দেশ্যে। অফিসে এসে সাবিহা চৌধুরী মিটিং রুমে ঢুকলেন। এর সাথে ডাকলেন একদল বডিগার্ডকে। বডিগার্ডদের মধ্যে যে হেড, নাম আহাদ, তিনি সাবিহা চৌধুরীর বিশ্বস্ত একজন লোক। সাবিহা চৌধুরী তাকে বললেন, তোমাকে এবং তোমার পুরো টিম নিয়ে চট্টগ্রাম যেতে হবে। জি ম্যাম। সাবিহা চৌধুরী শক্ত গলায় বললেন, তাহসিস চৌধুরী শ্রাবণ, চৌধুরী গ্রুপ অব কোম্পানির ওনার। আমার ছেলে চট্টগ্রাম আছে একটা প্রজেক্টের কাজে। ইতোমধ্যে সবাই জেনেও গেছে ও চট্টগ্রামে, আর যেটার জন্য তোমাদের ডাকা। তোমাদেরকে ওইখানে যেতে হবে আমার ছেলেকে সেভ করার জন্য। ওর সাথে বডিগার্ড আছে, এমন না যে শ্রাবণ নিজে প্রোটেকশন ছাড়াই থাকবে, তবে ও যেভাবেই থাক না কেন তোমরা ওর আশেপাশেই থাকবে। ওকে ম্যাম। তবে স্যারকে জানালে ভালো হতো না? শ্রাবণকে জানানোর প্রয়োজন নেই, তোমরা ওর আশেপাশে থেকে ওকে প্রোটেক্ট করবে। ওপরে আল্লাহ তো আছেই, আল্লাহ ভরসা। ম্যাম। তৌকির চৌধুরী বললেন, তোমাদের টিকিট রেডি, তোমরা আজই চলে যাবে। ওকে স্যার। শেষে সাবিহা চৌধুরী আহাদকে কড়া গলায় বললেন, আহাদ তোমাকে যথেষ্ট স্নেহ ও আদর করি, আশা করি তুমি আমার বিশ্বাসটা ধরে রাখবে। ম্যাম কোনো চিন্তা করবেন না, বিশ্বাস রাখুন আমার ওপরে। সাবিহা চৌধুরী গভীর শ্বাস ছেড়ে বললেন, তোমার ওপরে বিশ্বাস আছে, তবে তুমি তোমার দলকে অ্যালার্ট করে দিও, যদি ওদের থেকে কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক আছে ম্যাম। এরপর সাবিহা চৌধুরী কড়া গলায় বললেন, দরকার পড়লে লাশের পর লাশ ফেলে দিব, তবুও যেন আমার ছেলের কিছু না হয়। আমার ছেলের কিছু হলে কাউকে চিনব না আমি। এখন তোমার দল নিয়ে রেডি হও, আর অল টাইম আমার ছেলের আশেপাশে থেকে কি হয় না হয় আমাকে জানাবে। ওকে ম্যাম, আপনি চিন্তামুক্ত থাকুন। আহাদ চলে যেতেই সাবিহা চৌধুরী চেয়ারে গা এলিয়ে দিয়ে তৌকির চৌধুরীকে বললেন, এই টিজনেসে কাব্যকে ঢোকানো দরকার নেই, এত চিন্তা আমি আর নিতে পারবো না। তাহলে কি করবে তোমার ছেলে? কি করবে? ওকে অন্য কাজে পাঠিয়ে দাও। এক ছেলেকে নিয়ে চিন্তা শেষ নেই, এবার আবার আরেকটাকে ঢুকিয়ে এর মধ্যে ইনভলভ করে মাথায় চিন্তা নিতে পারবো না। ওকে কোনো চাকরিতে ঢুকিয়ে দাও। তোমার ছেলে চাকরি করবে না, বড় ভাইয়ের সাথে বিজনেস দেখবে, আর তুমি শুধু শুধু চিন্তা করছো। কি এমন কঠিন কাজ যে ও অফিস সামলাতে পারবে না? সাবিহা চৌধুরী সোজা হয়ে বসে বললেন, ও কি শ্রাবণের মতো চালাক? শ্রাবণ যেভাবে একটা প্রবলেম হ্যান্ডেল করে, কাব্য সেটা 2-3 দিনেও হ্যান্ডেল করতে পারবে না। শ্রাবণ যে প্যাচগোজ ধরে ফেলে, কাব্য সেটা বুঝতেও পারবে না। ওকে বুঝতে হবে, শ্রাবণের সাথে রেখে ওকে সবটা শেখাতে হবে। ও যদি সব শিখে বুঝে শ্রাবণের পাশে থাকে, এতে শ্রাবণেরই একটু আরাম হবে। আর কাব্য তো আগে থেকেই বলেছে ও শ্রাবণের সাথেই কাজ করবে। সাবিহা চৌধুরী বললেন, তাহলে আর কি, করতে থাকুক। এই সময় তৌকির চৌধুরীর ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে স্ক্রিনে তাকিয়ে দেখলেন হিয়ার নাম্বার থেকে কল এসেছে। তৌকির চৌধুরী অসময়ে হিয়ার কল পেয়ে রিসিভ করলেন। ভাবলেন বাড়িতে বড়রা কেউ নেই, তাই হয়তো কোনো দরকার হয়েছে বলে কল করেছে। তিনি কল রিসিভ করলেন। হ্যালো বাবা। কি হিয়া বলো? বাবা কাজে ব্যস্ত রয়েছেন নাকি? না না বলো।
বাবা একজন লোক এসেছিল, সে এসে আপনার খোঁজ করছিল। পরে বললাম যে অফিসে গিয়েছেন, অমনি চলে গেল। তৌকির চৌধুরী ভাবুক গলায় বললেন, চিনতে পারোনি লোকটাকে? না, চিনতে পারিনি। আর কাব্য ভাইয়াকে ডাকার আগেই লোকটা চলে গেছে। ও আচ্ছা, দেখছি কি। তাহলে রাখলাম বাবা, ঠিক আছে। হিয়া ফোনটা রেখে স্থির হয়ে বসে রইল। কাব্য হন্তদন্ত পায়ে বাড়িতে ঢুকলো। ও বাইরে গিয়েছিল লোকটাকে ধরতে, কিন্তু ও যেতে যেতে লোকটা আগেই চলে গেছে। দারোয়ানকে জিজ্ঞাসা করলো, সে বলল চিনতে পারেনি, তাই ফিরে এসেছে কাব্য। হিয়া কাব্যকে বলল, ভাইয়া পেয়েছিলেন ওই লোকটাকে? না, তার আগেই তো চলে গেল। ও। নেহা নিচে এসে হিয়ার পাশে বসলো। কাব্য ফোন স্ক্রল করতে করতে উপরে চলে গেল। নেহা হিয়ার কোলে মাথা রেখে শুয়ে কথা বলতে লাগলো। বেলা 10টা। এদিকে শ্রাবণ যে হোটেলে রয়েছে সেখানে কড়া নিরাপত্তা রয়েছে, সাথে রনি ও ওদের আরো কয়েকজন লোক রয়েছে। এছাড়া সাবিহা চৌধুরীও ছেলের অগোচরে লোক ঠিক করে রেখেছেন। শ্রাবণ একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য রেডি হয়ে হোটেল থেকে বের হলো। সাথে রনি ও 2জন লোক আছে। অফিস থেকে হোটেলটার বেশি দূরত্ব নেই, মিনিট 10 সময় লাগে। শ্রাবণ হোটেল থেকে বেরিয়ে সামনের রাস্তায় এসে দাঁড়িয়েছিল। রনি গাড়ি বের করেছে। এই সময় শ্রাবণের মনে হলো ওকে কেউ যেন নজরে রেখেছে। রনি গাড়ি নিয়ে এলো। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। এরপরে গাড়িতে উঠে বসে রনিকে বলল, রনির সাথে সাথে কাউকে কল দিয়ে খোঁজ নিতে বলল। এই ফাঁকে শ্রাবণ ফোনটা বের করে হিয়াকে কল দিল। শুরুতেই শ্রাবণ বলল, মিসেস চৌধুরী কি করছে এখন? হিয়া হেসে বলল, কি আর করবে, চৌধুরী সাহেবকে মিস করছে। শ্রাবণও হেসে বলল, তাহলে তো চৌধুরী সাহেব বড্ড খারাপ। খুব খারাপ। তাই? খেয়েছো? আপনি? কি করছো? এতক্ষণ নিচে নেহার সাথে কথা বলছিলাম, এখন রুমে ফিরে বসে আছি। আপনি? মিটিং এ যাচ্ছি। ও, তো পড়াশোনার কি খবর? পড়তে কি বসেছিলে, নাকি আমার জন্য মিস করতে করতে পড়ার চিন্তা বাদ দিয়েছো? না, পড়বো এখন থেকে। 1 মাস বাড়িতে থাকবো না, জ্বালাবও না। এখন পড়াশোনায় ফোকাস দাও। 1 মাস পরে বাড়িতে ফিরলে তখন তো আর সময় পাবে না। কেন সময় পাবো না? শ্রাবণ হেসে বলল, সময় পাবেনি না তো, তখন চৌধুরী সাহেবকে নিয়েই তো থাকতে হবে। হিয়া মুস্কি হেসে বলল, ঠিক আছে, থাকবো। তাহলে পরে আবার কথা বলবো। ভালো থেকো। আচ্ছা, সাবধানে থাকবেন, রাখছি। হিয়া ফোনটা রেখে খুশি হয়ে বের হলো রুম থেকে। যখনই ও শ্রাবণের সাথে কথা বলে তখনই ওর আনন্দের শেষ নেই। এখন একটু কফি বানিয়ে খেতে ইচ্ছে করছে ওর, তাই সিঁড়ি বেয়ে নিচে নামলো। কিচেনের দিকে তাকাতেই ওর পা দুটো ওখানেই থেমে রইল। কিচেনে কাব্য আর নেহা আছে বলতে একটু রোমান্টিক সময় কাটাচ্ছে। হিয়া এখন পিছনে চলে যেতেও পারছে না, আবার সামনেও এগোতে পারছে না। নেহা হিয়াকে দেখে কাব্যকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, সরুন তো, দেখুন কে এসছে। কাব্য তড়িৎ চোখে পেছনে তাকালো। হিয়ার চোখে চোখ পড়তে হিয়া হেসে উঠল। কাব্য লজ্জা পেয়ে ঘাড় চুলকাতে চুলকাতে কিচেন থেকে বেরিয়ে বাড়ির বাইরে চলে গেল। সাথে নেহাও আমতামতা করে বেরোলো কিচেন থেকে। হিয়া কিচেনে ঢুকতে ঢুকতে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, আমরাই তো। হিয়া কফি বানালো 2 কাপ। কাব্য না থাকায় ওর জন্য বানালো না। দুজনে কফি নিয়ে সোফায় এসে বসলো। কাব্য মিনিট 15 পরে বাড়িতে ঢুকলো চকলেট খেতে খেতে। হাতেও চকলেট আছে 2টা। ও এগিয়ে এসে হিয়ার দিকে চকলেট এগিয়ে দিয়ে বলল, ভাবি, তোমার জন্য। আবার আরেকটা চকলেট নেহার দিকে এগিয়ে দিল, বলল, এটা তোমার জন্য। নেহা কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, বাবা, বাচ্চাদের মতো চকলেট খান আপনি? হিয়া বুঝে গেল কাব্য সিগারেট খেয়ে এরপরে চকলেট খেতে খেতে এসেছে বলে ওদের জন্য নিয়ে এসেছে। কাব্য নেহার পাশে বসে বলল, চকলেট তো ভালো জিনিস, ভালোই লাগে মাঝে মাঝে খেতে, তাই খাই। হিয়া ওর কথা শুনে নিজেই হেসে উঠল। কাব্য নেহাকে জানায়নি ও সিগারেট খায়, আর কাব্য যে মাঝে মাঝে সিগারেট খায় সেটা নেহাও বুঝতে পারেনি। কাব্য হিয়াকে বলল, ভাবি, যে লোকটা সকালে এসেছিল বাবার খোঁজ করছিল, সে আমাদের অফিসেরই। বাবা বলল সে নাকি একটা দরকারি কাজে এসেছিল। হিয়া বলল, ও, আমিও সেরকম কিছুই আন্দাজ করেছিলাম। এভাবেই কেটে গেল অনেক দিন। শ্রাবণেরও এখন ব্যস্ততার মাঝেই দিন কাটছে। সারাদিন পরে শুধু একবার রাতে কথা বলে হিয়ার সাথে। এর মাঝে হিয়াকে বলেছে ওর বাবার বাড়ি থেকে ঘুরে আসতে। হিয়া 3 দিন থেকেও এসেছে বাবার বাড়ি থেকে। আবার পড়ালেখাও কন্টিনিউ রয়েছে। আজ মাসের 19 তারিখ। শ্রাবণ বলেছে ও 21 তারিখে বাড়িতে ফিরে আসবে। হাতে আছে আর 2 দিন। হিয়ার যেন শ্রাবণকে সামনে থেকে দেখা তৃষ্ণা আরো বেড়েই চলেছে। পুরো মাসটা গেলেও এই শেষের দিনগুলো যেন আর যেতে চাইছে না। এদিকে শ্রাবণের প্রজেক্টের কাজটা আজই শেষ হয়ে গেছে। শ্রাবণ আজই ফিরে যেতে চেয়েছিল, কিন্তু রনি আর অফিস মেম্বাররা জোরাজোরি করে বলেছে আরো 2-1 দিন একটু ঘোরাঘুরি করবে। শেষে শ্রাবণ ওদের কথা ভেবে ঘুরতে রাজি হয়েছে। সব কাজবাজ শেষ করে বিকেলের দিকে শ্রাবণ রনিরা বের হলো। রনি ড্রাইভ করে নিয়ে গেল সবাইকে। ওরা একটা রিসোর্টে এলো। সেখানে শ্রাবণের নিরাপত্তার জন্য আহাদ ও তার দলও পৌঁছালো। শ্রাবণ ওদেরকে সেই শুরু থেকে চিনে ফেলেছে। এরপর থেকে ওরা একসাথেই রয়েছে। শ্রাবণ রিসোর্টে এসে কিছু খাবার খেতে নিজের একটা টেবিল বুক করলো। সাথে রনি ও আহাদের জন্য খাবার চলে এলো। সবাই আড্ডা দেওয়ায় ব্যস্ত। আর শ্রাবণকে সাথে পেয়ে সবাই তো আরো দ্বিগুণ খুশি। খাওয়া দাওয়া শেষ করে সবাই গাড়ির কাছে এলো। রনির ফোন এলো। ও কথা বলার জন্য একটু সাইডে গেল। কথা বলা শেষ করে বেশ চিন্তিত হয়ে ফিরে এসে শ্রাবণকে আলাদা করে ডাকলো। অতঃপর শ্রাবণকে বলল, স্যার, মাত্র ফোন এসেছিল, খবর পেলাম মিরাজ এসেছে চট্টগ্রামে। শ্রাবণ ভুরুকুসকে বলল, তাই নাকি? ওর আবার আসার রিজন কি? স্যার, আপনাকে মারতে এসেছে।
অতঃপর শ্রাবণকে বলল, স্যার মাত্র ফোন এসেছিল, খবর পেলাম মিরাজ এসেছে চট্টগ্রামে। শ্রাবণ ভুরুকুসকে বলল, তাই নাকি? ওর আবার আসার রিজন কি? স্যার আপনাকে মারতে এসেছে। স্যার আপনি আজকে ঢাকা চলে যান, আমি সব ব্যবস্থা করছি। শ্রাবণ বাঁকা হেসে রনির কাঁধে হাত রেখে বলল, তুমি আসলে বোকা ছেলে। ও মারতে এসেছে আর আমি মার না খেয়ে চলে যাব, সেটা কেমন দেখায়? ও যখন এসেছে তাহলে মার না হয় একটু খেলামি। স্যার ওসব আমরা সামলে নেব, আপনি ফিরে যান, না হলে বড় স্যার ম্যাডাম আমাদের একটাকেও ঠিক রাখবে না। শ্রাবণ অবাক কণ্ঠে বলল, আম্মুকে এত ভয় পাও? স্যার ম্যাডাম আমাদের উপরে খুব বিশ্বাস করে, তার বিশ্বাস ভাঙুক সেটা আমরা চাই না। আরে ওসব ছাড়ো তো, এখন এই আহাতদের ঢাকা পাঠিয়ে দাও। কি স্যার, একে তো মিরাজ এসেছে, তার উপরে আবার আহাতদের চলে যেতে বলছেন? কুইক আহাতকে ডাকো। রনি তৎক্ষণাৎ আহাতকে ডেকে আনলো। শ্রাবণ গম্ভীর শ্বাস ছেড়ে বলল, আহাত তুমি ওদেরকে নিয়ে ফিরে যাও, আর আমরা পরশু আসছি। আহাত নিচু গলায় বলল, স্যার ম্যাডাম আপনাকে সাথে নিয়ে যেতে বলেছে। শ্রাবণ রক্ত চোখে তাকিয়ে বলল, তাহলে যাবে না তাই তো? স্যার আমরা চলে গেলাম, এরপরে যদি বাই চান্স আপনার কিছু একটা হয়ে গেল তখন ম্যাডামকে কি বলবো? কিচ্ছু হবে না, আজকের দিন তো চলেই গেল, শুধু কালকের দিনটা ওইটা আমরা ম্যানেজ করে নিতে পারবো। আর পরশু দুপুরের ফ্লাইটে তো ঢাকায় চলে আসছি, তুমি ওদের নিয়ে ফিরে যাও। রাতে হোটেলে ফিরল শ্রাবণ। রুমে এসে ফোনটা চার্জ দিয়ে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে শুধু টাওয়েল পরে বের হয়ে ওইভাবেই ফোনটা হাতে নিয়ে হিয়াকে কল দিল। হ্যালো বৌজান, কি করছেন? কিছু না, শুয়ে পড়লাম মাত্র। আপনি কি করছেন? সব কাজ শেষ দিয়ে হোটেলে ফিরলাম। খেয়েছেন? তুমি? খেয়েছি। শ্রাবণ এক হাতে চুল মুছতে মুছতে বলল, তাহলে পরশু কিন্তু আসছি, রেডি থেকো। ঠিক আছে। কখন আসবেন? বিকেল হবে। ঠিক আছে। কিছু আনতে হবে? না, আপনি ভালোই ভালোই বাড়িতে ফিরে এলেই আমার চলবে, আর কিছু আনতে হবে না। ঠিক আছে, শোনো না, বলুন। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, এসে কিন্তু ছাড়বো না। উফ, মুখে কিচ্ছু আটকায় না, আগে আসুন এরপরে ছাড়াছাড়ি হবে। না, তোমার কাছে গেলে তো আবার ছাড়ুন ছাড়ুন করো। শুধু আসি, এরপরে ছাড়াছাড়ি নেই। হিয়া চোখ ছোট ছোট করে বলল, খুব তো বলছেন ছাড়াছাড়ি নেই, এসে তো ঠিকই অফিসে চলে যাবেন। আপনার কি সময় হয় নাকি আমার জন্য? শ্রাবণ হেসে বলল, এবার আর অফিসে যাচ্ছি না, 1 সপ্তাহের ছুটি নিয়েই আসছি। সো তোমার আদরের কমতি হবে না। হিয়া লজ্জা পেয়ে বলল, সেটা পরে দেখা যাবে। আচ্ছা দেখা যাবে, এখন তো অনেক রাত হচ্ছে, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। পরের দিন সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা হলো, তবুও আজকে শ্রাবণের কোনো কল এলো না। হিয়া সারাদিন এই সেই কাজের মাঝেও বেশ চিন্তিত শ্রাবণকে নিয়ে। সাবিহা চৌধুরীও হিয়াকে সন্ধ্যায় বলেছিলেন শ্রাবণ ফোন করেছিল কিনা। হিয়া বলেছে কল দেয়নি। অন্যদিকে আহাদরা ঢাকায় চলে আসায় সাবিহা চৌধুরী আরো বেশি চিন্তায় রয়েছেন। হিয়া ড্রয়িং রুমে বসেই কয়েকবার শ্রাবণকে কল দিল। প্রথমে কয়েকবার রিং বেজে গেল, ধরলো না। এরপরে ফোনটায় কল দিতেই বলল সুইচ অফ। হিয়া উঠে রুমে যেতে যেতে রনিকে কল দিল। রনির কলে 2 বার কল দেওয়ার পরে ও ধরে সালাম দিল, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার স্যার কোথায়? ফোন দিচ্ছি ধরছে না যে। ম্যাডাম স্যারকে সকাল থেকে আমিও কল দিচ্ছি, ধরছে না, এখন আবার বলল ফোন বন্ধ। মানে আপনার না ওনার সঙ্গে থাকার কথা, আপনি ওনাকে ফোনে পাচ্ছেন না মানে কি? ম্যাডাম স্যার সকালে বেরিয়েছে একা, আর তো ফিরে আসেনি। অনেক কন্ট্যাক্ট করার ট্রাই করছি, পারছি না। তবুও সকাল থেকে ওনাকে দেখছেন না, এটা আগে জানাবেন না? সরি ম্যাডাম, আসলে মাত্রই জানাতাম। হিয়া রেগে গিয়ে ফোনটা রেখে তড়িৎ পায়ে রুম থেকে বেরিয়ে নিচে এলো সাবিহা চৌধুরীকে জানাতে। তিনি আবার মাত্রই রুমে গিয়েছেন। হিয়া দৌড়ে উপরে এলো। হিয়া শ্রাবণের কথা বলতে সাবিহা চৌধুরী রুমে এলো। এসে দেখলো তৌকির চৌধুরী বসে আছেন, সাবিহা চৌধুরী রুমে নেই। তৌকির চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, হিয়া তোমাকে এমন দেখাচ্ছে কেন? হিয়া অস্থির কণ্ঠে বলল, বাবা আপনার ছেলেকে সারাদিন ধরে কল দিচ্ছি, ধরছে না। এরপর রনিকে কল দিয়ে জিজ্ঞাসা করলাম, সে জানালো আপনার ছেলের সাথে নাকি সেই সকালে দেখা হয়েছে, আর দেখা হয়নি। তৌকির চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন। কি বলছো তুমি? রনি তাই জানিয়েছে? সাবিহা চৌধুরী ওয়াশরুম থেকে বেরিয়ে বললেন, কি হয়েছে? রনি কি জানিয়েছে? তৌকির চৌধুরী ফোনটা বের করে রনিকে কল দিলেন। হিয়া সাবিহা চৌধুরীকে সবটা বলল। সাবিহা চৌধুরী ফোনটা হাতে নিয়ে শ্রাবণের নাম্বারে কল দিল। শ্রাবণের নাম্বারটা তখনও বন্ধ বলছে। তিনি আরো 2 বার কল দিয়ে এরপরে আহাতকে কল দিলেন। যখন শুনলেন ওরা ঢাকায় এসে পড়েছে তখন রেগে গেলেন। বললেন, তোমাদের বলিনি শ্রাবণের সাথে সাথে থাকতে? তোমরা কেন ওর আগেই চলে এসেছো? ম্যাডাম সারিয়া আমাদের চলে আসতে বলেছে। সাবিহা চৌধুরী তেতে বলে উঠলেন, ও বলবে আর তোমরা চলে আসবে? তোমরা লুকিয়ে হলেও তো একটা দিন থাকতে পারতে। সারা মাস থাকতে পেরেছো, আর এই একটা দিন ম্যানেজ করতে পারলে না। তোমাদের কি বলবো? যদি আমার ছেলের কিছু হয় আমি একটাকেও ছাড়বো না। ম্যাম আমরা খোঁজ লাগাচ্ছি, ইমিডিয়েট খোঁজ লাগাও, না হলে আবার চট্টগ্রাম ব্যাক করো। আমার ছেলের কিছু হলে তোমার অবস্থা খারাপ করে ফেলবো। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় এসে বসলেন। তৌকির চৌধুরী রনির থেকে জানতে পারলেন শ্রাবণকে সত্যি সারাদিনে কাছে পায়নি, এমনকি কথাও হয়নি। সবাই আরেকদিকে ভেবে দেখলেন শ্রাবণের কাজ থাকায় হয়তো হোটেলে ফেরেনি, কিন্তু কোনো কাজই তো নেই। তাহলে তাদের ছেলে যাবে কোথায়? এমন তো নয় যে ওই শহরও চেনা।
তৌকির চৌধুরী আগেই পুলিশকে জানালেন না, যদি তার ছেলে কোনো দরকারি কাজেই থাকে তার জন্য। রাত 10টা পর্যন্ত দেখবেন, যদি তখনও শ্রাবণের কোনো খোঁজ না পান এরপরে পুলিশকে জানাবেন। এদিকে রাত 8টার দিকে শ্রাবণ হোটেলে গাড়ি নিয়ে ঢুকলো। গাড়িটা পার্কিংয়ে রেখে খুব তাড়াহুড়ো করে ওর রুমে পৌঁছালো। রনি সেখানেই ড্রয়িং রুমে বসেছিল। ও শ্রাবণকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনি সারাদিন কোথায় ছিলেন জানেন? কতবার কল করেছি, এমনকি সবাই মিলে খুঁজেছি। শ্রাবণ কিছুটা অস্থির কণ্ঠে বলল, সবাইকে ইমিডিয়েট এখান থেকে অন্য একটা হোটেলে শিফট করে দাও। কেন স্যার? উফ, এত প্রশ্ন কেন করো? সরি স্যার, এক্ষুনি যাচ্ছি। অফিসে মেম্বারদের সবাইকে এখান থেকে অন্য একটা হোটেলে শিফট করে দিল। এখানে রইল শ্রাবণ আর রনি। আজ রাতে মিরাজ এখানে আসবে, আর এখানে এলে ও হামলাও করতে পারে, সেই কারণে সবাইকে অন্য জায়গায় থাকতে বলল। রনি বিষয়টা বুঝতে পেরে বলল, স্যার চলুন আমরা অন্য কোথাও চলে যাই। তুমি ভয় পাচ্ছ? না স্যার, তবুও আমাদের এখানে থাকা একটু রিস্ক হয়ে যাচ্ছে না? কে বলেছে একা? মানে? শ্রাবণ বাঁকা হেসে বলল, তুমি এখন আমায় চিনতে পারোনি রনি। তাহসির চৌধুরী শ্রাবণ এমনি এমনি মাঠে নামেনি, আটঘাট বেঁধেই নেমেছে। তাহলে স্যার এখন কি করব? কফি নিয়ে এসো যাও। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আমি না আপনার বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছি যে আপনি সারাদিন হোটেলে ছিলেন না। ভালো করেছো। এখন কি জানিয়ে দেব আপনি ফিরে এসেছেন? এত কিছু বলার দরকার নেই, দরকার হলে আমি জানিয়ে দেব। তুমি কফি নিয়ে আসো যাও, বাইরে খুব গরম। রনি কফি আনতে গেল। এ সময় শ্রাবণ সব জামা কাপড় গুছিয়ে লাগেজে রাখলো। লাগেজটা রুমের সাইডে রেখে ফোনটা চার্জ দিয়ে শাওয়ার নিতে ঢুকলো। রনি কফি এনে রাখলো। শ্রাবণ শাওয়ার নিয়ে বের হয়ে কফি খেতে খেতে রনিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা রনি, তুমি বিয়ে করবে না? রনি আমতামতা করে বলল, মানে হ্যাঁ স্যার, করবো তো। কবে করবে? মেয়ে পছন্দ নেই? আসলে স্যার আছে। শ্রাবণ হেসে বলল, তুমি যে বাবার ম্যানেজারের মেয়ের সাথে রিলেশনে আছো ওইটা আমি জানি। স্যার কি করে জানলেন? ওসব তোমার জানতে হবে না, তবে শিওর থাকো ঢাকা ফিরেই তোমার বিয়ে। স্যার এখনো তো রিলেশনের কথাটা কাউকে জানাইনি। জানাবো, তারপর মানবে কি মানবে না সে আবার আরেক ঝামেলা। আমি থাকতে না মানার কি আছে? স্যার আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস হয়েই বলছি, আমার 2 মিনিটও লাগবে না মানাতে। রনি হাসি দিয়ে বলল, স্যার অনেক অনেক ধন্যবাদ। বিয়েটা তাহলে কনফার্ম ইনশাল্লাহ। পরদিন বিকেলবেলা চৌধুরীর বাড়িটা থ মেরে আছে। তৌকির চৌধুরী, সাবিহা চৌধুরী এখনো পর্যন্ত শ্রাবণের ভালো মন্দ কোনো কথা জানতে পারেনি। পুলিশকে জানিয়েছেন, তারা ফোর্স লাগিয়েছে। হিয়া ড্রয়িং রুমের এক কোণে বসে কাঁদছে। পাশে দাঁড়িয়ে নেহা আর সাবিহা চৌধুরী সান্ত্বনা দিচ্ছেন। এর একটু পরে বাড়ির বাইরে থেকে গাড়ির হর্ন শোনা গেল। হিয়া অনেকটা আশাবাদী হয়ে সাবিহা চৌধুরীকে বলল, মা আপনার ছেলে মনে হয় এসেছে। আমায় বলেছিল উনি এই সময় আসবে। নিশ্চয়ই এসেছে মা। তৌকির চৌধুরী আর কাব্য এগিয়ে যেতে রনি আর আরেকজন লোক সাথে এলো। রনির সাদা শার্টে হালকা রক্তের দাগ, মাথায় ব্যান্ডেজ, হাতে শ্রাবণের লাগেজ। তৌকির চৌধুরী জিজ্ঞাসা করলেন, রনি শ্রাবণ কোথায়? রনি মাথা নিচু করে রইল। সাবিহা চৌধুরী হিয়াকে ছেড়ে এগিয়ে এসে বললেন, শ্রাবণ কোথায়? কথা বলছো না কেন? রনি চোখ তুলতে পর্যন্ত পারল না, চোখ নিচে নামিয়ে বলল, শ্রাবণ স্যারকে কালকে থেকে পাচ্ছিলাম না। রাতে হোটেলে ফিরে এসেছে, তারপরেই মিরাজের লোকেরা সেখানে গিয়েছিল। রাতে কোনো ঝামেলা হয়নি, সারি সব সামলেছিল। এরপরে আজকে ভালোই ভালোই ঢাকায় আসার পরে মিরাজরা আবার টার্গেট করে, আমাদের বেহাল অবস্থা করে ফেলেছে। সাবিহা চৌধুরী শক্ত গলায় বললেন, শ্রাবণ এখন কোথায় আছে? রনি মাথা তুলে তাকিয়ে বলল, স্যারকে মিরাজের লোকেরা তুলে নিয়ে গেছে, আমরা পারিনি আটকাতে। কথাটা হিয়ার কানে যেতেই উঠে দাঁড়ালো, কিছু বলার আগেই সেন্সলেস হয়ে পড়ে গেল। নেহা খপ করে ওকে ধরে সাবিহা চৌধুরীকে ডাক দিলেন, মা এদিকে আসুন। সাবিহা চৌধুরী পেছনে ফিরে হিয়াকে দেখে কাছে এলেন। ধরাধরি করে হিয়াকে সোফায় শুয়ে দেওয়া হলো। কাব্য পানি এগিয়ে দিল। নেহা পাশে বসে হিয়ার চোখে মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু জ্ঞান ফিরল না। রনি এগিয়ে এলো। তৌকির চৌধুরীর সাথে সাথে ডাক্তারকে কল দিলেন। আধা ঘন্টার মধ্যে হিয়ার মা মাহিমা বেগম এলেন, সাথে হিয়ার বাবাও এসেছে। হিয়াকে রুমে আনা হয়েছে, তবে এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তারও এলেন। এসে হিয়াকে দেখে জানালেন অতিরিক্ত চিন্তার কারণে এমন হয়েছে, শরীরটাও বেশ দুর্বল। ডাক্তার হিয়াকে ঘুমের ইঞ্জেকশন দিলেন, ঘন্টা 3 ঘুমালে স্ট্রেস কমবে। হিয়াকে না হয় এক পর্যায়ে আনা গেল, এখন শ্রাবণের কি খবর আল্লাহ ভালো জানে। সাবিহা চৌধুরী রুমে ফিরে রেডি হয়ে বেরিয়ে গেলেন রনিকে সাথে নিয়ে। এদিক সেদিক খোঁজ না নিয়ে ডিরেক্ট যাবেন মিরাজের বাড়িতে। এতদিন কিছু না বলেও আজ চুপ করে থাকার কোনো প্রশ্নই ওঠে না। মিরাজের বাড়িতে এসে দেখলেন বাড়িতে কেউ নেই, শুধু কাজের লোক ছাড়া। তাদের কাছে প্রশ্ন করলে বললেন কেউই জানে না বাড়ির লোক কোথায় গেছে। অতঃপর সাবিহা চৌধুরী সেখান থেকে থানায় গেলেন, মুহূর্তে তোলপাড় বাঁধিয়ে ফেললেন। এত বড় বিজনেসম্যান নিখোঁজ, মুহূর্তেই সেটা চারদিকে ছড়িয়ে পড়ল। এদিকে টিভিতে নিজের নিখোঁজের খবর শুনে শ্রাবণ হাসছে। সামনে মিরাজকে বেঁধে রেখেছে। রনি এসে পাশে দাঁড়িয়ে বলল, স্যার লাগেজটা দিয়ে এসেছি, আর যা যা বলেছেন তাই তাই বলে এসেছি। গুড। স্যার তাহলে বাড়ি ফিরবেন কখন? ম্যাডাম না আপনার কথা শুনে জ্ঞান হারিয়েছে। দেখলাম তো রুমে ঘুমাচ্ছে, ডাক্তার এসে দেখে গেছে। স্যার ম্যাডামকে আর কষ্ট দিয়েন না, চলে যান প্লিজ, বাড়ির সবাই তো বেশ চিন্তিত। শ্রাবণ মিরাজের দিকে তাকিয়ে বলল, আরে এত বড় বিজনেসম্যান নিখোঁজ, তাকে যে মিরাজ কিডন্যাপ করেছে এটা ছড়িয়ে পড়ুক, তারপর বাড়িতে ফিরে যাব। না হলে এই শালার শাস্তি কে দেবে? এটাকে তো এবার জেলের ভাত খাইয়ে ছাড়বো। রাত 1টা। হিয়ার সাথে আজকে মাহিমা বেগম শুয়েছেন, অনেকদিন পরেই মেয়ের সাথে শুয়েছেন।
হিয়া থেকে থেকেই ছিটকে উঠছে, যার কারণে মাহিমা বেগম ঘুমাননি, মেয়েকে ধরে শুয়ে আছেন। এর মাঝেই আঁচ পেলেন রুমের দরজা কেউ হালকা করে চাপড়াচ্ছে। মাহিমা বেগম হিয়াকে ছেড়ে আলগোছে বিছানা থেকে নেমে দরজা খুলিয়ে দিয়ে দাঁড়ালেন এবং সামনে শ্রাবণকে দেখে হতভম্ব হয়ে গেলেন। শ্রাবণ চিরচেনা সেই হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন? মাহিমা বেগম কথা বলতে ভুলে গেলেন, ফ্যাল করে তাকিয়ে রইলেন। এরপরে স্বাভাবিক হয়ে বললেন, তুমি এত রাতে কোথা থেকে এলে? শুনলাম আপনার মেয়ে আমার খবর শুনে অসুস্থ হয়ে পড়েছে, তাই আরো তাড়াতাড়ি চলে এলাম। মাহিমা বেগম রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, ও যাও বাবা, রুমে যাও। শ্রাবণ হাসি দিয়ে বলল, ধন্যবাদ, আর আমি যে ফিরে এসেছি কাউকে বলবেন না। তাহলে কেউ জানে না তুমি ফিরে এসেছো? সবাই যে চিন্তায় আছে তোমাকে নিয়ে, বলে দেই। শ্রাবণ ঘাড় কাত করে বলল, শাশুড়ি আম্মা, আমার শ্বশুরের কসম, আপনি বলবেন না যে আমি এসেছি। মাহিমা বেগম আর কোনো কথা বললেন না। কি আর বলবেন এখানে? শ্রাবণকে শুয়ে পড়তে বলে চলে গেলেন। শ্রাবণ বুঝে শুনেই এমন কথা বলেছে যে মাহিমা বেগম আর কোনো কথাই বলতে পারলেন না। শ্রাবণ রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে দাঁড়ালো। হিয়া কাচুমাচু হয়ে শুয়ে আছে। শ্রাবণ এগিয়ে গিয়ে হিয়াকে ঘেঁষে শুয়ে জড়ানো গলায় বলল, বৌজান, ও বৌজান, আমার দিকে ঘোরো, একটু আদর করি। হিয়ার মাথা এমনি ঝিম মেরে আছে, আর এই মুহূর্তে শ্রাবণের কথাগুলো ভাবলো স্বপ্ন দেখছে। শ্রাবণ হিয়ার কোমরে সুড়সুড়ি দিল। হিয়া বিরক্ত হয়ে বলল, আম্মু, মাথা ব্যথা করছে, এমন করো না তো। শ্রাবণ হিয়ার পিঠে নাক ঘষতে ঘষতে বলল, উফ, কতদিন পরে বৌজান। হিয়ার মস্তিষ্কে কথাগুলো পৌঁছাতেই ও ধরফরিয়ে উঠে বসলো। শ্রাবণ ওর ওঠা দেখে ভয় পেয়ে নিজেও উঠে বসলো। হিয়া শ্রাবণকে সামনে দেখে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি কোথায় ছিলেন? কেউ আপনার খোঁজ দিতে পারছিল না কেন? মিরাজ নাকি আপনাকে তুলে নিয়ে গেছিল? শ্রাবণ হিয়াকে সোজা করে বলল, কেঁদো না তো, তোমার কান্না আমার সহ্য হয় না, জানো না? একদম কান্না করবে না, ফিরে এসেছি তো এখন। হিয়া চোখ মুছে শ্রাবণের গালে হাত রাখলো। শ্রাবণের কপালে ব্যান্ডেজ করা, সেটা এতক্ষণ খেয়ালই করেনি। মাথায় কি হয়েছে? বাড়ি মেরেছে নাকি? অনেক কেটেছে? একটু কেটেছে। অসুস্থ বোধ করছেন কি? শ্রাবণ সম্মতি জানিয়ে বলল, খুব অসুস্থ বোধ করছি। হিয়া বিছানা থেকে নামতে নামতে বলল, দাঁড়ান, আমি মাকে বলে ডাক্তার আনতে বলছি। শ্রাবণ হিয়ার হাত ধরে পুনরায় বিছানায় এনে বলল, ডাক্তার আনলেও ঠিক হবে না তো? কেন? ডাক্তার বলেছে বউয়ের কাছে থাকতে, তাহলেই নাকি ভালো হবে।